Okay, so hello everyone. Good morning. Good morning, everyone. Good morning. Good morning. গুড মর্নিং গুড মর্নিং চলো শুরু করা যাক শুরু করা যাক শুরু করা যাক আমরা এখানে একটা ব্রেক নিয়েছিলাম এবং সেটার পর আর কন্টিনিউ করতে পারিনি। তো এখান থেকে রিজিউম করছি, আবার এখান থেকেই আবার রিজিউম করছি। তো বলছে কি, বলছে কন্ডাক্টিং রড অফ মাস পার ইউনিট লেন্থ 1 কেজি পার মিটার, একটা রড আছে যার মাস পার ইউনিট লেন্থ বলা আছে, ইজ লাইং হরিজন্টালি অন এ স্মুথ ইনক্লাইন্ড প্লেন। স্মুথ ইনক্লাইন্ড প্লেনের উপর হরিজন্টালি রয়েছে, ঠিক আছে, which makes an angle 60 degree with horizontal. The rod is not allowed to slide down by flowing a current through it when a magnetic field of induction of induction 1.732 Tesla is acting on it in the vertical direction. The current flowing in the rod to keep it stationary. তার মানে তোর কাছে একটা রয়েছে, ইনক্লাইন্ড প্লেন রয়েছে, এরকম একটা ধর ইনক্লাইন্ড প্লেন রয়েছে, ঠিক আছে। ইনক্লাইন্ড প্লেনে ধর যদি কোনো রড থাকে তাহলে সে নিচের দিকে ফল করে যাবে, সে নিচের দিকে ফল করবে ওর মাসের জন্য, ওর মাস ওকে একটা ওয়েট প্রোভাইড করবে, mg sin থিটা একটা কম্পোনেন্ট তৈরি হবে, যে কম্পোনেন্টটা ওকে নিচে নিয়ে চলে আসবে। বাট এখানে কি বলছে, এখানে বলছে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে এইভাবে, একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে এইভাবে বি। এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য এর ওপর একটা ফোর্স কাজ করবে, যখন এ কারেন্ট ক্যারি করবে, যখন এ কারেন্ট ক্যারি করবে ম্যাগনেটিক ফিল্ড এর ওপর অ্যাক্ট করে একটা ফোর্স দেবে, ঠিক। সেই ফোর্সের ভ্যালু কত হয়? ফোর্সের ভ্যালু হয় বিআইএল, ফোর্সের ভ্যালু হয় বিআইএল। তো ফোর্সটা যদি এইভাবে বিআইএল কাজ করে, বিআইএল কাজ করে, তার একটা কম্পোনেন্ট দেখ এই ডিরেকশনে কাজ করবে, তার একটা কম্পোনেন্ট এই ডিরেকশনে কাজ করবে। এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি বা থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও হবে থিটা, তাহলে এই কম্পোনেন্টটা কত হবে? বিআইএল কস থিটা। তাহলে খেয়াল কর, এই ফোর্সটাকে ব্যালেন্স করে রডটাকে আর পড়তে দেবে না, ঠিক আছে। এই এই ফোর্সটাকে ব্যালেন্স করে রডটাকে আর পড়তে দেবে না। তাহলে যদি রডটাকে পড়তে না দেয়, তাহলে ব্যালেন্সড কন্ডিশনে mg sin থিটা ইকুয়াল টু বিআইএল কস থিটা। তাহলে tan থিটা ইকুয়াল টু, কসটাকে এদিকে নিয়ে tan থিটা ইকুয়াল টু বিআইএল ডিভাইডেড বাই mg, বিআইএল ডিভাইডেড বাই mg, tan থিটা ইকুয়াল টু বিআইএল ডিভাইডেড বাই mg, ঠিক আছে। tan থিটা ইকুয়াল টু বিআইএল ডিভাইডেড বাই mg। আমাদের কারেন্টের ভ্যালুটা বার করতে বলেছে, আমাদের কারেন্টের ভ্যালুটা বার করতে বলেছে গিভিং অ্যাঙ্গেল থিটা, থিটা বলাই আছে 60 ডিগ্রি, থিটা যদি 60 ডিগ্রি বলা থাকে তাহলে tan থিটা ইকুয়াল টু √3 হয়ে যাবে, tan থিটা ইকুয়াল টু √3 mg টাকে এপাশে তুলে নিয়ে আয়, mg ডিভাইডেড বাই বিএল ইকুয়াল টু আই, কারেন্ট বার করতে বলেছে। দেখ √3 ভ্যালু হচ্ছে 1.732, সুন্দর ভ্যালু দেওয়া। m বাই এল, টোটাল মাস বাই লেন্থ, টোটাল মাস বাই লেন্থ, এল লেন্থের কন্ডাক্টর, টোটাল মাস বাই লেন্থ, অর্থাৎ লিনিয়ার মাস ডেনসিটি, সেটা বলা আছে মাস পার ইউনিট লেন্থ 1। তার মানে m বাই এল এর জায়গায় 1 লিখলাম, g এর জন্য কত লিখবো? 10। আর ম্যাগনেটিক ফিল্ড বি কত? বিও বলেছে 1.732, সুন্দর ডেটা, 1.732 কাটলো, তাহলে পড়ে রইলো 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 10 অ্যাম্পিয়ার। নেক্সট কোশ্চেন, সার্কুলার ডিস্ক অফ ডায়ামিটার এত প্লেসড ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড অফ ইন্ডাকশন এত such a way that its axis makes an angle 30 degree with magnetic field, the magnetic flux linked with the coil, magnetic flux linked with the coil।
বলো। ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য কয়েল। সার্কুলার কয়েলটা কিরম ভাবে আছে, ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। 30 ডিগ্রি অ্যাঙ্গেল কে করে আছে, অ্যাক্সিস, সার্কুলার কয়েলের অ্যাক্সিস। তো সার্কুলার কয়েলের অ্যাক্সিস কিভাবে যায়, সার্কুলার কয়েলের অ্যাক্সিস, এইটা হচ্ছে সার্কুলার কয়েলের অ্যাক্সিস, এইটা হচ্ছে সার্কুলার কয়েলের অ্যাক্সিস। তার মানে সার্কুলার কয়েলের অ্যাক্সিস যে অ্যাঙ্গেলটা তৈরি করবে, এরিয়া ভেক্টরও সেই একই অ্যাঙ্গেল তৈরি করবে। সার্কুলার কয়েলের অ্যাক্সিস যে অ্যাঙ্গেলটা তৈরি করবে, এরিয়া ভেক্টরও সেই একই অ্যাঙ্গেল তৈরি করবে, কারণ এরিয়া ভেক্টরটাও পারপেন্ডিকুলারই হয় এইভাবে। আর এইটা হচ্ছে ধর ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এটা হচ্ছে ধর ম্যাগনেটিক ফিল্ড, তাহলে অ্যাঙ্গেলটা কত, থিটা, যেটা অলরেডি গিভেন আছে 30 ডিগ্রি। তাহলে তোর ফ্লাক্স কত হয়, ফ্লাক্স ফর্মুলা কত, বি এ কস থিটা, বি এ কস থিটা। যদি বলতো সার্কুলার কয়েলের প্লেনটা, যদি বলতো সার্কুলার কয়েলের প্লেনটা থিটা অ্যাঙ্গেলে আছে, তাহলে তখন 90 মাইনাস থিটা করতাম, অর্থাৎ 60 ডিগ্রি বসাতাম। এখানে বলেছে অ্যাক্সিসটাই এইদিকে আছে, কোনো সমস্যা নেই। তাহলে বি এর ভ্যালু কত, 1/√3 পাই, পাইটা নিচেই আছে। এর ভ্যালু কত হবে, ডায়ামিটার বলেছে এত, তার হাফ হচ্ছে রেডিয়াস, তো পাই আর স্কোয়ার করতে হবে, পাই আর স্কোয়ার করলে 0.2 এর স্কোয়ার, cos থিটা cos 30 ডিগ্রি, cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2, √3/2, ব্যাস হয়ে গেল। পাই পাই ক্যান্সেল, √3 ক্যান্সেল হলো। তাহলে এদিকে পড়লো 0.2 এর হোল স্কোয়ার বাই 2, 0.2 এর হোল স্কোয়ার মানে 0.04 ডিভাইডেড বাই 2, 0.02, 0.02, 0.02 ওয়েবার, 0.02 ওয়েবার। এখানে ভুল হতে পারে, সার্কুলার কয়েলের অ্যাক্সিসটাই ইটসেলফ বলেছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। অ্যাক্সিস মেক্স অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ বি, তাহলে অ্যাক্সিসের অ্যালং তো এরিয়া ভেক্টরটা হবে, যদি এটা প্লেন হয়, তার যে অ্যাক্সিসটা সেটাই কিন্তু এরিয়া ভেক্টরের অ্যাঙ্গেল ক্রিয়েট করে। ঠিক আছে, বোঝা গেল? অনেকে ভুল উত্তর দিচ্ছিস। ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার রাখ। প্লেন বলেনি, বলেছে অ্যাক্সিস। Next question. Two coils of a transformer have 50 and 1500 turns respectively if the magnetic flux phi linked with the primary coil given by eto phi naught is a constant, output voltage in the secondary coil. Output voltage in the secondary coil. তো ট্রান্সফরমারের বেসিক ফর্মুলা কি, টার্ন রেশিও n equal to ns by np equal to vs by vp, মানে সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ বাই প্রাইমারি কয়েলে ভোল্টেজ। চেয়েছে কি, আউটপুট ভোল্টেজ অ্যাক্রস দ্য সেকেন্ডারি কয়েল চেয়েছে, vs চেয়েছে, তো vp ইনটু ns বাই np। এখন স্যার ভিপিটা কিভাবে পাবো, তোকে বলেছে প্রাইমারি কয়েলে ফ্লাক্স এইভাবে পাল্টাচ্ছে, তো ফ্লাক্স যে রেটে পাল্টায় সেটাই তো তোর ইএমএফ তৈরি করে, ফ্লাক্স যে রেটে পাল্টায় সেটাই কি ইএমএফ তৈরি করে না, ফ্লাক্স যে রেটে পাল্টায় সেটাই ইএমএফ তৈরি করে, তো ফ্লাক্স যে রেটে পাল্টায় সেটাই ইএমএফ তৈরি করে। তাহলে তোর ভিপি সরাসরি তুই লিখতে পারিস যে ডি ফাই বাই ডিটি, তাহলে ওটাকে ডিফারেন্সিয়েট করলে ফাই নট বলেছে একটা কনস্ট্যান্ট, তাহলে শুধু 5 আসবে, ডিফারেন্সিয়েট করলে শুধু 5 আসবে, তো 5 এখানে পুট কর। নাম্বার অফ টার্নস এনএস কত বলে দিয়েছে, এনএস বলেছে প্রাইমারি আর সেকেন্ডারি, এনএস হচ্ছে 1500 ডিভাইডেড বাই এনপি হচ্ছে 50, 150 ভোল্ট, 150 ভোল্ট।
ধীরে ধীরে লোক জয়েন করছে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। Next question, a solenoid has 100 turns. When a current of 5 ampere is passed through it, the resulting magnetic flux linked with each turn of solenoid এত, তাহলে সেলফ ইন্ডাকটেন্স কত হবে? সলিনয়েডে নাম্বার অফ টার্নস বলে দিয়েছে, সলিনয়েডে নাম্বার অফ টার্নস বলে দিয়েছে, আমাদের সেলফ ইন্ডাকটেন্স বার করতে বলেছে, ফ্লাক্সও বলে দিয়েছে। এখানে একটা ভুল হয় কিরকম, যে আমরা তো জানি ফ্লাক্স যদি বলে দেওয়া থাকে সেলফ ইন্ডাকটেন্স আমরা এই ফর্মুলা থেকে বার করতে পারি, হ্যাঁ ঠিক। তাহলে যে ফ্লাক্স বলে দেওয়া আছে ধারার ধার বসিয়ে দিয়ে এল ক্যালকুলেট করি। মুশকিল হলো তোকে 1000 টার্নস বলে দিয়েছে এবং বলেছে লিঙ্কড উইথ ইচ টার্ন, ফ্লাক্স লিঙ্কড উইথ ইচ টার্ন সেটা হচ্ছে এত, তার মানে প্রত্যেকটা টার্নের সঙ্গে এত করে ফ্লাক্স লিঙ্কড। তাহলে 1000 টার্নস আছে, তাহলে টোটাল ফ্লাক্স কত হবে? টোটাল ফ্লাক্স কত হবে? 1000 ইন্টু 2 10 টু দি পাওয়ার মাইনাস 3, 2 10 টু দি পাওয়ার মাইনাস 3 টোটাল ফ্লাক্স, টোটাল ফ্লাক্স ইকুয়াল টু এল আই। আই এর ভ্যালু কত বলেছে? 5 অ্যাম্পিয়ার। আই এর ভ্যালু বলেছে 5 অ্যাম্পিয়ার। তাহলে এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 3 আর 1000 উড়ে গেল, তাহলে এল ইকুয়াল টু কত বেরোচ্ছে? 2/5। এল ইকুয়াল টু বেরোচ্ছে 2/5। 2/5 মানে কত? 4 5 20, 0.4। 2/5 মানে 0.4। চলো, এই জায়গায় ভুলগুলো করা যাবে না, ঠিকঠাক করতে হবে। নেক্সট কি বলছে? অল্টারনেটিং ভোল্টেজ ইন আ সার্কিট ইজ ইকুয়াল টু এত ভোল্ট ইজ কানেক্টেড টু এ ক্যাপাসিটর অফ ক্যাপাসিটি এত, আরএমএস ভ্যালু অফ কারেন্ট ইন দ্য সার্কিট কি হবে? আরএমএস ভ্যালু ইন দ্য সার্কিট কি হবে? দেখি আরএমএস ভ্যালু ইন দ্য সার্কিট। কারেন্টের আরএমএস ভ্যালু চেয়েছে, কারেন্টের আরএমএস ভ্যালু চেয়েছে। একটা ক্যাপাসিটিভ সার্কিট দেওয়া আছে, ক্যাপাসিটিভ সার্কিট দেওয়া আছে, আরএমএস ভ্যালু চেয়েছে। তো আমাদের যে ইটা দেওয়া আছে সেই ইটাকে খেয়াল কর, ইটা যেটা দেওয়া আছে সেখানে 100√2 সাইন 100t। তো এটাকে তুই ই নট সাইন ওমেগা টি লিখতে পারিস, ই নট সাইন ওমেগা টি লিখতে পারিস। তো কম্পেয়ার করলে কি দাঁড়ায়? ই নট ইকুয়াল টু 100√2, তার মানে এটা কি পিক ভ্যালু, এটা হচ্ছে কি পিক ভ্যালু, পিক ভ্যালু। তাহলে এখান থেকে আরএমএস টা ক্যালকুলেট করতে পারিস, ই আরএমএস ই নট বাই √2, তাহলে কত হয়ে যাচ্ছে? 100 ভোল্ট হলো। আর ওমেগাটা কত বেরোচ্ছে? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ইকুয়াল টু 100, তাই তো? এই দুটো জিনিস এখান থেকে বার করা যাবে। আচ্ছা, যদি কোনো সার্কিটে, অল্টারনেটিং কারেন্টের সার্কিটে তোকে সিম্পলি বলে দেয় যে এত ভোল্টেজ, কোনো এরকম ইকুয়েশন ফিকুয়েশন দিল না, বললে এত ভোল্টেজ বা ভোল্ট মিটার দিয়ে কোনো ভোল্টেজ মাপা হচ্ছে, তাহলে বাই ডিফল্ট ধরে নিতে হবে কি ওটা আরএমএস ভ্যালুই বলছে, বাই ডিফল্ট ধরে নিতে হবে ওটা আরএমএস ভ্যালু বলছে। ঠিক আছে, তাহলে ওমেগা পাওয়া গেল, ই আরএমএস পাওয়া গেল। তাহলে আমাদের বার করতে হবে কারেন্ট। তো আই আরএমএস ইকুয়াল টু ই আরএমএস। সার্কিটের রেজিস্ট্যান্স হিসাবে একটাই আছে, শুধু ক্যাপাসিটেন্স, তাই ক্যাপাসিটিভ ইন্ডাকটেন্স আসবে, ক্যাপাসিটিভ ইন্ডাকটেন্সই এখানে আসবে। তাহলে ইআরএমএস এর ভ্যালু আমরা অলরেডি পেয়েছি 100। ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সের ভ্যালু কত? 1/ওমেগা সি, 1/ওমেগা সি। তো ওমেগা সি কে উপরে তুলে দে, 100 ওমেগার ভ্যালু 100, সি এর ভ্যালু কত? 2 মাইক্রোফ্যারাড, 2 10 টু দি পাওয়ার মাইনাস 6। এখানে কটা জিরো? দুটো, দুটো চারটে, আর এদিকে মাইনাস 6, তার মানে মাইনাস দুটো পড়ে রইল। 2 10 টু দি পাওয়ার মাইনাস 2, 2 10 টু দি পাওয়ার মাইনাস 2 অ্যাম্পিয়ার, 2 10 টু দি পাওয়ার মাইনাস 2 অ্যাম্পিয়ার। তাহলে এটাকে তুই এরকম লিখতে পারিস 20 10 টু দি পাওয়ার মাইনাস 3 অ্যাম্পিয়ার, দ্যাট মিনস 20 মিলি অ্যাম্পিয়ার, 20 মিলি অ্যাম্পিয়ার লিখতে পারিস। নেক্সট, 200 ohm resistance and a capacitor এত আর কানেক্টেড ইন সিরিজ, তার মানে এটা কি ধরনের সার্কিট? আরসি সার্কিট। when capacitor is 50% charge, the peak value of displacement current, peak value of displacement current কি হবে? তো আরসি সার্কিটে কারেন্ট বার করার জন্য কি আগে দরকার? কি ইম্পিডেন্স দরকার। তো ইম্পিডেন্সটাকে ক্যালকুলেট কর। ইম্পিডেন্স আগে কত হবে দেখ, ইম্পিডেন্স z ইকুয়াল টু √r² প্লাস xc স্কোয়ার।
আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার। যদি ইন্ডাকটিভ সার্কিট হয় তাহলে এক্সএল স্কোয়ার হবে। ইন্ডাক্টরও কিন্তু সেম অঙ্ক দিতে পারে, সেম টাইপের কোশ্চেন দিতে পারে। তাহলে আর স্কোয়ার প্লাস এক্সি ভ্যালু কি বলা আছে, ক্যাপাসিটিভ ক্যাপাসিটার 200 রেজিস্ট্যান্স ক্যাপাসিটার এত রিঅ্যাকট্যান্স, এটারও রিঅ্যাকট্যান্স বলা আছে 200 স্কোয়ার। তার মানে দুটো তো সেম, দুটো সেম। তাহলে 2 ইন্টু 200 স্কোয়ার, তাহলে 200টা অটোমেটিক্যালি রুটের বাইরে আসবে, 200 রুট 2, জেড বেরোলো 200 রুট 2 ওহমস। ঠিক আছে, এবার আই আরএমএস ইকুয়াল টু ই আরএমএস বাই জেড, ই আরএমএস বাই জেড। এবার আমাকে বলছে কানেক্টেড ইন সিরিজ অ্যাক্রস এ 200 ভোল্ট সোর্স। তো কি বলেছিলাম, যদি কিছু না বলে, যদি কিছু না বলে বাই ডিফল্ট ধরে নিতে হয় কি, বাই ডিফল্ট ধরে নিতে হয় এটাই তোর আরএমএস ভ্যালু। কিছু বলেনি, দেখ এটা পিক ভ্যালু না আরএমএস কিছু বলেনি, বাট এটা তোকে একটা ভোল্টেজ বলেছে, তো এটা ধরে নে এটা আরএমএস ভোল্টেজ, এটাই এটাই আরএমএস ভোল্টেজ। তাহলে আরএমএস ভোল্টেজ 200 ডিভাইডেড বাই জেড এর ভ্যালু আমরা বার করেছি কত, 200 রুট 2, কাটলো তাহলে 1 বাই রুট 2, 1 বাই রুট 2 এর ভ্যালু কত, 0.707। খুব চেনা রেজাল্ট না, 1 বাই রুট 2 এর ভ্যালু 0.707 হয়। না আমাদের কি পিক ভ্যালু বার করতে বলেছে, আচ্ছা পিক ভ্যালু বার করতে বলেছে, পিক ভ্যালু বার করতে বলেছে। তাহলে আই নট ইকুয়াল টু, পিক ভ্যালু বার করতে বলেছে, তাহলে আই নট ইকুয়াল টু আই আরএমএস ইন্টু রুট 2, আই আরএমএস ইন্টু রুট 2। পিক ভ্যালু বার করতে বলেছে আই আরএমএস ইন্টু রুট 2, তাহলে 1 বাই রুট 2 ইন্টু রুট 2, তাহলে 1 অ্যাম্পিয়ার। তো যেটাই বার করতে বলুক, যদি তোকে বলে যে একটা অ্যামমিটার লাগিয়ে দিয়ে কারেন্ট মেজার করা হলো, অ্যামমিটার রিডিং কত, অ্যামমিটার রিডিং কোনটা আসবে, আরএমএস ভ্যালুটাই কিন্তু অ্যামমিটার রিডিং আসবে, এটাই আসবে তোর অ্যামমিটার রিডিং, অ্যামমিটার রিডিং হিসাবে এটাই আসবে, আরএমএস ভ্যালুটাই অ্যামমিটার রিডিং হিসাবে আসবে। ঠিক আছে, আরএমএস ভ্যালুটাই অ্যামমিটার রিডিং হিসাবে আসবে, আরএমএস ভ্যালুটাই অ্যামমিটার রিডিং হিসাবে আসবে। ঠিক আছে, আরএমএস ভ্যালুটাই অ্যামমিটার রিডিং হিসাবে আসবে। নেক্সট, ইন্ডাকটিভ কয়েল এত হ্যাজ রেজিস্ট্যান্স এত, ইন্ডাকটিভ কয়েল 30 ওহম হ্যাজ এ রেজিস্ট্যান্স 12 ওহম, মানে ইট ইজ প্লেসড ইন সিরিজ। আচ্ছা, ইন্ডাকটিভ কয়েলে রেজিস্ট্যান্সও আছে, রিঅ্যাকট্যান্সও আছে। ঠিক আছে, রেজিস্ট্যান্সও আছে, রিঅ্যাকট্যান্সও আছে। এবার একটা সিরিজের সঙ্গে কানেক্ট করা হয়েছে ক্যাপাসিটরকে, তো ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সও ঢুকলো। কম্বিনেশন ইজ কানেক্টেড টু এন এসি সোর্স অফ 110 ভোল্ট। তাহলে পাওয়ার ফ্যাক্টর অফ দ্য সার্কিট কত, পাওয়ার ফ্যাক্টর কত হবে, পাওয়ার ফ্যাক্টর কত হবে, পাওয়ার ফ্যাক্টর কত হবে। তো পাওয়ার ফ্যাক্টর কোত্থেকে আসে, বেসিক্যালি অ্যাভারেজ পাওয়ার ইন আ ফুল সাইকেল, অ্যাভারেজ পাওয়ার ইন আ ফুল সাইকেল তার ভ্যালু কি হয়, ভিআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু কস ফাই, তাই তো, কস ফাই। যেখানে ফাইটা কি, ফাইটা হচ্ছে ফেজ ডিফারেন্স, ফাইটা হচ্ছে ফেজ ডিফারেন্স বিটুইন ভি অ্যান্ড আই, ফেজ ডিফারেন্স বিটুইন ভি অ্যান্ড আই। অ্যান্ড এই কস ফাই যে টার্মটা, কস ফাই যে টার্মটা, এটাকেই বলে কি পাওয়ার ফ্যাক্টর, এটাকেই বলে পাওয়ার ফ্যাক্টর। এটার ভ্যালু কত হয়, এটার ভ্যালু হয় আর বাই জেড, আর বাই জেড, রেজিস্ট্যান্স বাই ইম্পিডেন্স। তো ভ্যালু বসাই, রেজিস্ট্যান্স বাই ইম্পিডেন্স, রেজিস্ট্যান্সের ভ্যালু কত বলেছে 12 ওহম, বসালাম, ডিভাইডেড বাই জেড এর ভ্যালু কত হবে, দেখ এটা এখন কিন্তু একটা এলসিআর সার্কিট হয়ে গেছে, কারণ একটা ইন্ডাক্টর বলেছে, ইন্ডাক্টর কয়েল বলেছে, তার রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স দুটোই আছে। তো রেজিস্ট্যান্সের স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার, ওপরে 12 রইল রুট 12 স্কোয়ার মাইনাস এক্সএল এর ভ্যালু হচ্ছে 30, এক্সি এর ভ্যালু দেখ ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স 25 দিয়ে দিয়েছে, তাহলে মাইনাস করলে কত হবে 5, তাহলে 5 এর স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে 12 বাই
144 minus 25, 144 minus 25, একটা অদ্ভুত রকম এলো, অদ্ভুত রকম। ও প্লাস করবো, সরি আমিও ভুলভাল করছি। 5 আর 4 9, 2 16, তাহলে 13 হবে। ভালোই এসছে, 13 হবে, ভালোই এসছে। 12/13, 12/13 কিছু ভ্যালু আছে? আচ্ছা ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করতে হবে। 12/13 ক্যালকুলেট করতে হবে, বলে এটা কত আসবে? 0.9, 0.9 অ্যারাউন্ড আসবে, 0.92, 0.92, 0.92। এই তো প্রদীপ এসে গেছে মার্কেটে। সকাল সকাল এসে গেছে। এই অঙ্কটা খুব চেনা অঙ্ক, এই ধরনের অঙ্ক খুব চেনা অঙ্ক, ইলেকট্রোস্ট্যাটিক্স এর বহুবার করেছি। দুটো পিচ বল আছে, ক্যারিং ইকুয়াল চার্জেস আর সাসপেন্ডেড ফ্রম এ কমন পয়েন্ট, এটা তো এই ধরনের কেসগুলোতে আমরা কি করি? এই ধরনের কেসগুলোতে এইদিকে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন কাজ করে, নিচের দিকে কাজ করে কি এমজি, এইদিকে সুতোর টান, এইদিকে এটা টি হলে এইদিকে কত হয়? টি কস থিটা, কারণ এই অ্যাঙ্গেলটা ভার্টিক্যালের সঙ্গে থিটা, তো এটাও থিটা। এই দুটো অ্যাঙ্গেলই সেম কখন হয় বল? দুটো অ্যাঙ্গেলই সেম কখন হয়? যদি অবজেক্ট দুটোর মাস সেম হয়, তাহলে দুটো অ্যাঙ্গেল সেম হয়। এটা করে দেখিয়েছিলাম আমি ক্লাসে। ট্যান থিটা মানে যদি এইদিকে অ্যাঙ্গেল থিটা 1 হয়, এইদিকে অ্যাঙ্গেল থিটা 2 হয়, তাহলে ট্যান থিটা 1 বাই ট্যান থিটা 2 ইকুয়াল টু m2/m1, এই জিনিসটা করে দেখিয়েছিলাম। আর যদি m2 আর m1 সেম হয়, তাহলে দুটো অ্যাঙ্গেলও সেম হবে। ঠিক আছে, এখানে দুটো সেম বলেই দেওয়া আছে, দুটো পিচ বল ক্যারিং ইকুয়াল চার্জেস, তো কিছু বলেনি মানে বাই ডিফল্ট ধরে নেবো সেম অ্যাঙ্গেলই আছে। তো থিটা, তাহলে এই কম্পোনেন্টটা কত হবে? টি সাইন থিটা। তো খেয়াল কর, টি সাইন থিটা এফি কে ব্যালেন্স করছে, টি কস থিটা এমজি কে ব্যালেন্স করছে। দুটোকে ডিভাইড করলে ট্যান থিটা ইকুয়াল টু হয়ে যাবে এফি বাই এমজি, ট্যান থিটা ইকুয়াল টু হয়ে যাবে এফি বাই এমজি। আমি ডিরেক্ট বলেছিলাম এটা মাথায় রাখতে, ট্যান থিটা ইকুয়াল টু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বাই গ্র্যাভিটেশনাল ফোর্স। তো ট্যান থিটা ইকুয়াল টু এফি বাই এমজি। এবার তুই ট্যান থিটা দেখ ছবিতে, ছবিতে ট্যান থিটা দেখ, ট্যান থিটা দেখ পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার কত? এই টোটাল ডিস্টেন্স যদি আর হয়, এইটুকু ডিস্টেন্স কত? r/2, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে r/2, তাহলে ট্যান থিটার জায়গায় তুই কি লিখতে পারিস? r/2 ডিভাইডেড বাই y ইকুয়াল টু এফি বাই এমজি, এফি বাই এমজি। এবার দেখ সিচুয়েশনটা কি বলছে। এবার বলছে এখানে ক্ল্যাম্প করে দেওয়া হয়েছে, y/3 ডিস্টেন্সে ক্ল্যাম্প করে দেওয়া হয়েছে, তাহলে ইকুইলিব্রিয়াম সেপারেশনটা কত হবে? ইকুইলিব্রিয়াম সেপারেশনটা কত হবে? y/3 তে ক্ল্যাম্প করে দেওয়া হয়েছে, তাহলে ইকুইলিব্রিয়াম সেপারেশনটা কত হবে? সবাই এসছে, বাহ খুব ভালো। তো নেক্সট কেসে লেখ, নেক্সট কেসে, নেক্সট কেসে কি হবে? আচ্ছা এখান থেকে আমরা একটা জিনিস লিখি, r/2y ইকুয়াল টু এফি, এফির ভ্যালু কত? এফির ভ্যালু হচ্ছে কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার ডিভাইডেড বাই এমজি। তো একটা জিনিস খেয়াল কর, y প্রপোর্শনাল টু আর কিউব কিনা দেখতো, তাহলে তোর অঙ্ক সহজ হয়ে যাবে একদম। y প্রপোর্শনাল টু আর কিউব, তো y প্রপোর্শনাল টু আর কিউব কেন? কারণ যখন তুই ক্ল্যাম্প ক্ল্যাম্প করছিস সমস্ত কিছু ঠিক আছে, শুধু তোর পাল্টাচ্ছে কি? ইকুইলিব্রিয়াম ডিসটেন্স আর ফোর্সের ভ্যালুটা পাল্টাচ্ছে, তাই না? ফোর্সের ভ্যালুটা পাল্টাবে, মানে ইকুইলিব্রিয়াম ডিসটেন্সটা পাল্টাচ্ছে, মানে এই পার্টটায় শুধু আর যেহেতু পাল্টাবে তাই, আর কিছু চেঞ্জ হবে না। এমজি ফেমজি কি চেঞ্জ হবে? কিছু চেঞ্জ হবে না। তাহলে ওয়াই যে ভার্টিক্যাল ডিসটেন্সটা, সেটার সঙ্গে আর এর রিলেশনই বার করলেই আমার কাজ হয়ে যাবে, আর এর রিলেশন বার করলেই কাজ হয়ে যাবে। এবার সেকেন্ড কেসে, সেকেন্ড কেসে এই ভ্যালুটাই কি আসে রে? ফার্স্ট কেসে তো আসে ওয়াই, তার করেসপন্ডিং ভ্যালু হচ্ছে আর কিউব। সেকেন্ড কেসে এই ভার্টিক্যাল ডিসটেন্সটা হয়ে গেছে y/3, আর তার জন্য এই সেপারেশনটা হয়ে গেছে r ড্যাশ, তো r ড্যাশ কিউব, ব্যাস হয়ে গেল, হয়ে গেল।
তাহলে ওপরে যাচ্ছে 3 y কেটে যাচ্ছে ইকুয়াল টু r বাই r ড্যাশ তার হোল কিউব, তাই তো, r বাই r ড্যাশ তার হোল কিউব। তাহলে r ড্যাশের ভ্যালু কত হবে, r ড্যাশের ভ্যালু কত হবে, r ড্যাশ ইকুয়াল টু r ড্যাশ ইকুয়াল টু r ড্যাশ বা r বাই r ড্যাশ কিউব রুট অফ 3 r dash equal to r by cube root of 3 r by cube root of 3 এটা 3 root 3 হবে না, এটা কিউব রুট 3 হবে, কিউব রুট 3 হবে, কিউব রুট 3 হবে, ঠিক আছে, কিউব রুট 3 হবে, কিউব রুট 3 হবে। তো পুরোটা সলভ করার দরকার নেই, আমি এক কনসেপ্টটা বললাম যে y প্রপোর্শনাল টু r কিউব হচ্ছে, এই ধরনের কেসগুলোতে y প্রপোর্শনাল টু r কিউব, তাহলে তুই সিম্পল রিলেশন বিল্ড আপ কর, লিখে দে, তোর অঙ্ক 4 লাইন নেমে গেল। নেক্সট কি বলছে, hollow cylinder has a charge q coulomb within it. If phi dash is electric flux in units of voltmeter, মানে SI তে বলছে, associated with curved surface A, the curved surface A, the flux linked with the plane surface B in units কত, ঠিক আছে। phi dash বলছে A সারফেসের সঙ্গে, A সারফেস থেকে যে ফ্লাক্স বেরোচ্ছে সেটা হচ্ছে phi dash, A সারফেস থেকে যে ফ্লাক্স বেরোচ্ছে সেটা হচ্ছে phi dash। তো একটা জিনিস বল, A সারফেস থেকে যত ফ্লাক্স বেরোবে C সারফেস থেকেও একই অ্যামাউন্টের ফ্লাক্স বেরোবে, একই অ্যামাউন্টের ফ্লাক্স বেরোবে। আর ধরলাম আমি বি সারফেস থেকে ফাই ডবল ড্যাশ অ্যামাউন্টের ফ্লাক্স বেরোচ্ছে, বি যে কার্ভড সারফেসটা সেটা থেকে ফাই ডবল ড্যাশ অ্যামাউন্টের ইয়ে বেরোচ্ছে, ফ্লাক্স বেরোচ্ছে। তো এই তিনটে মিলে যে টোটাল ফ্লাক্স তৈরি হলো, তিনটে মিলে যে টোটাল ফ্লাক্স বেরোচ্ছে সেটা একটা ক্লোজড সারফেসের মধ্যে থেকে বেরোচ্ছে। তো গস ল তোকে কি বলে, যে কোনো ক্লোজড সারফেসের মধ্যে থেকে টোটাল ফ্লাক্স কিউ বাই এপসাইলন নট। তাহলে এটার মধ্যে তুই কি লিখতে পারিস, এই দুটো এ আর সি এর জন্য 2 phi ড্যাশ আর কার্ভড সারফেসটার জন্য phi ডবল ড্যাশ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তাহলে তোকে বার করতে বলেছে phi ডবল ড্যাশ কত, phi ডবল ড্যাশ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট মাইনাস 2 phi, কিউ বাই এপসাইলন নট মাইনাস 2 phi ড্যাশ, কিউ বাই এপসাইলন নট মাইনাস 2 phi ড্যাশ। পোটেনশিয়াল ইন এ রিজিয়ন এত, তাহলে বলছে ইলেকট্রিক ফোর্স কত হবে, ইলেকট্রিক ফোর্স কত এক্সপিরিয়েন্স হবে, পোটেনশিয়াল ইন এ রিজিয়ন। তাহলে পোটেনশিয়াল যদি গিভেন থাকে আমরা ইলেকট্রিক ফিল্ড কিভাবে বার করি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, 6x মাইনাস 8xy প্লাস 6yz। তাহলে ইলেকট্রিক ফিল্ডের এক্স কম্পোনেন্ট বার করার জন্য কি করব, মাইনাস ডেল ভি ডেল এক্স। যখনই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, যার রেসপেক্টেড ডিফারেন্সিয়েশন করছি এক্স, সেটা বাদে বাকিরা কনস্ট্যান্ট, মানে যখন এক্স এর রেসপেক্টে করছি ওয়াই আর জেড কনস্ট্যান্ট নিয়ে নেব। তাহলে এটা কত দাঁড়াচ্ছে, মাইনাসটাকে রাখলাম, এটাকে এক্স এর রেসপেক্টে করলে 6, এটাকে এক্স এর রেসপেক্টে করলে মাইনাস 8y, আর এখানে দেখ কোনো এক্স নেই, তার মানে এই টার্মটা পুরোটাই কনস্ট্যান্ট, সো 0 হয়ে গেল। এবার আমাদের কোন পয়েন্টে বার করতে বলেছে, 1, 1, 1, তাহলে y এর জায়গায় 1 বসাবো, কারণ x, y, z ইকুয়াল টু 1, সবগুলোই 1 বলেছে। তাহলে ভ্যালুটা কত হচ্ছে, মাইনাস অফ 6 মাইনাস 8, তাহলে মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস 2, ঠিক আছে। ই এক্স এর ভ্যালু বেরিয়ে গেল 2, ই ওয়াই কত, মাইনাস ডেল ভি ডেল ওয়াই, মাইনাস ডেল ভি ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল ওয়াই। এটা 0 হয়ে যাবে কারণ এর মধ্যে ওয়াই নেই। নেক্সট টার্মে মাইনাস 8x পড়ে থাকবে, তারপরের টার্মে প্লাস 6z পড়ে থাকবে। যদি x আর z দুটোর জায়গাতেই 1 বসে দিই, কারণ কোঅর্ডিনেট 1, 1, 1, তাহলে এটা কত হচ্ছে, মাইনাস অফ মাইনাস 8 প্লাস 6 কত হচ্ছে, মাইনাস 2, মাইনাসে মাইনাসে আবার প্লাস 2। নেক্সট ই জেড মাইনাস ডেল ভি ডেল জেড ইকুয়াল টু মাইনাস, যে জেড এর রেসপেক্টে করলে দেখ ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মের মধ্যে কোনো জেড এর গল্পই নেই, শুধু আছে সেকেন্ড টার্মে, তাহলে শুধু 6y পড়ে থাকবে। এখানে যদি তুই 1 বসাস y ইকুয়াল টু 1, তাহলে কত পড়ে থাকে, মাইনাস 6।
তাহলে তো তিনটে কম্পোনেন্ট বেরিয়ে গেল, তিনটে কম্পোনেন্ট বেরিয়ে গেল। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে? ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে? রুট আন্ডার ইএক্স স্কোয়ার প্লাস ইওয়াই স্কোয়ার প্লাস ইজেড স্কোয়ার, তাই তো? ঠিক, তিনটে কম্পোনেন্টের স্কোয়ারের সামের রুট আর এস এস সি। তাহলে এটার ভ্যালু কত বেরোচ্ছে? এটার ভ্যালু কত বেরোচ্ছে? দেখ এটার ভ্যালু কত বেরোচ্ছে, 2 প্লাস 2, তার মানে হচ্ছে 4 প্লাস 4, 4 প্লাস 4 আর ওদিকে হচ্ছে 36, 36 আর 8, তার মানে হচ্ছে 44, 44, 44 কে 4 ইন্টু 11 লেখা যায়, তার মানে 2 রুট 11, 2 রুট 11, ঠিক আছে। এবার তাহলে ফোর্স কত হবে? ফোর্স কত হবে? ফোর্স ইকুয়াল টু তো আমরা জানি কিউ ইন্টু ই, তো কিউ এর ভ্যালু কি দেওয়া আছে কোশ্চেনে? হ্যাঁ 2 কুলম দেওয়া আছে, 2 কুলম দেওয়া আছে, তাহলে 2 ইন্টু এটা, তার মানে 4 রুট 11, 4 রুট 11, 4 রুট 11 নিউটন, 4 রুট 11 নিউটন। কেন, এটা তো স্কোয়ার, তো 6 এর স্কোয়ার কত হবে? 6 স্কোয়ার 36, 2 স্কোয়ার 2 স্কোয়ার 4 4 8, 4 4 8 আর 36 কত হবে? 4 4 8 আর 36, ঠিকই তো আছে। অদিতি কিছু ক্যালকুলেশন ভুল করছিস? ঠিক আছে, সোহম রেস্ট কর, সোহম রেস্ট কর, সোহম রেস্ট কর। নেক্সট কি বলছে? নেটওয়ার্ক অফ 4 ক্যাপাসিটার্স অফ ক্যাপাসিটি ইকুয়াল টু C1 C2 C3 C4 equal to C, প্রত্যেকটার ভ্যালু C connected to a battery as shown in figure, the ratio of charges on C2 and C4, C2 আর C4 এর চার্জের রেশিও কি হবে? তো এই তিনটে সবগুলোরই সেম বলেছে, তো তিনটে কি রয়েছে? সিরিজে রয়েছে, তিনটে সিরিজে রয়েছে। তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত হবে? ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত হবে? মানে সার্কিটটা বেসিক্যালি এইরকম, যেখানে একটাই ক্যাপাসিটার আছে, এখানে আরেকটা ক্যাপাসিটার আছে, আর এখানে একটা ব্যাটারি লাগানো, মানে তিনটের জায়গায় একটা বসালাম, তিনটের জায়গায় একটা বসালাম, কত বসাবো? সিরিজ থাকলে 3 দিয়ে ডিভাইড হয়ে যাবে, তাই না? তাহলে এটা হয়ে যাবে তো C/3, আর এটা হয়ে যাবে শুধু C, ঠিক। আর ব্যাটারি কত আছে? V ভোল্টের ব্যাটারি। এবার বলেছে দুটোর মধ্যে চার্জের রেশিও কত হবে? দুটোর মধ্যে চার্জের রেশিও কত হবে? তো চার্জ কিভাবে রেশিও হবে? V পোটেনশিয়াল ডিফারেন্সটা দুটোর অ্যাক্রসেই অ্যাপ্লাই হচ্ছে, কারণ প্যারালাল ব্রাঞ্চ, দুটোর অ্যাক্রসেই অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এই অ্যাক্রসেও প্যারালাল ব্রাঞ্চে কত? V ভোল্টেজ, এর অ্যাক্রসেও V ভোল্টেজ। তাহলে এটাতে আমি যদি Q1 বলি চার্জ, আর এটাতে বলি Q2 চার্জ, তাহলে Q1 ইকুয়াল টু C ইন্টু V, তাহলে C/3 ইন্টু V, আর Q2 ইকুয়াল টু CV, Q2 ইকুয়াল টু CV। এবার খেয়াল কর, Q1 ইকুয়াল টু C/3 ইন্টু V, অর্থাৎ এই অ্যামাউন্টের চার্জটা এখান থেকে ঢুকছে। এবার সিরিজে যারা থাকে প্রত্যেকের মধ্যে সেম অ্যামাউন্টের চার্জ যায়, প্রত্যেকের মধ্যে সেম অ্যামাউন্টের চার্জ যায়, তাহলে C/2 এর মধ্যেও ঠিক এই এত অ্যামাউন্টের চার্জ, অর্থাৎ Q1 অ্যামাউন্টের চার্জই ঢুকেছে, কারণ এই ব্রাঞ্চটায় চার্জ ঢুকেছে, এইটা ব্রাঞ্চটাইতেই চার্জ ঢুকেছে এটা, তাহলে এক্স্যাক্টলি C2 এর মধ্যে এই অ্যামাউন্টের চার্জ ঢুকেছে, ঠিক আছে। তাহলে চার্জের রেশিও করতে বলেছিল আমাদের, তো রেশিও যদি করে দিই, ডিভাইড করে দিই, C2 and C4 ডিভাইড করে দিই, তাহলে কত আসছে? CV কেটে গেল, 1:3, 1:3, অপশন ডি। নেক্সট কোশ্চেন কি বলছে? ইলেকট্রিক হিটিং ডিভাইস টু হিটিং কয়েলস, when wall coil heating, one coil is connected to an AC source, water in kettle boils in 5 minutes। এই যে এই টাইমের কোশ্চেন, ঠিক আছে, টাইমের কোশ্চেন করার খুব সহজ রাস্তা আছে। এই ধরনের এই কনসেপ্টটা, এই যে দুটো কয়েল প্যারালালি কাজ করছে, দুটো কয়েল প্যারালালি কাজ করছে, দেখ এই বোথ কয়েলস আর কানেক্টেড ইন প্যারালাল, মানে কি প্যারালাল মানে কি সাইমালটেনিয়াসলি কাজ করছে, একসঙ্গে কাজ করছে। তো এই কনসেপ্টটা মনে কর আমি ক্লাসে শিখিয়েছিলাম, সেই ওই ইয়ে দিয়ে, এসকালেটার দিয়ে, এসকালেটারেও সেই একই কনসেপ্ট ইউজ করেছিলাম, যখন প্যারালালে দুটো কাজ হচ্ছিল, মানে তুইও হাঁটছিস, সেই একটা একজন লোক সে উপরে উঠছে এসকালেটার দিয়ে, তো এসকালেটারও চলছে, লোকটাও হাঁটছে, তাহলে দুজন মিলে যে টাইম লাগায় সেই ইকুইভ্যালেন্ট টাইমটা কত হয়? ইকুইভ্যালেন্ট টাইমটা কত হয়?
T1 T2 বাই T1 প্লাস T2 মনে পড়ে? তো এখানেও সেই একই কনসেপ্ট, এখানেও সেই একই কনসেপ্ট, দুটো কয়েল প্যারালালি কাজ করছে, একজন 5 মিনিটসে করে আর একজন 20 মিনিটসে, দুটো যখন একসঙ্গে কাজ করবে তখন কি হবে? একই ফর্মুলা হবে। দেখেছিস? একই জিনিস, একই কনসেপ্ট, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই, একই কনসেপ্ট বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই। তো 5 into 20 by 5 plus 20, 5 20 100 divided by 25, 4 minutes। দেখ কত ইজিলি বেরিয়ে গেল, কত ইজিলি বেরিয়ে গেল। ইনফাইনাইটলি লং স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার, এই যে এইটা ইনফাইনাইটলি লং কারেন্ট স্ট্রেট ক্যারিং ওয়্যার carrying current 10 ampere as shown, and helium particle is moving। হিলিয়াম পার্টিকেল না ইলেকট্রন, কি ছবিতে ইলেকট্রন দেওয়া, ওখানে হিলিয়াম, মানে এটা ঠিক আছে দেখি। তো মোদ্দা কথা হচ্ছে এখানে একটা চার্জ আছে, ঠিক আছে, দেখি কোনটা কি হয়, দাঁড়ায় কি, দুটোই হতে পারে আবার, 8 পাই 4 পাইও আছে, ভয়ঙ্কর প্রশ্ন। ইলেকট্রন হবে না ইয়ে হবে, ঠিক আছে দেখি, কারণ ইলেকট্রনের চার্জের ডাবল হবে হিলিয়ামের চার্জ। তো বিষয় হচ্ছে কারেন্ট ক্যারিং ওয়্যার যদি এরকম হয়, তো আমি এইদিকে হাত ডানাতে রাখলাম, তাহলে দেখ এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? এইদিকে, পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। তো ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, একটা চার্জ যদি এইভাবে মুভ করে ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার, দেখ চার্জটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার মুভ করছে, কারণ ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, আমি তারের দিকে হাত রেখেছি, কারেন্টের দিকে হাত রেখেছি, তো হাত রোল করলে অটোমেটিক্যালি ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে হচ্ছে, অটোমেটিক্যালি ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে হচ্ছে। সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড আর এই মোশন দুটো কি পারপেন্ডিকুলার আছে, তাহলে ফোর্স কত লাগবে? ফোর্স কত লাগবে? F ইকুয়াল টু কিউ ক্রস ভি, কিউ ভি ক্রস ভি, কিউ ভি ক্রস ভি, তাহলে কিউ ভিবি সাইন থিটা। ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল তো দেখতেই পেলাম 90 ডিগ্রি হচ্ছে, তাহলে F ইকুয়াল টু আমরা সরাসরি লিখতে পারি কি কিউ ভিবি, কিউ ভিবি লিখতে পারি, কিউ ভেলোসিটি। আচ্ছা বি এর ভ্যালু কত হবে? বিটা কে প্রডিউস করছে? এই কারেন্ট ক্যারিং ওয়্যার, ইনফাইনাইট কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয়? মিউ 0 বাই 4 পাই 2 আই বাই আর, মিউ 0 বাই 4 পাই 2 আই বাই আর, যেখানে আর হচ্ছে এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা হচ্ছে আর, ঠিক আছে। এবার সবগুলোর ভ্যালু বসাই, এবার সবগুলোর ভ্যালু বসাই, কিউটা আপাতত কিউ রাখি, দেখি ভেলোসিটিটা কত বলছে, ভেলোসিটি বলছে 2 10 টু দি পাওয়ার 5, মিউ 0 বাই 4 পাই, মিউ 0 বাই 4 পাই ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার -7, 2 আই এর ভ্যালু কত বলেছে? 10 অ্যাম্পিয়ার, আর এর ভ্যালু কত? 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার মানে 20 আর উপরে 100 দিয়ে গুণ করে দিলাম, 5। তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে এখানে? আর 4 পাই কে 4 পাই রেখে দেবো, ঠিক আছে দেখি কি দাঁড়ায়। তাহলে কিউ এদিকে কত আসছে? 2 ইন্টু 2 মানে 4, 4 5 20, 20 10 টু দি পাওয়ার 5 আর 1 6 -1, -1 এইরকম একটা কিছু দাঁড়াচ্ছে, এইরকম একটা কিছু ব্যাপার দাঁড়াচ্ছে। এবার কিউ এর ভ্যালু যেরকম হবে সেই অ্যাকর্ডিং, কিউ এর ভ্যালু যদি ইলেকট্রন বলে তো ইলেকট্রন মানে 1.6 10 টু দি পাওয়ার -19, আর যদি আমাদের বলে হচ্ছে গিয়ে যেরকম কোশ্চেনে বলেছে আলফা মানে হিলিয়াম মানে তো আলফা, তাহলে 2e হবে। তো যে কোনো একটা বসাই, 2e, 2e বসালে 1.6 10 টু দি পাওয়ার -19, কারণ আলফার চার্জ কত? 2e, 1.6 10 টু দি পাওয়ার -19, এখানে কত চলে আসছে? 20 10 টু দি পাওয়ার -1, তাহলে কত হচ্ছে? 3.2 ইন্টু 2, 3.2 ইন্টু 2 464, 6.4 10 টু দি পাওয়ার -20, 6.4 10 টু দি পাওয়ার -20। আচ্ছা এখানে তো 20 আছে, তাহলে 64 10 টু দি পাওয়ার -20,
এটা মিলে যাচ্ছে, তার মানে এটা আলফাই হবে, এটা ইলেকট্রন না, এটা আলফাই হবে, আলফাই হবে। নেক্সট কি বলছে, গিভেন সার্কিট কন্টেন্স 3 আইডেন্টিক্যাল রেজিস্ট্যান্স এত, আইডেন্টিক্যাল ইন্ডাক্টরস এত এন্ড আইডিয়াল ব্যাটারি। ব্যাটারি বলেছে, ইন্ডাক্টর ব্যাটারির সঙ্গে কিন্তু বিরাট ঝামেলা, ইন্ডাক্টর ব্যাটারির সঙ্গে অসুবিধা আছে। যখনই ব্যাটারি কানেক্ট হয়ে যাবে, অর্থাৎ ডিসি সোর্স কানেক্ট হবে, ডিসি সোর্স কানেক্ট হবে, তখন ইন্ডাক্টর কি করবে, তখন ইন্ডাক্টর গুলো সব ইনঅ্যাক্টিভ হয়ে গেল, ইন্ডাক্টর গুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেল। ইন্ডাক্টর ইনঅ্যাক্টিভ মানে যে ব্রাঞ্চে ইন্ডাক্টর বসে আছে, যে ব্রাঞ্চে ইন্ডাক্টর বসে আছে সেই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে না, যে ব্রাঞ্চের মধ্যে ইন্ডাক্টর বসে আছে সেই ব্রাঞ্চের মধ্যে কারেন্ট ফ্লো হবে না। যখনই আমি সুইচ অন করব, এই ব্রাঞ্চটা বাদ হয়ে গেল, এই ব্রাঞ্চটা বাদ হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি, শুধু তোর কাছে পড়ে থাকলো এই একটা আর এই একটা আর, এই একটা আর এই একটা আর, এবং বাকি কারেন্টটা সি এর মধ্যে দিয়ে ওকে চার্জ করবে, সিম্পল, বাকি কারেন্টটা সি এর মধ্যে দিয়ে ওকে চার্জ করবে, ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যাচ্ছে না। তাহলে এই যে ডিসি সোর্সটা, তাহলে কে কত রেজিস্ট্যান্স পাচ্ছে, এই একটা আর কে পাচ্ছে, এই একটা আর কে পাচ্ছে, আর কোনো রেজিস্ট্যান্স কে পাচ্ছে না, আর কোনো রেজিস্ট্যান্স কে পাচ্ছে নাও, ঠিক আছে, আর কোনো রেজিস্ট্যান্স কে পাচ্ছে না। তাহলে আলটিমেটলি তোর ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিরকম দাঁড়াচ্ছে, ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিরকম দাঁড়াচ্ছে, বেসিক্যালি দুটো রেজিস্ট্যান্স নিয়ে তৈরি হওয়া একটা সার্কিট, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, দুটো রেজিস্ট্যান্স, দুটোর ভ্যালু আর এইরকম। তাহলে সার্কিটে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, সার্কিটে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, দেখ দুটো রেজিস্ট্যান্স সেম ভ্যালু প্যারালালে আছে, তাহলে r/2 হবে, তাহলে কারেন্ট কত হবে, কারেন্ট ইকুয়াল টু E/r/2, তাহলে 2 উপরে গেল 2E/r, 2 E এর ভ্যালু কত বলেছে, E এর ভ্যালু বলেছে 18 ভোল্ট, আর ক্যাপিটাল R এর ভ্যালু কত বলেছে 6 অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার। সি তো রিঅ্যাক্ট্যান্স দেবে না, তো সি তো রিঅ্যাক্ট্যান্স দেবে না, ভাব, সি তো কোনো রিঅ্যাক্ট্যান্স দেবে না, সি কি রিঅ্যাক্ট্যান্স দেবে, সি তো রিঅ্যাক্ট্যান্স দেবে না, কারণ ডিসি তো, ডিসিতে কানেক্টেড হলে তো সি কোনো রিঅ্যাক্ট্যান্স দেবে না, তাহলে সি সি এর মধ্যে থাকবে, কোনো চাপ নেই, যদিও রিঅ্যাক্ট্যান্স দিত তাহলে ব্যাপার ছিল। এখানে কি বলছে, কোশ্চেন বলছে অ্যাকর্ডিং টু শোন ফিগার ভোল্টমিটার V1 and V2 500 ভোল্ট ইচ, V1 এও রিডিং আসছে কত 500 ভোল্ট, V2 তেও রিডিং আসছে 500 ভোল্ট, তার মানে VL ইকুয়াল টু VC, ক্যাপাসিটর আর ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ সেম, এটা কি কন্ডিশন, রেজোনেন্স কন্ডিশন, ইলেকট্রিক্যাল রেজোনেন্স কন্ডিশনে সার্কিট কিরকম বিহেভ করে, সার্কিট বিহেভ করে পিওরলি রেজিস্টিভ হয়ে যায়, সার্কিট becomes purely resistive, মানে শুধু রেজিস্ট্যান্সের এফেক্টই থাকবে, আর কিছুর এফেক্ট থাকবে না, তাহলে শুধু রেজিস্ট্যান্সই এই গোটা ভোল্টেজটা পাবে, শুধু এই রেজিস্ট্যান্সটাই গোটা ভোল্টেজটাই পাবে। তো গোটা ভোল্টেজ যখন, আচ্ছা এই কন্ডিশন আরেকটাও জিনিস হবে, সেটা হচ্ছে কি XL ইকুয়াল টু XC, এটা হলে তবেই এই জিনিসটা হবে, ঠিক আছে। তো অলরেডি এমন কিছু আছে এর মধ্যে, XL ইকুয়াল টু XC হয়ে গেছে, তাই জন্য এই দুটো ভোল্টেজ সেম হয়েছে। তো এই দুটো ভোল্টেজ সেম হওয়া মানে এল আর সি এর কোনো এফেক্ট নেই, এবার সার্কিটে শুধু আর এর এফেক্ট আছে, তাহলে সার্কিট এখন তো সিম্পলি 200 ভোল্ট পুরোটাই খরচা হবে আর এর মধ্যে দিয়ে, অর্থাৎ V3 তে কত রিডিং আসবে 200 ভোল্ট, V3 তে রিডিং আসবে 200 ভোল্ট, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কত হবে, যে কারেন্টটা হবে সেটা শুধু আর এর মধ্যে দিয়ে যাচ্ছে, মানে বাকিরা কোনো কিছু ফিগারেই আসছে না, মানে তাদের মধ্যে কারেন্ট যাক না কোনো ব্যাপারই না, মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে, কারণ দুজনের মানে নেট যে রিঅ্যাক্টেন্স, দুজনের নেট যে রিঅ্যাক্টেন্স সেটা জিরো হয়ে গেছে, নেট রিঅ্যাক্টেন্স জিরো হয়ে গেছে, অর্থাৎ এটা একটা শর্ট সার্কিটের মতো, কারেন্ট পুরোটা এর মধ্যে দিয়ে চলে আসবে আর এর মধ্যে, তাহলে কারেন্টে শুধু আর এর কন্ট্রিবিউশন, তাহলে ভি মানে কত, কারেন্টে আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হয়েছে 200 ভোল্ট, আর এর ভ্যালু 100 ওহম, তাহলে কারেন্ট কত 2 অ্যাম্পিয়ার, কারেন্ট 2 অ্যাম্পিয়ার, এই কারেন্টটাই মেজার করবে কে অ্যামমিটার, এই কারেন্টটাই মেজার করবে অ্যামমিটার, তাহলে 2 অ্যাম্পিয়ার আর 200 ভোল্ট, 2 অ্যাম্পিয়ার 200 ভোল্ট, 2 অ্যাম্পিয়ার 200 ভোল্ট অপশন এ। নেক্সট কি বলছে, 2 পয়েন্ট অবজেক্টস A and B having charge plus q minus q respectively are placed at certain distance apart.
আচ্ছা, 2 point objects A and B having charges plus q minus q respectively are placed at certain distance apart and force acting between them F. দুটো আছে পয়েন্ট অবজেক্ট A and B, তাদের মধ্যে চার্জ কত আছে? একটা আছে প্লাস কিউ আর একটা আছে মাইনাস কিউ। ঠিক আছে, এবার বলছে একজনের হাফ চার্জ আরেকজনকে দিয়ে দেওয়া হলো 50% চার্জ অফ A ট্রান্সফার টু B, তাহলে এর চার্জ এখন কত হয়ে গেল? আচ্ছা, এই অবস্থায় এদের মধ্যে ফোর্স কত? এই অবস্থায় এদের মধ্যে ফোর্স কত? এই ডিসটেন্সটা যদি r হয়, এই ডিসটেন্সটা যদি r হয়, তাহলে F ইকুয়াল টু কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার এখনকার ফোর্স। এবার 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 কি করা হয়েছে? হাফ করে এই এর হাফ চার্জ একে দিয়ে দেওয়া হয়েছে, তাহলে এর হাফ, এর এখন চার্জ কত হলো? এর এখন চার্জ কত হলো? কিউ বাই টু, হাফ চার্জ নিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এর এখন চার্জ কত হলো? বি এর চার্জ কত হলো? মাইনাস কিউ ছিল, তাকে যদি কিউ বাই টু দেওয়া হয়, মাইনাস কিউ ছিল, তাকে যদি কিউ বাই টু দেওয়া হয়, তাহলে এর চার্জ কত হবে? মাইনাস কিউ বাই টু, তাই তো? মাইনাস কিউ প্লাস কিউ বাই টু দেওয়া হলো, তাহলে কত হবে? মাইনাস কিউ বাই টু। ঠিক আছে, তাহলে অনেক সময় ভুল হয় কি, এখানে কিউ প্লাস কিউ বাই টু করে আমরা 3q/2 করে দিই, বাট এটা মাইনাস কিউ বাই টু হবে। তো ডিস্টেন্স কত? আর আছে, ডিস্টেন্স আর আছে, তাহলে এখন ফোর্সের ভ্যালু কত হবে? এফ ড্যাশ ইকুয়াল টু এই দুটো স্কোয়ার কর, কিউ স্কোয়ার বাই 4 বাই আর স্কোয়ার, ডিস্টেন্স তো সেমই আছে। তাহলে দেখ কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা তো এফ, কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার এটা এফ, তাহলে এটা হয়ে যাচ্ছে তো ডিরেক্টলি এফ বাই 4, ডিরেক্টলি এটা হয়ে যাচ্ছে এফ বাই 4, অপশন ডি। নেক্সট কি বলছে? 64 drops of same size are charged at V, charged at এত ভোল্ট, they combine to form a bigger drop, they combine to form a bigger drop. 64 drops, তো ভোল্টেজের ক্ষেত্রে যদি ড্রপ কম্বাইন করে, ভোল্টেজের ক্ষেত্রে যদি ড্রপ কম্বাইন করে, তাহলে ড্রপ কম্বাইন করলে ভোল্টেজ কি রিলেশনে পাল্টায়? ড্রপ কম্বাইন করলে ভোল্টেজ কি রিলেশনে পাল্টায়? একটা ডিরেক্ট ফর্মুলা আছে, আমি সেটা ড্রাইভ করেও দেখিয়েছিলাম ফর্মুলাটা কিভাবে আসে, বাট আমরা এখন আর ড্রাইভ করবো না, ডিরেক্ট ফর্মুলা বসাবো। ভি ড্যাশ ইকুয়াল টু কি হবে? এন টু দি পাওয়ার 2/3, ভি ড্যাশ ইকুয়াল টু কি হবে? এন টু দি পাওয়ার 2/3, ভি ড্যাশ ইকুয়াল টু হবে এন টু দি পাওয়ার 2/3 ইন্টু ভি, যেখানে এন হচ্ছে নাম্বার অফ ড্রপস, এন হচ্ছে নাম্বার অফ ড্রপস, তাহলে ভি ড্যাশ ইকুয়াল টু এন টু দি পাওয়ার 2/3, এন কত? 64 টু দি পাওয়ার 2/3 ইন্টু ভি, ভি এর ভ্যালু কত? 220 ভোল্ট, তাহলে ভি ড্যাশ ইকুয়াল টু 64 টু দি পাওয়ার 2/3 করলে কত হবে? 4 এর কিউব হচ্ছে 64, তাই তো? 464, তাহলে 4 এর স্কোয়ার মানে হচ্ছে 16 ইন্টু 220, 16 ইন্টু 220, তাহলে কত হচ্ছে? 16 ইন্টু 220 কত হচ্ছে? নেক্সট কি বলছে? একটা মিটার ব্রিজের কোশ্চেন দিয়েছে, দিয়ে বলছে 8 ওহম আর ওহম রেজিস্ট্যান্স লাগানো আছে, when the resistance R is shunted with an equal resistance, তো এই অবস্থায় যখন শান্ট করা হয়নি, এই অবস্থায় তুই ইকুয়েশন কি লিখতে পারিস? এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা, একদম সহজ। মিটার ব্রিজে লিখবি কি? এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা, তাহলে 8/L1 ইকুয়াল টু R বাই 100 মাইনাস L1, সিম্পল। এবার যখনই এখানে আরেকটা রেজিস্ট্যান্স শান্ট করা হলো, একই ভ্যালু, সেম ভ্যালু, তাহলে এই এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়ে যাবে? R/2, এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে যাবে R/2, তাহলে এই অবস্থায় বলছে কি 1.6 অফ L1 এ ব্যালেন্স পয়েন্ট পাওয়া যায়, তাই তো? 1.6 অফ L1 এ ব্যালেন্স পয়েন্ট পাওয়া যায়, তার মানে এটা এদিকে একটু সরে আসে, এদিকে একটু সরে আসে। কেন সরে আসলো ডান দিকে? কারণ এই ভ্যালুটা কমে গেছে, এই ভ্যালুটা কমে গেছে, ডান দিকের লেন্থটাও কমে যাবে, এই ভ্যালুটা কমে গেছে, হাফ হয়ে গেছে, ডান দিকের লেন্থটাও কমে যাবে। তাহলে এখন কন্ডিশন কি? এখন কন্ডিশন হচ্ছে 8 বাই, এখানে লেন্থ হয়ে গেছে এখন 1.6 L1 ইকুয়াল টু, এখানে রেজিস্ট্যান্স হয়ে গেছে R/2 ডিভাইডেড বাই 100 মাইনাস 1.6 L1। আমাদের কি সলভ করতে হবে? সলভ করতে হবে আর এর ভ্যালু কত, তো দুদিকে ডিভাইড করে দে, দুদিকে যদি ডিভাইড করে দিস, না ডিভাইড করলে তো কেটে যাবে, আর এর ভ্যালুটা এখান থেকে সলভ করতে হবে, আর এর ভ্যালুটা সলভ করতে হবে। একটা কাজ করি,
L1 বার করে অন্যটায় বসিয়ে দিই নাকি, L1 বার করে অন্যটায় বসিয়ে দিই, তাহলেও তো কাজ হয়ে যাবে। L1 বার করে অন্যটায় বসিয়ে দিই, ডিভাইড করলে L1 তো বেরিয়ে যাবে, L1 তো বেরিয়ে যাবে ডিভাইড করে দিলে। 8 কেটে যাচ্ছে, L1 এর ডান দিক থেকে কেটে যাচ্ছে, কাটলে পড়ে থাকছে কি 1.6, এটা পড়ে থাকছে। আর বাঁ দিকে ডান দিকে কি পড়ে থাকছে r/2, তাহলে নিচে একটা 2 পড়ে থাকছে, উপরে চলে যাচ্ছে 100 মাইনাস 1.6 L1 ডিভাইডেড বাই 2 ইন্টু 100 মাইনাস L1। এবার এটাকে সলভ করতে হবে, সলভ করলে L1 এর ভ্যালু কত আসবে বলতো, L1 এর ভ্যালু কত আসছে, L1 এর ভ্যালু কত আসছে 25, ঠিক L1 এর ভ্যালু আসছে 25, L1 এর ভ্যালু আসছে 25 ওম, 25 সেন্টিমিটার, সরি 25 সেন্টিমিটার। এবার তুলে এটাকে এখানে পুট করে দে, তুলে এটাকে এখানে পুট করে দে, তাহলে তুই r এর ভ্যালু পেয়ে যাবি 8/25 ইকুয়াল টু r/100 মাইনাস 25 মানে 75, কাটলাম 3, তাহলে r ইকুয়াল টু 3 8 24, 24 ওহমস, 24 ওহমস। নেক্সট সেকশন, নেক্সট সেকশনে কি আছে, we know that radiation emitted by any living body, which one of the following statement is true, ঠিক আছে, রেডিয়েশন আর এমিটেড বাই এনি লিভিং বডি, প্রত্যেকটা বডি আমি কি প্রত্যেকটা বডি কিছু না কিছু রেডিয়েশন এমিট করে, বাট আমরা কি সেই রেডিয়েশন গুলোকে দেখতে পাই না সব সময়, কেন, কারণ সেই রেডিয়েশন গুলো নরমাল টেম্পারেচারে কোথায় থাকে, ইনফ্রারেড রিজিয়নে থাকে, ইনফ্রারেড রিজিয়নে থাকে। দেখ ফার্স্ট অপশনটাই বলেছে, ফার্স্ট অপশনটাই বলেছে রেডিয়েশন ইজ এমিটেড ইন ইনফ্রারেড রিজিয়ন। এরকম নয় যে রেডিয়েশন গরমে বেশি বেরোয় ঠান্ডায় কম, এরকম নয়, রেডিয়েশন এমিটেড ইন ইনফ্রারেড রিজিয়ন, রেডিয়েশন যেটা এমিট হয় সেটা ইনফ্রারেড রিজিয়নে থাকে, ঠিক আছে, এবং সেটা উইন্স ডিসপ্লেসমেন্ট ল দিয়ে দারুণ বোঝা যায়, এটা আগের দিন বলছিলাম গতকাল। দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাসোসিয়েটেড উইথ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এত বলে দিয়েছে, তাহলে বলছে কি দ্য ভ্যালু অফ ওয়েভ ভেক্টর কে, কে এর ভ্যালু কত হবে, তো ওয়েভ যখন তখন কে কত, কে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কি ইকুয়াল টু কি লিখতে পারি 2π/λ, আবার এটাকেই তো লেখা যায় ভাব ওমেগা বাই কে, সেটা ইকুয়াল টু কি ভেলোসিটি, ভেলোসিটি অফ ওয়েভ ইকুয়াল টু ওমেগা বাই কে। এবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি কত, ভ্যাকিউম বলেছে নাকি, হ্যাঁ ভ্যাকিউম বলেছে, ভ্যাকিউম বলেছে, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি কত হবে 3 × 10⁸, মানে লাইটের যা ভেলোসিটি, তাহলে কে ইকুয়াল টু কত হবে, কে ইকুয়াল টু হবে ওমেগা বাই 3 × 10⁸। ওমেগার ভ্যালু কত, ওমেগার ভ্যালু এখান থেকে দেখ কম্পেয়ার করে, টি এর কোফিশিয়েন্টটাই তো ওমেগা হয়, 3 এর কোফিশিয়েন্ট, টি এর কোফিশিয়েন্টটাই ওমেগা হয়, 10⁸ ডিভাইডেড বাই 3 10⁸ 6, তাহলে কে এর ভ্যালু কত বেরোলো 6, কে এর ভ্যালু কত বেরোলো 6, কে এর ভ্যালু বেরোলো 6। এখান থেকে যদি আমাকে ল্যামডা বার করতে বলে আমি ল্যামডাও বার করে দিতে পারবো 2π/λ ইকুয়াল টু কে, তাহলে কেটা নিচে আসলে ল্যামডা ইকুয়াল টু হয়ে যাবে 2π/6, ডাইরেক্ট ওখান থেকে বেরিয়ে যাবে। নেক্সট কি বলছে, দ্য রেশিও অফ কন্ট্রিবিউশনস মেড বাই ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্টস টু দ্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, দুজনের ইন্টেন্সিটিতে কন্ট্রিবিউশন কত, ইকুয়াল কন্ট্রিবিউশন হয়, তাই তো কি হয় ইকুয়াল কন্ট্রিবিউশন হয়, দুজনেরই ইকুয়াল কন্ট্রিবিউশন হয়, দুজনেরই ইকুয়াল কন্ট্রিবিউশন হয়। দুজনেরই ইকুয়াল কন্ট্রিবিউশন হয়, এটা এর ইন্টেন্সিটি রিলেশন ক্যালকুলেট করে বার করেছিলাম। আচ্ছা নেক্সট কি বলা হয়েছে, এ ক্যাপাসিটর অফ ক্যাপাসিটেন্স সি ইজ কানেক্টেড অ্যাক্রস এসি সোর্স এত, তাহলে ডিসপ্লেসমেন্ট কারেন্ট কত হবে, এই ধরনের কোশ্চেন আমরা আজ গতকালও করেছিলাম। তো ডিসপ্লেসমেন্ট কারেন্টের ভ্যালু, ডিসপ্লেসমেন্ট কারেন্টের ভ্যালু ধর তোকে কিউ দেওয়া আছে, সরি কিউ ইকুয়াল টু কি সি ইন্টু ভি, ক্যাপাসিটারে যে চার্জ ডেভেলপ হয় সেটা কি কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি, আর ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা কন্ডাকশন কারেন্ট দুটোরই সেম এক্সপ্রেশন, মানে মেন জায়গাটা একই ডিকিউ বাই ডিটি, সি তো কনস্ট্যান্ট ক্যাপাসিটেন্স ইন্টু ডিভিডিটি, দেখে সেম অঙ্ক আমরা করেছিলাম, ওখানে ভোল্টেজ চেঞ্জের যে রেশিও, ভোল্টেজ চেঞ্জের যে রেট সেটা ডিরেক্টলি দেওয়া ছিল, আমাদের এখানে ডিফারেন্সিয়েট করতে হবে, আমাদের এখানে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে, আমাদের এখানে ডিফারেন্সিয়েট করতে হবে। তো ভি কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে, ভি নট সাইন 2 ওমেগা টি, তো 2 ওমেগা বাইরে আসবে, 2 ওমেগা বাইরে আসবে,
ভি নট সাইনটা হয়ে যাবে কস 2 ওমেগা টি। তাহলে এটা কোন অপশনে মিলছে? 2 ভি নট cos 2 omega t, first option. The frequency of light wave in material এত and wavelength এত, তাহলে রিফ্রাক্টিভ ইন্ডেক্স কত হবে? ফ্রিকোয়েন্সি অফ লাইট ওয়েভ f দেওয়া আছে কত? f দেওয়া আছে 2 10 to the power 14 হার্জ, আর ওয়েভলেন্থ দেওয়া আছে ল্যামডা ইকুয়াল টু 5000 অ্যাংস্ট্রম, মানে 10 to the power -10 মিটার। তো যদি দুটোকে মাল্টিপ্লাই করি তাহলে আমি ভেলোসিটি অফ লাইট ইন এ পার্টিকুলার মিডিয়াম সেটা পেয়ে যাব। তাহলে কত হবে? 2 10 to the power 4, কারণ v ইকুয়াল টু n ল্যামডা বা v ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ, 5000 10 to the power -10, তাই তো? কত হবে? 5 দুগুণে 10, কটা জিরো? 1 2 3, 10 to the power 4 10 to the power -10 ইকুয়াল টু 1 2 3 4 4 আর 4 8 হয়ে গেছে, তাহলে 10 to the power -2 এত মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার কি বলছে? এবার বক্তব্য হচ্ছে ও 10 to the power 14 দিয়েছিল, তাই ভাবি এত কম কি করে হয়, 14 দেওয়া ছিল। তাহলে 4 14 আর 4 হচ্ছে 18, তাহলে 10 to the power 8 পড়ে রইল, 10 to the power 8 মিটার পার সেকেন্ড, 10 to the power 8 মিটার পার সেকেন্ড। এবার রিফ্রাক্টিভ ইন্ডেক্সের ডেফিনিশন কি? রিফ্রাক্টিভ ইন্ডেক্সের ডেফিনিশন হচ্ছে সি বাই ভি, কোন ভ্যাকুয়ামে লাইটের ভেলোসিটি বাই ওই পার্টিকুলার মিডিয়ামে লাইটের ভেলোসিটি, তাই তো? সেটাই তো হয় রিফ্রাক্টিভ ইন্ডেক্স, তা সি এর ভ্যালু কত হবে? 3 × 10 to the power 8 ডিভাইডেড বাই ভি এর ভ্যালু 10 to the power 8, কাটলো, মিউ কত হলো? 3, কয়েন ইজ প্লেসড অন দ্য বটম, কয়েন বসানো আছে, বলছে এমন ভাবে লাইট বেরোচ্ছে যে লাইটটা এখানে রিফ্রাকশন হয়ে জলের মধ্যে থেকে রিফ্রাকশন হয়ে দুই মাধ্যম ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। তার মানে কি? এখানে যে অ্যাঙ্গেলে ও পড়েছে, এখানে যদি নর্মাল ড্র করি, যে অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হয়েছে সেই অ্যাঙ্গেলটা কি? থিটা সি, কারণ থিটা সি অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হলে তবেই এই কেসটা হয়, মানে গ্রেজ করে বেরিয়ে যায়, গ্রেজিং এর কেস হয়। এবং থিটা সি থেকে যদি বেশি অ্যাঙ্গেলে লাইট হিট করে, মানে ধর যদি লাইট এখানে হিট করে, তাহলে এই অ্যাঙ্গেলটা অবভিয়াসলি গ্রেটার দ্যান থিটা সি হয়ে যাবে, তাহলে লাইট আর গ্রেস করবে না, লাইট তখন টোটাল রিফ্লেক্ট হয়ে ভিতরে চলে আসবে। এটাকে বলবো কি? টিআইআর বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। টিআইআর এর উপর কোশ্চেন 100% থাকার চান্স, টিআইআর এর উপর কোশ্চেন কিন্তু থাকার বিরাট চান্স থাকে, প্রত্যেক বছরই থাকে, এই বছরের নতুন কিছু না। তো এখান থেকে এখানে যদি থিটা সি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও তো থিটা সি, হ্যাঁ স্যার, এটা হচ্ছে একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে সাইন থিটা সি ইকুয়াল টু 1 বাই মিউ হয়, আমাদের কি বার করতে বলেছে? আমাদের বার করতে বলেছে লাইটের ভেলোসিটি কত লিকুইডে। তো লাইটের ভেলোসিটি বার করতে গেলে আমার মিউ দরকার। এখন দেখ সাইন থিটা সি কত হবে, খেয়াল কর একটা জিনিস, এটা 3 এটা 4, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়? এটা 3 এটা 4 হলে এই অ্যাঙ্গেলটা কত হয়? এই অ্যাঙ্গেলটা হয়, সামনের সাইডটা ছোট, তার মানে 37 ডিগ্রি, তাই না? সাইন 37 ডিগ্রি, যার ভ্যালু কত হয়? সাইন 37 ডিগ্রির ভ্যালু 3/5। বা যদি তুই নর্মালি হিসাব করিস, এটা 3 এটা 4, তাহলে এই লেন্থটা কত হবে? 5, এই লেন্থটা কত হবে? 5, তাই না? কারণ এটা পাইথাগোরিয়ান ট্রিপলেট, 3 4 5, তাহলে এই লেন্থটা হবে 5, তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ 3/5, 3/5 ইকুয়াল টু 1 বাই মিউ, তাহলে মিউ ইকুয়াল টু 5/3, এটা ইকুয়াল টু হচ্ছে আবার সি বাই ভি, তাহলে ভি ইকুয়াল টু সি ইন্টু 3/5, ঠিক আছে? তাহলে সি এর ভ্যালু হচ্ছে 3 × 10 to the power 8, তাহলে 3 × 3 মানে 9 10 to the power 8 ডিভাইডেড বাই 5, 9 10 to the power 8 ডিভাইডেড বাই 5, তাহলে এখানে 10 হলে 5 দিয়ে ডিভাইড করলে 2 × 10 to the power 8 আসতো, 10 হলে 2 আসতো, 9 আছে, তাহলে 2 এর থেকে একটু কম আসবে, 1.8। ঠিক আছে, নেক্সট কি? দ্য অ্যাঙ্গেল অফ প্রিজম ইজ এ,
The angle of prism is A. One of its refracting surface is silvered. Light rays falling at an angle of incidence 2A. At an angle of incidence 2A on the first surface returns back through the same path after suffering reflection on the silvered surface. এটা আমি যখন ইউটিউবে ক্লাস নিয়েছি তখনও করেছিলাম এই সেম টাইপের কোশ্চেন, যে সেকেন্ড সারফেসটাকে সিলভার্ড করে দেওয়া হয়েছে, সেকেন্ড সারফেসটাকে সিলভার্ড করা হয়েছে, একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে কোশ্চেনটাকে, অন্যরকম ফর্ম করা হয়েছে। বলা হচ্ছে কি, এই হচ্ছে প্রিজম, ঠিক আছে, সেকেন্ড সারফেসটাকে সিলভার্ড করা হয়েছে, সেকেন্ড সারফেসটাকে সিলভার্ড করা হয়েছে। তাহলে ভাব যে লাইট এইভাবে ঢুকলো, তারপর এরকম গেল, গিয়ে আবার এই রাস্তাতেই ফিরে এলো, এই রাস্তাতে ফিরে এলো মানে এখানে নর্মাল ইনসিডেন্ট হয়েছে, এখানে নর্মাল ইনসিডেন্ট হয়েছে, না হলে কোনোদিন ফিরতে পারে না। রিট্রেস করা মানেই হচ্ছে নর্মাল ইনসিডেন্ট। রিফ্লেক্ট করে যদি রিট্রেস ব্যাক হয়, রিফ্লেক্টের পর প্রতিফলনের পর যদি রিট্রেস ব্যাক হয়, তার মানে বুঝে নিতে হবে যে নর্মাল ইনসিডেন্ট হয়েছে, লম্ব আপতন হয়েছে, নর্মাল ইনসিডেন্ট বা লম্ব আপতন হয়েছে। এবার দেখ এই অ্যাঙ্গেলটা 90, এটা তোর অলরেডি কত আছে, অ্যাঙ্গেল অফ প্রিজম এ। আচ্ছা, এখানে পারপেন্ডিকুলার ড্রপ করলাম, নর্মাল আঁকলাম, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এখানে 2a বলা আছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 2a বলা আছে। খেয়াল কর এই অ্যাঙ্গেলটা এ, তাহলে এটা কত হবে 90 মাইনাস এ, কারণ এই অ্যাঙ্গেলটা তো 90 পারপেন্ডিকুলার, তো এই ট্রায়াঙ্গেল থেকে আমি কি পাচ্ছি, এটা এ, এটা 90, তো এটা 90 মাইনাস এ। আবার দেখ এই যে পারপেন্ডিকুলারটা তুই এঁকেছিস অন দা পয়েন্ট অফ ইনসিডেন্ট, সেইটাও তো 90 ডিগ্রি করে আছে সারফেসের সঙ্গে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা 90 মাইনাস এ মানে এটাই। তাহলে তোর কাছে দেখ খুব সহজ হয়ে গেছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন দুটোই তুই জানিস, তাহলে তুই মিউ ইকুয়াল টু সরাসরি লিখতে পারিস সাইন আই বাই সাইন আর। সাইন আই হচ্ছে সাইন এ, সাইন আর হচ্ছে সাইন, না সরি এটা হচ্ছে 2a, সাইন আর হচ্ছে এ, তো সাইন 2a কে তুই কি লিখতে পারিস 2 সাইন এ কস এ, 2 সাইন এ কস এ, নিচে একটা আছে সাইন এ, কেটে গেল, তাহলে 2 cos এ, 2 cos এ। The angle of incidence of ray, the angle of incidence of light ray of prism, তো angle of prism এত, if the surface minimum, if the suffers minimum deviation through the prism, the angle of minimum deviation and refractive index দুটোই বার করতে বলেছে। তো মিনিমাম ডেভিয়েশনের কন্ডিশনে কি হয়, মিনিমাম ডেভিয়েশনের কন্ডিশনে যে অ্যাঙ্গেলে প্রিজমে লাইট ঢোকে সেই অ্যাঙ্গেলে উল্টো দিক থেকে বেরিয়ে যায়। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স। এবং এই ক্ষেত্রে মিনিমাম ডেভিয়েশনের ক্ষেত্রে লাইট রে এইভাবে ঢুকলো, একদম বেসের প্যারালাল যায়, একদম বেসের প্যারালাল যায়, তারপর এইভাবে বেরিয়ে আসে। তো আমি যদি এখানে নর্মাল ড্র করি, যত হবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর এটা ধর অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স ই, আই আর ই কি হবে সেম হবে, আই আর ই কি হবে সেম হবে ফর নর্ম মিনিমাম ডেভিয়েশন, ফর মিনিমাম ডেভিয়েশন, ফর মিনিমাম ডেভিয়েশন, ফর মিনিমাম ডেভিয়েশন কি হবে আই আর ই সেম হবে। আর তোর কাছে ডেল্টার ভ্যালু কি আছে, ডেল্টার ভ্যালু আছে আই প্লাস ই মাইনাস এ, তাই তো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স প্লাস অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স মাইনাস এ। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে তুই 2i লিখতে পারিস, 2i মাইনাস এ লিখতে পারিস, দ্যাট ইজ ডেল্টা এম, মানে মিনিমাম ডেভিয়েশন। সো ডেল্টা এম এর ভ্যালু তুই এখান থেকে লিখতে পারছিস। দেখ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলা আছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 45 ডিগ্রি আর অ্যাঙ্গেল অফ প্রিজম হচ্ছে 30 ডিগ্রি। তো 45 যদি বলা থাকে 2i, তার মানে এটা কত 90 হয়ে গেল, মাইনাস 30 ডিগ্রি, তাহলে কত হলো এটা 60, এটা হয়ে গেল 60 ডিগ্রি। তো ডেল্টা এম 60 ডিগ্রি হয়ে গেছে, 60 আর কোনো অপশন নেই, তো এটাই হবে। বাট যদি আমাদের 60 দুটো অপশন দিত তাহলে আমরা মিউটাও ক্যালকুলেট করে নিতাম। 60 যদি দুটো অপশন দেয় তাহলে আমরা মিউটাও ইজিলি ক্যালকুলেট করে নিতে পারি। কিভাবে, মিউ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2, এ প্লাস ডেল্টা এম বাই 2 বাই সাইন এ বাই 2, বাই সাইন এ বাই 2। ঠিক আছে, এইভাবে আমরা ক্যালকুলেট করে নিতে পারি জাস্ট বসিয়ে দিয়ে। ঠিক আছে, এইভাবেও ক্যালকুলেট করে নিতে পারি বসিয়ে দিয়ে। নেক্সট কি বলছে, এ বাইকনভেক্স লেন্স হ্যাজ রেডিয়াস অফ কার্ভেচার, biconvex lens has radius of curvature of magnitude 20 centimeter
which one of the following options best describe image formed of an object of height 2 cm placed at 40 cm? দেখ তোর অঙ্কটা করতেই হবে না, অঙ্কটা যদি পড়ে বুঝতে পারিস তাহলে তোর অঙ্কটা এক মুহূর্ত ছুতে হবে না। বাই কনভেক্স লেন্স বলেছে, রেডিয়াস অফ কার্ভেচার অফ ম্যাগনিটিউড বলেছে কত 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার বলছে রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে 20 সেন্টিমিটার রেডিয়াস অফ কার্ভেচার বলেছে। আর বলছে কি ইমেজ formed at an object image formed of an object of height 2 cm placed 40 cm। একটা জিনিস মাথায় রাখবি, বাই কনভেক্স লেন্সের এটা খুব মানে স্ট্যান্ডার্ড ডেটা, যদি রেডিয়াস অফ কার্ভেচার বাই কনভেক্স লেন্সের রেডিয়াস অফ কার্ভেচার 20 সেন্টিমিটার হয়, ঠিক আছে 20 সেন্টিমিটার হয়, তাহলে তুই ধরে রাখ যে এফটাও হবে কত 20, ঠিক আছে এফটাও হবে 20, এফটাও হবে 20। দেখ বাই কনভেক্স লেন্স বলেছে, তা লেন্সের জন্য এফ ইকুয়াল টু তুই কি বসাতে পারিস, এফ ইকুয়াল টু আর বাই 2 মিউ মাইনাস 1। এটা কোথা থেকে এলো, এটা এলো লেন্স মেকার ফর্মুলা থেকে। লেন্স মেকার ফর্মুলা এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করেছি, শিখেছিলাম এটা লেন্স মেকার ফর্মুলা স্মলার ভার্সন। তো 20 রেডিয়াস অফ কার্ভেচার বলেছে 22, মিউ এর ভ্যালু তো কত কাচ দিয়ে তৈরি, তো যদি কিছু না বলে বাই ডিফল্ট গ্লাসই ধরে নিতে হবে, তো বাই ডিফল্ট যদি গ্লাস ধরে নিই তাহলে 1.5 মাইনাস 1 তার মানে 1 হয়ে গেল, না এটা হবে 10, সরি এটা হয়ে যাবে কত 10। বাই কনভেক্স লেন্স বলেছে তো, হ্যাঁ 20 সেন্টিমিটার বলেছে, হ্যাঁ এরকম দিয়েছে কেন সেন্টিমিটার প্লেসড, আচ্ছা আচ্ছা আমি এটা অন্য অঙ্কের সঙ্গে গুলি ফেলছিলাম, তাহলে মিউ মাইনাস 1 1.5 মাইনাস 1 এত, তাহলে এটা হবে 10, সরি আমি অন্য অঙ্কের সঙ্গে ডেটাটা গুলি ফেলেছি, এটা 10, f ইকুয়াল টু 10 হলো, f ইকুয়াল টু 10, f ইকুয়াল টু 10। এবার অবজেক্ট কোথায় বসাতে বলেছে, অবজেক্ট বসিয়েছে 40 সেন্টিমিটার ফ্রম দ্য লেন্স, 40 সেন্টিমিটার ফ্রম দ্য লেন্স, এটাকে অঙ্কটা করতে হবে কিছু করার নেই, 40 সেন্টিমিটার ফ্রম দ্য লেন্স। তো 40 সেন্টিমিটার দূরে অবজেক্ট বসানো হয়েছে, তাহলে ইমেজ কোথায় ফর্ম করবে, 40 সেন্টিমিটার দূরে অবজেক্ট বসানো হয়েছে, তাহলে ইমেজ কোথায় ফর্ম করবে, ইমেজটা বার কর, ইমেজটা বার কর। ইমেজ পজিশনটা বার কর ডিরেক্ট ফর্মুলা ইউজ করে। কি এক মিনিট একটু মিউট করছি, হ্যাঁ 1 মিনিট একটু মিউট করছি, 1 মিনিট একটু মিউট করছি।
হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে? একটু বল তো, শোনা যাচ্ছে? একটু বল, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? একটু শোনা যাচ্ছে কিনা একটু বল তো, শোনা যাচ্ছে? একটু বল তো। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ, তো এখানে কি হচ্ছিল ব্যাপারটা? 2 1.5 -1 আর সকাল সকাল লোকজন ফোন করে, ফোন করে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসপত্র বলে। কালকে অ্যাপে যখন ক্লাস নিচ্ছিলাম তখন যে একটা ফোন এসেছিল বলছিলাম না, ফোন করে বলছে রামি, এই এখন আবার ফোন করেছি। এই নাম্বারগুলো বোঝা যায় না, বিভিন্ন স্টেটের নাম্বার শো করে। ট্রু কলারে শো করছে কোন জায়গা থেকে একটা অন্য স্টেটের নাম্বার। অদ্ভুত ভুতুরে খান সকাল সকাল সব মাথা মাথা গুলো। হ্যাঁ, আমরা এই অঙ্কটা করছিলাম। আচ্ছা, তো ফোকাল লেন্থ কত লিখেছিলাম? r/2 মিউ মাইনাস 1, r/2 মিউ মাইনাস 1, r/2 মিউ এর ভ্যালু যদি 1.5 বসাই -1 ইকুয়াল টু r/2 0.5, তো 0.5 মানে হাফ কেটে গেল r, অর্থাৎ f হলো 20 সেন্টিমিটার। এবার কাজটা সুবিধা, 20 সেন্টিমিটার যদি f হয়, 20 সেন্টিমিটার যদি f হয়, তাহলে অবজেক্ট ডিস্টেন্স ইকুয়াল টু 2f। অবজেক্ট ডিস্টেন্স দেখ, খেয়াল কর, 2f যদি 2f হয়, অবজেক্ট ডিস্টেন্স যদি 2f হয়, তাহলে ইমেজ কোথায় তৈরি হয়? ইমেজও কিন্তু 2f এই তৈরি হয়। একটা বাইকনভেক্স লেন্সে, এটা ধর f, এটা 2f, যদি এখানে অবজেক্ট রাখিস তাহলে ইমেজ কোথায় তৈরি হবে? ইমেজ কোথায় তৈরি হবে? এটা f। ইমেজ কোথায় তৈরি হবে? ইমেজ 2f এই তৈরি হয়। ইমেজ 2f এ তৈরি হয়, সেম সাইজের ইমেজ তৈরি হয়, তাই না? সেম সাইজের রিয়েল ইমেজ তৈরি হয়, সেম সাইজের রিয়েল ইমেজ তৈরি হয়, সেম সাইজের রিয়েল ইমেজ তৈরি হয়, সেম সাইজের রিয়েল ইমেজ তৈরি হয়। তাহলে অবজেক্টের সাইজ কত? 2 সেন্টিমিটার বলেছে, তাহলে ইমেজও 2 সেন্টিমিটারই হবে, রিয়েল ইনভার্টেড। ঠিক। হ্যাঁ এক্স্যাক্টলি, ফোন করে ওই জিনিসটাই বলে, ফোন করে এক্স্যাক্টলি ওই জিনিসটাই বলে, ওই তো মেসেজ পার্টি বলে, फोन करो ওই জিনিসটাই বলে, আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে, आपके अकाउंट में क्रेडिट किया गया है এত রুপিস, 1 লাখ 2 লাখ 5 লাখ যা পারে বলে, যা পারে বলে। কঠিন ব্যাপার, সকাল সকাল বলছে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করা হচ্ছে 1 লাখ টাকা, আপনি সেটা এবার তারপরে বলে যে আমি খেলে ইউজ করুন। আরে অদ্ভুত। সকাল সকাল লোকজন লেগে পড়ে এইসবের জন্য। Convex lens or F of focal length 30 cm, concave lens B of focal length 10 cm kept along same axis। Convex lens আছে আর একটা concave lens আছে, দুটো সেম অ্যাক্সিস বরাবর রাখা আছে, দুটোর প্রিন্সিপাল অ্যাক্সিস সেম, ঠিক আছে। 10 সেন্টিমিটার, এটা 30 সেন্টিমিটার ফোকাল লেন্থ, আর এটার হচ্ছে 10 সেন্টিমিটার ফোকাল লেন্থ, ঠিক আছে। এখন বক্তব্য হচ্ছে যে ইফ প্যারালাল বিম অফ লাইট যদি এ লেন্সে পড়ে, এই লেন্সে যদি প্যারালাল বিম অফ লাইট পড়ে, ফাইনালি যখন এখান থেকে বেরোবে বলছে, তখনও প্যারালাল হয়েই বেরোবে বলছে, তখনও বি লেন্স থেকে প্যারালাল হয়েই বেরোবে। তার মানেটা কি? তার মানে লেন্স লাইট রেটা এইভাবে আসছে, এইভাবে আসছে, এইভাবে আসছে,
এসে এরা মিট করছে, মানে মিট করছে না, মানে ভার্চুয়ালি মিট করছে কোথায়, 30 সেন্টিমিটারে। কারণ প্যারালাল রে সবসময় কোথায় মিট করে, ফোকাসে মিট করে। প্যারালাল রে আফটার রিফ্র্যাকশন ফোকাসে মিট করে। তাহলে ধর এখানে মিট করছে, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 30 সেন্টিমিটার, এই ডিস্টেন্সটা হচ্ছে 30 সেন্টিমিটার। ঠিক আছে, এবার বলছে যখন ফাইনালি ওরা আবার এইভাবে বেরিয়ে যাচ্ছে, তো খেয়াল কর এইটাই হচ্ছে ওর অবজেক্ট। এটা কি ভার্চুয়াল অবজেক্ট, এটা হচ্ছে কি ভার্চুয়াল অবজেক্ট ফর দিস লেন্স, এই লেন্সের জন্য ভার্চুয়াল অবজেক্ট। তো এই লেন্সে যে ভার্চুয়াল অবজেক্টটা আছে তার জন্য লাইট রিফ্র্যাক্টেড হয়ে কিরকম হচ্ছে, প্যারালাল হচ্ছে। লাইট রিফ্র্যাক্টেড হয়ে প্যারালাল হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এই ডিস্টেন্সটা ওর ফোকাল লেন্থ, এই ডিস্টেন্সটা সেকেন্ড লেন্সের ফোকাল লেন্থ। খুব সহজ ব্যাপার। তাহলে দুটো লেন্সের মধ্যে গ্যাপ কত, এটা 30 এটা 10, এই টোটালটা 30 এটা 10, তাহলে দুটোর মধ্যে গ্যাপ কত, 20 সেন্টিমিটার। দুটোর মধ্যে গ্যাপ কত, 20 সেন্টিমিটার। শেষ। দুটোর মধ্যে গ্যাপ কত, 20 সেন্টিমিটার। নেক্সট কি বলছে, থিন প্রিজম হ্যাভিং রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল 10 ডিগ্রি মেড অফ গ্লাস অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এত, দিস প্রিজম ইজ কম্বাইন্ড উইথ অ্যানাদার প্রিজম, যাতে কি হয়, ডিসপারশন হয় উইদাউট ডেভিয়েশন, ডিসপারশন উইদাউট ডেভিয়েশন। তাহলে কম্বিনেশনটা কিরকম, এইরকম, এই একটা প্রিজম, এই একটা প্রিজম, এই প্রিজমের রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল এ, এই প্রিজমের রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল এ ড্যাশ, এটার মিউ আর এটার হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ ড্যাশ। তো এই প্রিজম কম্বিনেশনটা যদি ডিসপারশন উইদাউট ডেভিয়েশন করে, তাহলে নেট ডেভিয়েশন কত, জিরো, নেট ডেভিয়েশন জিরো। এই প্রিজমটার জন্য থিন প্রিজম বলেছে, থিন প্রিজমে ডেল্টা কত হয়, থিন প্রিজমে ডেল্টা কত হয়, a ইন্টু মিউ মাইনাস ওয়ান, a ইন্টু মিউ মাইনাস ওয়ান। এবার এইটার জন্য যা ডেল্টা হবে এটার জন্য সেই একই ডেল্টা হবে, বাট ইন অপোজিট ডিরেকশন। তাহলে একটা প্রিজম লাইটকে যত বেঁকাবে, এই প্রিজমটা লাইটকে উল্টো দিকে বেঁকিয়ে তা কি করবে, মিন ডেভিয়েশনটা জিরো করে দেবে, মিন ডেভিয়েশনটা জিরো করে দেবে। দেয়ারফর এটার ডেভিয়েশন ইকুয়াল টু এটার ডেভিয়েশন, সো a মিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু a ড্যাশ মিউ ড্যাশ মাইনাস ওয়ান। সিম্পল। তাহলে আমার a ড্যাশ এর ভ্যালু চেয়েছে, the refracting angle of second prism a ড্যাশ এর ভ্যালু চেয়েছে, তো a মিউ মাইনাস ওয়ান বাই মিউ ড্যাশ মাইনাস ওয়ান। তো a এর ভ্যালু কত বলেছে, a এর ভ্যালু বলেছে 10 ডিগ্রি, মিউ এর ভ্যালু বলেছে 1.42, তাহলে এটা হয়ে যাচ্ছে 0.42 ডিভাইডেড বাই মিউ ড্যাশ বলেছে 1.6, তার মানে এটা হয়ে যাচ্ছে 0.6, কাটলে কত হয়, পয়েন্ট তুললাম 100 আর এদিকে পয়েন্ট তুললে 10, তো 10 10 এটা কেটে গেল পুরো 7 ডিগ্রি, 7 ডিগ্রি, 7 ডিগ্রি আসে, 7 ডিগ্রি আসে। নেক্সট কি বলছে, টেলিস্কোপ হ্যাজ অবজেক্টিভ লেন্স এত ডায়ামিটার, অবজেক্টিভ লেন্স অফ এত ডায়ামিটার অ্যান্ড ইটস সিচুয়েটেড অ্যাট এ ডিস্টেন্স 1 কিলোমিটার ফ্রম টু অবজেক্টস। টেলিস্কোপ দুটো অবজেক্ট থেকে 1 কিলোমিটার দূরে আছে, দ্য মিনিমাম ডিস্টেন্স বিটুইন টু অবজেক্টস হুইচ ক্যান বি রিজলভড বাই টেলিস্কোপ। তাহলে এই দুটো অবজেক্ট আছে ধর, এদের দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে x। এবার একটা টেলিস্কোপের যে অবজেক্টিভ লেন্স, টেলিস্কোপের যে অবজেক্টিভ লেন্স সেটা কত দূরে আছে, 1 কিলোমিটার দূরে আছে, 1 কিলোমিটার দূরে আছে, এদের থেকে ডিস্টেন্স কত, 1 কিলোমিটার, 1 কিলোমিটার দূরে আছে। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে টেলিস্কোপের অবজেক্টিভ লেন্সের ডায়ামিটার, অবজেক্টিভের ডায়ামিটার কত বলেছে, ডি ইকুয়াল টু 10 সেন্টিমিটার, ডি ইকুয়াল টু 10 সেন্টিমিটার। তাহলে আমাকে বল একটু যে ওয়েভলেন্থ যদি ল্যামডা হয়, ওয়েভলেন্থ যদি ল্যামডা হয়, তাহলে রিজলভিং লিমিট কত হয়, রিজলভিং লিমিট কত হয়, রিজলভিং লিমিট কত হয়, রিজলভিং লিমিট কত হয় বা রেজলিউশন লিমিট, রিজলভিং লিমিট বা রেজলিউশন লিমিট কত হবে, রিজলভিং লিমিট বা রেজলিউশন লিমিট, লিমিট অফ রেজলিউশন, লিমিট অফ রেজলিউশন থিটা ইকুয়াল টু, এখন থিটা কোনটা, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা তৈরি হলো এটা হচ্ছে থিটা। ঠিক আছে,
তাহলে থিটা ইকুয়াল টু কত হবে 1.22 ল্যামডা বাই ডি, 1.22 ল্যামডা বাই ডি, তাই তো? খুব চেনা ফর্মুলা 1.22 ল্যামডা বাই ডি। দুটোই থিন প্রিজম, দুটোই থিন প্রিজম, দুটোই থিন প্রিজম। This prism is combined with another thin prism, এই তো a thin prism another thin prism, দুটোই থিন প্রিজম তো বলেই আছে। 1.22 ল্যামডা বাই ডি, 1.22 ল্যামডা বাই ডি, ঠিক আছে? এবার তাহলে x কত হবে, x কত হবে দেখ, খেয়াল কর। যদি এখান থেকে তুই ট্যান থিটা লিখিস তাহলে কত লিখবি, ট্যান থিটা লিখিস তাহলে কত লিখবি, x বাই এই ডিস্টেন্সটা, তার মানে x বাই 10⁻³ মিটারে যদি লিখিস x বাই 10⁻³, তাই তো? x বাই 10⁻³। এবার দেখ তো থিটা যদি খুব ছোট হয় তাহলে ট্যান থিটাকে তুই নিয়ারলি ইকুয়াল টু থিটা লিখতে পারিস, ট্যান থিটাকে নিয়ারলি ইকুয়াল টু থিটা লিখতে পারিস যদি থিটা খুব ছোট হয়, তাহলে থিটা ইকুয়াল টু x বাই 10⁻³। তার মানে এইটাকে ওখানে বসিয়ে দে, এটাকে এখানে জাস্ট বসিয়ে দে, x বাই 10⁻³ ইকুয়াল টু 1.22, ল্যামডার ভ্যালু হচ্ছে 7000 অ্যাংস্ট্রম, 7000 10⁻⁻10, আর ডি এর ভ্যালু হচ্ছে 10 সেন্টিমিটার 10⁻²। এবার সিম্পলি এটাকে এই পাশে তুলে নিয়ে আয়, থ্রি ডিভাইডেড বাই 10⁻⁻1, এটাকে সিম্পলি সলভ কর, একদম সিম্পলি ডিরেক্ট এটা ভ্যালু বার কর, সিম্পলি এটা ভ্যালু বার কর। 1.22 মানে 7 দুগুণে 14, তো 8 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে, 8 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। অর্ডারটা কত হচ্ছে সেটা ইম্পর্টেন্ট, অর্ডারটা কত হচ্ছে সেটা ইম্পর্টেন্ট, অর্ডারটা কিন্তু ইম্পর্টেন্ট, অর্ডারটাই এখানে ইম্পর্টেন্ট, অর্ডারটাই ইম্পর্টেন্ট, অর্ডারটা ইম্পর্টেন্ট। 8 তো হবে বুঝতেই পারছি, 8 পয়েন্ট সামথিং কিছু একটা হবে, অর্ডারটা ইম্পর্টেন্ট। এখানে কত হচ্ছে 6 আর এদিকে হচ্ছে এখানে 9, তাহলে কত হলো -3, 8 ইন্টু 10⁻⁻3, 8 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻⁻3। আমরা সব এসআইতে ক্যালকুলেট করেছি মিটারে, তাহলে -3 মানে মিলিমিটার, 10⁻⁻3 মানে মিলিমিটার। নেক্সট কি, মাইক্রোস্কোপ ইজ ফোকাসড অন এ মার্ক অফ পিস অফ পেপার। মাইক্রোস্কোপ একটা পিস অফ পেপারে ইয়ে করা ছিল, ফোকাস করা ছিল, মাইক্রোস্কোপের লেন্স দিয়ে ফোকাস করা ছিল একটা অবজেক্টকে, পেপারের উপর একটা অবজেক্ট রাখা আছে। এবার কি বলা হয়েছে, একটা গ্লাস স্ল্যাবের উপর রাখা হয়েছে, যেরকম কোশ্চেনে বলে দেওয়া থাকে একটা গ্লাস স্ল্যাব রাখা রয়েছে, তাহলে বলছে গ্লাস স্ল্যাবের থিকনেস কত 4 সেন্টিমিটার, এটা হচ্ছে টি, আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 2, ঠিক আছে? তাহলে বলছে, তাহলে এই মার্কটা কি হবে, এই মার্কটা জাস্ট একটু উঠে আসবে, এই মার্কটা জাস্ট একটু উঠে আসবে, তাই না? তো এবার এই মার্কের অ্যাপারেন্ট পজিশন হবে কোনটা, এইটা পি ড্যাশ, অ্যাপারেন্ট পজিশন হবে পি ড্যাশ। তো মাইক্রোস্কোপকেও আমাকে ঠিক ততটাই তুলতে হবে ওপরে, এটাকে ফোকাস রাখার জন্য যতটা ইমেজ উঠেছে, ইমেজটা যতটা উঠে গেছে মাইক্রোস্কোপকেও ঠিক ততটাই তুলতে হবে। তো শিফটিং কত হয়, শিফটের ফর্মুলা ডিরেক্ট লিখি, শিফটের ফর্মুলা ডিরেক্ট লিখি, shift equal to t into 1 minus 1 by mu, t into 1 minus 1 by mu, তাহলে 4 সেন্টিমিটার into 1 minus 1 by mu এর ভ্যালু 2, তাহলে 1 minus half মানে half, তাহলে 4 into half তাহলে কত হলো 2, তাহলে 2 সেন্টিমিটার শিফট করাতে হবে, 2 সেন্টিমিটার আপওয়ার্ড শিফট করাতে হবে, 2 সেন্টিমিটার আপওয়ার্ড শিফট করাতে হবে, 2 সেন্টিমিটার আপওয়ার্ড শিফট করাতে হবে। Person can see clearly objects when they lie between 50 and 200 সেন্টিমিটার from the eyes, তার মানে 50 হচ্ছে নিয়ার পয়েন্ট, 200 হচ্ছে ওর ফার পয়েন্ট। ইন অর্ডার টু ইনক্রিজ দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন, মানে ফার পয়েন্টকে ইনফিনিটিতে নিয়ে যেতে চায়, তো ফার পয়েন্টকে ইনফিনিটিতে নিয়ে যেতে গেলে কাজ কি, আমাদের নেগেটিভ পাওয়ার লাগবে, তাই তো? যদি দূরের ভিশন বাড়াতে হয় তাহলে কি লাগে, নেগেটিভ পাওয়ারের লেন্স লাগে, মানে কনকেভ লেন্স লাগবে, নেগেটিভ পাওয়ারের লেন্স লাগে দূরের ভিশন বাড়াতে গেলে, তো কনকেভ লেন্স লাগবে। এখন পাওয়ার কত হবে, পাওয়ার কত হবে সেটাই হচ্ছে হিসাব, পাওয়ার কত হবে। তো পাওয়ার ইকুয়াল টু কি হয়, পাওয়ার ইকুয়াল টু কি হয়, তো প্লাস গুলোকে তো আগে তাড়া, প্লাস গুলোকে আগে তাড়িয়ে দিই, পাওয়ার ইকুয়াল টু 1 বাই এফ। আচ্ছা 1 বাই এফ কে কি আমি এরকম লিখতে পারি 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ, হ্যাঁ লিখতে পারি। 1 বাই ভি এর ভ্যালু কত, 1 বাই ভি এর ভ্যালু কত, 1 বাই ভি এর ভ্যালু হচ্ছে 1 বাই ভি এর ভ্যালু হচ্ছে 1 বাই 200 সেন্টিমিটার, 1 বাই 200 সেন্টিমিটার। আচ্ছা পাওয়ার কে 100 বাই এফ করে লিখবো, অসুবিধা নেই।
1/200 আমার ইমেজ তৈরি করা দরকার হচ্ছে ইনফিনিটিতে, তাই তো? ইমেজ না, অবজেক্ট বসানো দরকার ইনফিনিটিতে, কারণ আমি ইনফিনিটি অবধি দেখতে চাই, বোঝ, ইনফিনিটি অবধি দেখতে চাই, তার মানে ইনফিনিটিতে যে অবজেক্ট আছে তার ইমেজ, দেখ আমার চোখ, ধর এটা হচ্ছে তোর চোখ, এটা হচ্ছে তোর চোখ, ঠিক আছে? তুই দেখতে পাস ম্যাক্সিমাম এতটা দেখতে পাস, তার বাইরে দেখতে পাস না। তো তোর যদি এখানে একটা অবজেক্ট রাখি, এখানে একটা অবজেক্ট রাখি, তোর চোখের যে চশমাটা থাকবে, যা লেন্সটা থাকবে, সেই লেন্সটা তোকে কি কাজ করে দেবে বলতো? এই অবজেক্টের ইমেজ এখানে তৈরি করে দেবে, কারণ চোখ এই জায়গাটা অবধি দেখতে পায়। তো লেন্সের কাজ হবে যেটা দেখতে পাই না সেটার ইমেজ এমন জায়গায় তৈরি করে দেওয়া যেটা আমি দেখতে পাই। তাহলে অবজেক্ট ডিস্টেন্স কত হবে? ইনফিনিটি। আর ইমেজ ডিস্টেন্স কত হবে? 200। সিম্পল সিম্পল, ঠিক আছে, সিম্পল। তাহলে এই 1/u তো 0 হয়ে যাবে 1/ইনফিনিটি হয়ে, আর এটা কত হবে? 1/-200, কারণ চোখের সামনে তৈরি হচ্ছে, তো ইমেজ ডিস্টেন্স নেগেটিভ, তো এটা ইকুয়াল টু এফ। তাহলে এফ ইকুয়াল টু কত হচ্ছে? এফ ইকুয়াল টু হচ্ছে -200 সেন্টিমিটার, -200 সেন্টিমিটার। তাহলে পাওয়ার কত? 100/f, পাওয়ার হচ্ছে 100/f। যদি এফটা সেন্টিমিটারে থাকে তাহলে 100/f করতে হয়, যদি এফ সেন্টিমিটার থাকে, আর যদি এফ মিটারে থাকে তাহলে 1/f করলেই হয়ে যায়। তো 100/f তার মানে কত হচ্ছে? হাফ এবং -হাফ, তাহলে কত হলো? পাওয়ার ইকুয়াল টু -0.5 ডায়োপ্টার, তাই তো? -0.5 ডায়োপ্টার, ঠিক আছে, -0.5 ডায়োপ্টার। The ratio of resolving powers of optical microscope এত আর এত, দুটো ডিফারেন্ট ওয়েভলেন্থ ইউজ করা হয়েছে, তাহলে রিজলভিং পাওয়ারের রেশিও কত হবে? রিজলভিং পাওয়ার ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা হয়। রিজলভিং পাওয়ার ইনভার্সলি প্রপোর্শনাল টু রিজলভিং লিমিটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে রিজলভিং পাওয়ার যদি আর হয়, রিজলভিং লিমিট আবার দেখ ল্যামডার সাথে প্রপোর্শনাল, 1.22 ল্যামডা বাই ডি বা 1.22 ল্যামডা বাই 2 মিউ সাইন থিটা। মাইক্রোস্কোপের জন্য 2 মিউ সাইন থিটাটা হয় ডি এর জায়গায়, যেখানে মিউ সাইন থিটা আবার কি? মিউ সাইন থিটা আবার নিউমেরিক্যাল অ্যাপারচার, তাই না? তাহলে আর প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা লিখতে পারিস। তাহলে r1/r2 ইকুয়াল টু ল্যামডা 2 বাই ল্যামডা 1, কিচ্ছু ইউনিট চেঞ্জ করার দরকার নেই, রেশিও আছে 9/4। The magnifying power of a telescope is 6 when it is adjusted for parallel rays. আচ্ছা, প্যারালাল রেজের জন্য অ্যাডজাস্ট করা হয়েছে, তার মানে ইনফিনিটি থেকে আসছে রে, তার জন্য টেলিস্কোপকে অ্যাডজাস্ট করা হয়েছে। তো আমরা বাই ডিফল্ট কিছু না বললে কি অ্যাডজাস্টমেন্ট ধরে নেব? নরমাল অ্যাডজাস্টমেন্ট ধরে নেব। তো নরমাল অ্যাডজাস্টমেন্টে এম কত হয়? নরমাল অ্যাডজাস্টমেন্টে এম হয় FO/FE। নরমাল অ্যাডজাস্টমেন্টে এম কত হয়? FO/FE। এবং লেন্থ কত হয় সেক্ষেত্রে? FO+FE। একটা অবজেক্টিভ লেন্স আর আইপিস লেন্স, দুটোর মধ্যে যে লেন্থ অর্থাৎ টিউব লেন্থ সেটা কি হয়? FO+FE, ঠিক আছে? এটা হচ্ছে FO, এটা হচ্ছে FE, ঠিক আছে? কারণ এফওতে দেখ প্যারালাল যে রেগুলো আসবে সেগুলো কোথায় মিট করবে? এফওতে মিট করবে এবং ফাইনালি আমি যদি নরমাল অ্যাডজাস্টমেন্ট করতে চাই তাহলে এই লেন্সটাকে সরিয়ে আগে পিছে করে এমন করতে হবে যাতে ইউটা ম্যাক্সিমাম হয়। তো ইউ ম্যাক্সিমাম কখন করতে পারবো? এফই যাতে এখানে হয়। দেখ এর থেকে বেশি যদি তুই দূরে সরাস, আইপিসকে দূরে সরাস, তাহলে এফির মানে ফোকাল লেন্থের বাইরে চলে আসবে অবজেক্টটা। তো ফোকাল লেন্থের বাইরে থাকলে আইপিসের যে মেন কাজ ভার্চুয়াল বড় ইমেজ তৈরি করা সেটা হবে না। ভার্চুয়াল বড় ইমেজ তৈরি করতে গেলে আইপিসের ফোকাসের মধ্যে অবজেক্টকে থাকতে হবে। তো এখান থেকে যে লাইট রেটা মিট করবে, এখান থেকে যে লাইট রেটা এইভাবে এসে এখানে ধর ইমেজ তৈরি করবে, সেটা এক্স্যাক্টলি কোথায় তৈরি হতে হবে? ফোকাসের মধ্যে তৈরি হতে হবে, না হলে কিন্তু এটার ব্রডার ইমেজ তৈরি হবে না। ব্রডার ইমেজ তো তৈরি হবে না, তাহলে FO+FE। তাহলে তোর কাছে দুটো ইকুয়েশন আছে,
সিম্পলি দুটো ইকুয়েশন আছে, তুই দুটো ইকুয়েশন থেকে এফ আর এফ এর ভ্যালু বার করে নে, বা তুই দেখতে পারিস যে কোনটায় স্যাটিসফাই হচ্ছে। ম্যাগনিফাইং পাওয়ার 6 বলেছে, ম্যাগনিফাইং পাওয়ার 6 বলেছে, তা 12/2, 12/2 যদি এটা দুটো অপশনে থাকতো তাহলে আমরা এই ইকুয়েশনের সাহায্যে বার করে নিতাম, এই ইকুয়েশনের সাহায্যে বার করে নিতাম, ঠিক আছে, এই ইকুয়েশনের সাহায্যে বার করে নিতাম। নেক্সট কি বলছে, রে অফ লাইট ট্রাভেলিং ইন এ ট্রান্সপারেন্ট মিডিয়াম অফ রিফ্রাক্টিভ ইন্ডেক্স মিউ ফলস অন এ সারফেস সেপারেটিং মিডিয়াম এত, for which of the following value the ray can undergo total internal reflection, ray of light traveling in transparent medium false হয় তো। আচ্ছা, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এটা বলেছে, আমরা জানি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি থিটা সি থেকে বড় হয় তাহলে টিআইআর হবে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স থিটা সি থেকে বড় হলে তাহলে টিআইআর হবে। দুদিকে সাইন নি, সাইন আই গ্রেটার দ্যান সাইন থিটা সি, সাইন আই গ্রেটার দ্যান সাইন থিটা সি, তাহলে সাইন আই গ্রেটার দ্যান সাইন থিটা সি মানে 1/μ, তাহলে মিউ গ্রেটার দ্যান সাইন আই, সাইন আই এর ভ্যালু কত, সাইন আই এর ভ্যালু হচ্ছে সাইন 30 ডিগ্রি মানে হাফ, সরি এটা 1/sin i হয়ে যাবে, 1/sin i হয়ে যাবে, তাহলে মিউ এর ভ্যালু কত হবে, হাফ এর উল্টো, তার মানে 2, 2 এর থেকে বড় হতে হবে, যে ভ্যালু 2 এর থেকে বড় সেই মিউ এর জন্যই টিআইআর হবে, যে মিউ এর ভ্যালু 2 এর থেকে বড় সেই মিউ এর জন্য 2i টিআইআর হবে। দেখ বাকিগুলো 2 এর থেকে ছোট, শুধু 2.10 টা 2 এর থেকে বড়, তাই এটার জন্য টিআইআর হবে। নেক্সট কি বলছে, কনভেক্স লেন্স এন্ড কনকেভ লেন্স ইচ হ্যাভিং ফোকাল লেন্থ এত এত আর পুট ইন কন্টাক্ট টু ফর্ম এ কম্বিনেশন অফ লেন্স, দ্য পাওয়ার ইন ডায়াপ্টাস, একটা কনভেক্স লেন্স আর একটা কনকেভ লেন্স একদম কন্টাক্টে রাখা হয়েছে এইভাবে, তাহলে বলছে এই কম্বিনেশনের পাওয়ার কত, এই কম্বিনেশনের পাওয়ার কত, তো ইকুইভ্যালেন্ট পাওয়ার কত হয়, পাওয়ার যোগ হয়, পাওয়ার যোগ হয়, আর যদি ফোকাল লেন্থ বার করতে বলে, ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ বার করতে বলে, তাহলে কি করতে হয়, 1 / ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2, এরকম ভাবে চলে, আর পাওয়ার সিম্পলি যোগ হয়ে যায়। তো পাওয়ার কনভেক্স লেন্সের জন্য, কনভেক্স লেন্সের জন্য পাওয়ার কত 40 নাকি 20, 25, 25, আর কনকেভ লেন্সের জন্য 40, তো দুটো কি যোগ করব উইথ সাইন, উইথ সাইন, কনভেক্স লেন্সের জন্য +25, +25, আর এটার জন্য কত -40, তাহলে কত হলো, কত হলো 15, -15, -15, এখানে অপশন মাইনাস দেয়নি, বাট অ্যাকচুয়ালি মাইনাসই বেরোনো উচিত, কারণ এই কম্বিনেশনটা কিসের মতো কাজ করবে, কনকেভ লেন্সের মতোই কাজ করবে, মাইনাসটা কনকেভ লেন্সের মতোই কাজ করবে। ফোকাল লেন্থ চেয়েছে নাকি, না পাওয়ার চেয়েছে তো, পাওয়ার ইন ডায়াপ্টাস অফ দ্য কম্বিনেশন, পাওয়ার চেয়েছে তো, পাওয়ার চেয়েছে তো, ও ফোকাল লেন্থ দেওয়া আছে, সরি, P1 প্লাস P2, তাহলে 1/25 মাইনাস 1/40, এবার ঠিক আছে 1/25 মাইনাস 1/40, সরি, তাহলে এখানে কি হচ্ছে, আমি দিলাম পাওয়ারই দেওয়া আছে, তাই জন্য ফাটাফাট যোগ বিয়োগ করে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমার কত হচ্ছে এলসিএম 40, 25, 400, 400 হবে এলসিএম, এটা 4 গুণ 400 হবে এলসিএম, তাহলে কত হচ্ছে এটা 40, তাহলে 10 মাইনাস 10 মাইনাস, আর এদিকে 20, না 10 কেন 25, 25 মানে হচ্ছে 4, 16, 6/400, 6/400, 6/400,
ভুল করলাম ক্যালকুলেশনটা কি ভুল করলাম? এটাকে গুণ করতে হবে 100 দিয়ে, কারণ সেন্টিমিটারে নিয়েছি সবগুলো, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে 6/4, 3/2, 1.5। সেন্টিমিটার ফোকাল লেন্থ থাকলে 100 দিয়ে গুণ করে পাওয়ার আনতে হবে, 100/f করতে হবে। ঠিক আছে, বাকি বলছে ইন ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট intensity of light at point k, at a point on the screen where path difference lambda is k, তার মানে ইন্টেন্সিটিটাই k বলেছে যেখানে path difference lambda, তাহলে ইন্টেন্সিটি at a point where path difference lambda/2, দেখ অঙ্ক না করে হবে, অঙ্ক না করেই হবে, কনসেপচুয়াল অঙ্ক না করেই হবে, অঙ্ক না করেই হবে। পাথ ডিফারেন্স ল্যামডা, তো আমরা কি জানি যেখানে পাথ ডিফারেন্স ডেল্টা এক্স λ/2 এর ইভেন মাল্টিপল হয়, λ/2 এর ইভেন মাল্টিপল হয়, λ/2 এর ইভেন মাল্টিপল হয়, সেখানে কি হয় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয় আর ব্রাইট স্পট তৈরি হয়, তাই তো? তাহলে এখানে ল্যামডা আছে মানে কি, তুই ভাবতে পারিস এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, তাহলে 2 কেটে গিয়ে শুধু ল্যামডা, তাই জন্য কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। ঠিক আছে, তাহলে কে হচ্ছে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, কোনো সমস্যা নেই। এবার দেখ λ/2 বলেছে, তো λ/2 কার মাল্টিপল? λ/2 ইভেন অড মাল্টিপল, λ/2 এর অড মাল্টিপল থাকলে কি হয়, অড মাল্টিপল থাকলে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়, তো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে ব্ল্যাক স্পট তৈরি হয়, ডার্ক স্পট, অর্থাৎ জিরো ইন্টেন্সিটি। তাহলে λ/2 মানে কি, তুই ভাবতে পারিস অড নাম্বার 1 মাল্টিপ্লাই হয়েছে, λ/2 0। ঠিক আছে, two slits in Young's experiment have widths in ratio 1:6, the ratio of intensity of the maxima and minima interference প্যাটার্নে ম্যাক্সিমা মিনিমা রেশিও বার করতে হবে যখন উইডথ দেওয়া রয়েছে, উইডথের রেশিও দেওয়া রয়েছে। দেখ খুব সহজ ব্যাপার, তুই যদি বেশি চওড়া রাখিস স্লিটের গ্যাপ, মানে এই যে স্লিটের গ্যাপ, তুই যদি এটাকে বেশি চওড়া রাখিস তাহলে বেশি অ্যামাউন্টের লাইট ঢুকবে, আর বেশি অ্যামাউন্টের লাইট মানে কি, বেশি সংখ্যক ফোটন ঢুকছে, বেশি সংখ্যক ফোটন মানে ইন্টেন্সিটিও বাড়ছে, তাহলে তুই যত বেশি ব্রডার স্লিট নিবি তত ইন্টেন্সিটি বাড়বে, অর্থাৎ যে উইডথ সেটা ইন্টেন্সিটির সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল বা ইন্টেন্সিটি উইডথের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল লিখতে পারি, ইন্টেন্সিটি উইডথের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে ইন্টেন্সিটি রেশিওটা কত হবে, উইডথের যা রেশিও তাই, অর্থাৎ 1:16, তার মানে এখান থেকে যাবে হচ্ছে এখানে তার 16 টাইমস এরকম, তাই তো? এবার বিষয় হলো রেশিও অফ ইন্টেন্সিটি অফ ম্যাক্সিমা আর মিনিমা কত হবে, আই ম্যাক্স বাই আই মিন, এটা বার করতে চেয়েছে, এটা বার করতে বলেছে। আই ম্যাক্স বাই আই মিন কি হয়, I1 প্লাস I2 বাই I1 মাইনাস I2, নাকি না, রুট I1 প্লাস I2 তার হোল স্কোয়ার, রুট I1 মাইনাস I2 তার হোল স্কোয়ার, অ্যামপ্লিটিউড ফর্মে আসে, বেসিক্যালি অ্যামপ্লিটিউড ফর্মে আসে, তাই না? তারপর কত হবে ওপরটা করলে, আচ্ছা যদি ইয়ে করে দিই I1 বাই I2 এটা কাজ করি, এটা তো বেসিক ফর্মুলা, আমরা অ্যামপ্লিটিউডে চলে বেটার হবে, অ্যামপ্লিটিউডে গেলে ব্যাপারটা ট্যাকেল করা খুব ইজি হয়ে যাবে। A1 প্লাস A2 বাই A1 মাইনাস A2, A1 প্লাস A2 বাই A1 মাইনাস A2 এটার হোল স্কোয়ার, অ্যামপ্লিটিউড ফর্মে চলে গেলাম।
এখানেও আমরা যদি অ্যামপ্লিটিউড ফর্মে লিখি a1 বাই a2 হোল স্কয়ার, তাই তো a1 স্কয়ার বাই a2 স্কয়ার, তাহলে a1 বাই a2 কত রে, a1 বাই a2 কত 1/4, a1 বাই a2 1/4। তাহলে এবার দেখ কাজ করাটা সুবিধা, এবার কাজ করাটা সুবিধা, তুই সিম্পল এটাকে যোগ বিয়োগ কর, যোগ ভাগ কর, কম্পোনেন্ট টু ডিভিডেন্ড a1 প্লাস a2 বাই a1 মাইনাস a2 কত হবে 1 প্লাস 4 বাই 1 মাইনাস 4, 1 প্লাস 4 করলে 5, 1 মাইনাস 4 করলে -3, তাহলে 5/3 তার স্কোর কর, হোল স্কোয়ার কর, 25 বাই 9, 25 বাই 9, 25 বাই 9, 25 বাই 9, আগেরটাই কি হলো ডেল্টা এক্স, এটা তো বেসিক ইন্টারফারেন্সের বেসিক কনসেপ্ট, ডেল্টা এক্স ইকুয়াল টু ল্যামডা বাই 2 এর যদি ইভেন মাল্টিপল হয়, পাথ ডিফারেন্স ল্যামডা বাই 2 এর ইভেন মাল্টিপল মানে যুগ্ম গুণিতক হলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স গঠনমূলক ব্যতিচার তৈরি হয়, মানে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হয়, আর অড মাল্টিপল হলে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স মানে ডার্ক স্পট তৈরি হয়, ধ্বংসাত্মক ব্যতিচার। প্রথম কেসে পাথ ডিফারেন্স বলেছে ল্যামডা, ল্যামডাকে তুই কি ভাবতে পারিস, ল্যামডাকে তুই এটা ভাবতে পারিস, ল্যামডাকে তুই এটা ভাবতে পারিস ল্যামডা বাই 2 ইন্টু 2, তাহলে 2 2 ক্যান্সেল হয়ে তো ল্যামডাই থাকে, তার মানে এটা বেসিক্যালি ল্যামডা বাই 2 এর দেখ ইভেন মাল্টিপল, কারণ 2 হচ্ছে ইভেন নাম্বার, তার মানে এইটা যে ইন্টেন্সিটিটা তোকে প্রোভাইড করছে, এটা যে ইন্টেন্সিটিটা প্রোভাইড করছে এটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হয়েছে। আবার ল্যামডা বাই 2 এটাকে তুই কি ভাবতে পারিস, ল্যামডা বাই 2 ইন্টু 1, তো 1টা কি অড নাম্বার, তো তার মানে এটার করেসপন্ডিং ইন্টেন্সিটি কত হবে, এটার করেসপন্ডিং ইন্টেন্সিটি কত হবে, এটার করেসপন্ডিং ইন্টেন্সিটি হবে 0, এটার করেসপন্ডিং ইন্টেন্সিটি হবে 0 কারণ অড মাল্টিপল তৈরি হয়েছে, ঠিক আছে। এটা গেল Young's double slit experiment first performed in air then in medium other than air. It is found that sixth bright fringe in that medium lies where fifth dark fringe lies in air. এই যখন ফ্রিঞ্জের পজিশনের কথা বলছে তো ফ্রিঞ্জের পজিশন তো সেমই আছে, ঠিক আছে, একই জায়গায় ও সুপারপোজ করছে, একই জায়গায় সুপারপোজ করছে, তার মানে কি n1 lambda 1 ইকুয়াল টু n2 lambda 2, সোজা হিসাব n1 lambda 1 ইকুয়াল টু n2 lambda 2, যখনই সেম জায়গায় সুপারপোজ করছে সিম্পলি এটা ভাব। এবার দেখ তোকে অর্ডার কি বলেছে, ফিফথ ডার্ক, ফিফথ ডার্ক ইন এয়ার, ফিফথ ডার্ক ইন এয়ার, ফিফথ ডার্ক মানে n এর ভ্যালু কি হবে 5 নয়, n এর ভ্যালু 5 নয়, ফিফথ ডার্ক, ডার্ক মানে কি অড নাম্বার, ডার্ক মানে অড মাল্টিপল হিসাবে আসবে, তাহলে অড মাল্টিপল হিসাবে আসলে তুই কত লিখবি এখানে ফিফথ অড নাম্বার, ফিফথ অড নাম্বার, ঠিক আছে, ফিফথ অড নাম্বার, অর্থাৎ ফিফথ অড নাম্বার কত 1 3 5 7 9, তাহলে 9 ল্যামডা ডি বাই 2d ইকুয়াল টু এবার কি হচ্ছে সিক্সথ ব্রাইট ইন দ্যাট মিডিয়াম, তাহলে সিক্সথ ব্রাইট মানে কি এখানে n এর ভ্যালু 6ই হবে, 6 ল্যামডা, সকাল সকাল চা পাওয়া গেছে, 6 ল্যামডা ডি বাই ডি, তাই তো, শুধু এখানে ল্যামডার জায়গায় ল্যামডা ড্যাশ নেব, কারণ অন্য মিডিয়ামে গেলে কি চেঞ্জ হয়, ওয়েভলেন্থ চেঞ্জ হয়ে যায়, অন্য মিডিয়ামে গেলে ওয়েভলেন্থ চেঞ্জ হয়ে যায়, ল্যামডা ডি বাই 2d ইকুয়াল টু 6 ল্যামডা বাই মিউ, অন্য যে মিডিয়ামে যাবে সেখানে ল্যামডাটা কিভাবে চেঞ্জ হবে, ল্যামডা বাই মিউ হয়ে যাবে, ল্যামডা বাই মিউ হয়ে যাবে, অন্য যে কোনো মিডিয়ামে যখন যাবে ল্যামডাটা কিভাবে চেঞ্জ হবে, ল্যামডাটা ইকুয়াল টু ল্যামডা বাই মিউ, ল্যামডাটা ইকুয়াল টু হয়ে যাবে ল্যামডা বাই মিউ, তো ডি ডি কাটলো, ল্যামডা ল্যামডা কাটলো, স্মল ডিও কেটে গেল, তাহলে আমার মিউ জানতে চেয়েছে নাকি, রিফ্রাক্টিভ ইন্ডেক্স জানতে চেয়েছে, তো মিউ ইকুয়াল টু 12/9, 12/9, 3 দিয়ে কাটলে 3 4 12/3, 4/3, 4/3, 4/3 কত হয় 1.33, 1.33, in Young's double slit experiment separation d between এত এত light used এত, আচ্ছা তাহলে বলেছে width of angular width of fringes, angular width কত হয়, angular width হচ্ছে linear width by distance, linear width by slit to screen distance, linear width divided by slit to screen, slit থেকে স্ক্রিন অবধি দূরত্ব, তাহলে এটা কত হয় ল্যামডা বাই স্মল ডি, ল্যামডা বাই স্মল ডি,
তো ল্যামডা বাই স্মল ডি হচ্ছে বিটা। এখন দেখ, টু ইনক্রিজ দ্য অ্যাঙ্গুলার ফ্রিঞ্জ উইথ এত উইথ সেম ল্যামডা এন্ড ডি, তার মানে ল্যামডাটা সেম থাকছে, সেপারেশন বিটুইন স্লিটস তার মানে ডিটা পাল্টাবে, তাহলে বিটা ডি এর সঙ্গে কিভাবে পাল্টাচ্ছে 1/d, তাহলে বিটা 2 বাই বিটা 1 ইকুয়াল টু d1/d2। বিটা 2 কত 0.21, 0.21 ডিভাইডেড বাই 0.7 ইকুয়াল টু d1 কত বলেছে, d1 বলেছে হচ্ছে 2 মিলিমিটার, বাকি ডেটা কোনো কাজেই লাগবে না, 2 মিলিমিটার বাই d2, এটা কত হচ্ছে 3, তাহলে d2 ইকুয়াল টু 2/3, d2 ইকুয়াল টু 2/3, তার মানে 0.67, 0.67 মিলিমিটার, 0.67 মিলিমিটার, 0.67 মিলিমিটার। প্রদীপ তো শুধু চা ফাতে নেই, প্রদীপ তো লস্যি বা বিরিয়ানিতে আছে, লস্যি বা বিরিয়ানিতে প্রদীপ তো আছে একবার। কি বলছে ডিফ্রাকশনের কোশ্চেন বলছে বিম অফ লাইট ল্যামডা এত ফ্রম এ ডিস্টেন্স সোর্স ফলস অন এ সিঙ্গেল স্লিট, সিঙ্গেল স্লিট মানে ডিফ্রাকশনের গল্প বলছে 1 মিলিমিটার ওয়াইড and the resulting diffraction pattern is observed on the screen, স্ক্রিনে ডিফ্রাকশন প্যাটার্নটা কিরকম দেখতে হয় এইরকম, যেখানে এইটা হচ্ছে কি ফার্স্ট মিনিমা, দুদিকে ফার্স্ট মিনিমা, এইটা হচ্ছে সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন, এটা হচ্ছে সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন, লাইটের এইভাবে আসবে এসে কোথাও একটা মিট করবে, ধর এখানে কোথাও একটা মিট করলো, এটা হচ্ছে সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন, ঠিক আছে। তো এই সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন এইটা হচ্ছে ডি। তো এখন বলেছে আমাকে দ্য ডিস্টেন্স বিটুইন ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জেস, ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জেস, তো মিনিমা যেখানে তৈরি হচ্ছে দুটো মিনিমার মধ্যে ডিস্টেন্স, সেটাই কি সেন্ট্রাল ম্যাক্সিমার উইডথ নয়, সেটাই কি উইডথ অফ সেন্ট্রাল ম্যাক্সিমা নয়, উইডথ অফ সেন্ট্রাল ম্যাক্সিমা বল, উইডথ অফ সেন্ট্রাল ম্যাক্সিমা, উইডথ অফ সেন্ট্রাল ম্যাক্সিমা, সেটাই তো উইডথ অফ সেন্ট্রাল ম্যাক্সিমাই তো, তাহলে এই উইডথটা কত হয় 2 ল্যামডা ডি বাই ডি, 2 ল্যামডা ডি বাই ডি, ঠিক 2 ল্যামডা ডি বাই ডি, এবার জাস্ট বসিয়ে দে, জাস্ট বসিয়ে দে, তাহলেই তুই পেয়ে যাবি এটা। 2 ল্যামডার ভ্যালু কত দিয়েছে, ল্যামডার ভ্যালু কত দিয়েছে বসা, ল্যামডার ভ্যালু দিয়েছে 1000 ন্যানোমিটার, 1000 ন্যানোমিটারে দিয়েছে, আমাদের এইগুলো কিসে দিয়েছে মিলিমিটার সেন্টিমিটারে, ঠিক আছে আমরা এসআইতেই ক্যালকুলেট করি, কি করব। থাউজেন্ড ন্যানোমিটার 10⁻⁹, বেশ। তারপর ডি এর ভ্যালু ক্যাপিটাল ডি দিয়েছে, বলছে অবজার্ভ 6 মিটার অ্যাওয়ে, মানে স্ক্রিন থেকে স্লিট থেকে স্ক্রিনের দূরত্ব হচ্ছে 6 মিটার, আর স্মল ডি কত, স্মল ডি বলেছে স্লিটের উইডথ হচ্ছে 1 মিলিমিটার, 1 মিলিমিটার মানে 10⁻³ মিটার, ঠিক আছে। এবার এটাকে জাস্ট ক্যালকুলেট করতে হবে আমাদের, তো এখানে 10 এখানে কত হচ্ছে 3 দিয়ে এটা কাটলে হচ্ছে -6, আর এখানে -3 হচ্ছে 6 × 2 তাহলে 12 10⁻³ মিটার, তার মানে 12 মিলিমিটার, 12 মিলিমিটার, 12 মিলিমিটার মানে 1.2 সেন্টিমিটার, 12 মিলিমিটার মানে 1.2 সেন্টিমিটার। The condition for Brewster angle IB for an interference should be Brewster angle, ব্রুস্টার অ্যাঙ্গেল কি হয়, ব্রুস্টার অ্যাঙ্গেলে গল্পটা কি, ব্রুস্টার অ্যাঙ্গেল হচ্ছে পোলারাইজেশনে, ধর এই মিডিয়ামটা হচ্ছে রিফ্রাক্টিভ ইন্ডেক্স মিউ, একটা সার্টেন অ্যাঙ্গেলে লাইট এসে পড়লো, একটা সার্টেন অ্যাঙ্গেল আইবি তে লাইট এসে পড়লো, তার কিছু একটা পার্ট রিফ্লেক্ট হয়ে গেল, কিছুটা রিফ্র্যাক্ট হলো, যে রিফ্লেক্টেড রেটা সেটা কি হবে প্লেন পোলারাইজড, প্লেন পোলারাইজড, প্লেন পোলারাইজড হয়ে যাবে। এটা ছিল কি আনপোলারাইজড লাইট, এটা আনপোলারাইজড লাইট এসে পড়লো, আনপোলারাইজড লাইট এসে পড়বে, আনপোলারাইজড লাইট এসে পড়বে, আনপোলারাইজড লাইট এসে পড়বে, আর এখানে কি হবে পোলারাইজড হয়ে যাবে, এখানে কি হবে পোলারাইজড হয়ে যাবে, আর এটা পার্শিয়ালি পোলারাইজড হয়। তো এই কেসে tan IB ইকুয়াল টু মিউ হয়,
এটাই হয় কি ব্রুস্টার্স ল, এটাই ব্রুস্টার্স ল। এবার খেয়াল কর যে মিউ এর ভ্যালু কোথা থেকে কত অবধি হতে পারে, মিউ এর ভ্যালু কোথা থেকে কত অবধি হতে পারে, মিউ এর ভ্যালু 1 এর থেকে সবসময় বড় হবে, আবার ইনফিনিটির থেকে ছোট হবে, কারণ ইনফিনিটি অবধি ম্যাক্সিমাম যেতে পারে, তার বাইরে তো পারে না। ইনফিনিটি অবধি ম্যাক্সিমাম যেতে পারে, কিন্তু 1 এর থেকে কি হবে, ছোট হতে হবে। তাহলে হিসেব মতো ইনফিনিটি সমান কি, ইনফিনিটি থেকে ছোট। তাহলে এবার তুই এক কাজ কর, এটাকে tan এর রেসপেক্টে লিখতো, tan 45 ইকুয়াল টু 1 হয় নিশ্চয়ই। মিউটাকেও tan এর রেসপেক্টে লিখ, tan IB, এই যে, আর ইনফিনিটিকেও tan এর রেসপেক্টে লিখলে tan 90। তাহলে এবার অ্যাঙ্গেল গুলোকে কম্পেয়ার কর, তাহলে 45 ডিগ্রি লেস দ্যান IB লেস দ্যান 90। তাহলে IB এর ভ্যালু 45 থেকে 90 এর মধ্যে হতে পারে, IB এর ভ্যালু 45 থেকে 90 এর মধ্যে হতে পারে। নেক্সট কি বলছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মিডিয়াম রিপ্রেজেন্টেড বাই দিস, EX কম্পোনেন্ট 0, EY আছে, তার মানে ইলেকট্রিক ফিল্ড অ্যালং Y অ্যাক্সিস, ইলেকট্রিক ফিল্ড আছে অ্যালং Y অ্যাক্সিস। ওয়েভ কোন দিকে যাচ্ছে, দেখ ওয়েভের ইকুয়েশনে x আছে, তার মানে ওয়েভ যাচ্ছে x এর দিকে, ওয়েভ যাচ্ছে x এর দিকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড নিশ্চয়ই z এর দিকে থাকবে, ম্যাগনেটিক ফিল্ড নিশ্চয়ই z এর দিকে থাকবে, তাই তো। তাহলে আমাদের এখানে বলেছে কি, এখানে বলেছে ওয়েভ কোন দিকে যাচ্ছে, তো ওয়েভ যাচ্ছে তো পজিটিভ x এর দিকে না নেগেটিভ x এর দিকে। দেখ খেয়াল কর, এটার সাইন আর এটার সাইন দুটোই সেম আছে, দেখ এটাও প্লাস এটাও প্লাস। ওয়েভ ইকুয়েশনে দুটো কম্পোনেন্ট মানে ওমেগা টি আর কেএক্স দুটোর যদি সাইন সেম থাকে, তার মানে আমরা কি বলি, নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে, তাই তো, নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে। তো নেগেটিভ ডিরেকশন মানে নেগেটিভ এক্স এর দিকে যাবে, নেগেটিভ এক্স এর দিকে যাবে। তো নেগেটিভ এক্স এর একটাই আছে, নেগেটিভ এক্স, নেগেটিভ এক্স এর দিকে যাচ্ছে, সিম্পলি বলতে পারি কি নেগেটিভ এক্স এর দিকে যাচ্ছে। তো এটা ঠিক আছে। যদি ফ্রিকোয়েন্সি বলতো তাহলে ওমেগা বার করতে, ওমেগাটা দেখতাম। ফ্রিকোয়েন্সি যদি বলতো তাহলে ওমেগাটা দেখতাম। ফ্রিকোয়েন্সি যদি লিখতে বলে তাহলে ওমেগাটা কত, এখানে 2 পাই 10 টু দি পাওয়ার 2 পাই 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 2 পাই, তাই তো, ওমেগা বাই 2 পাই হয় তো, কাটলাম, তাহলে 10 টু দি পাওয়ার 6, দেখ এটাও মিলে গেল, 10 টু দি পাওয়ার 6 আজ, 10 টু দি পাওয়ার 6 আজ। 1 বাই কি বলে 2 পাই বাই কে করলে ল্যামডাটাও বেরিয়ে যাবে, 2 পাই বাই কে করলে ল্যামডাটাও বেরিয়ে যাবে। In an electromagnetic wave free space the root mean square value of electric field এত, তাহলে পিক ভ্যালু অফ ম্যাগনেটিক ফিল্ড কত হবে, পিক ভ্যালু অফ ম্যাগনেটিক ফিল্ড কত হবে, দেখ ERMS বাই BRMS ইকুয়াল টু কি হয় C, ERMS বাই BRMS ইকুয়াল টু কি হয় C, তাই তো। লাইটের ভেলোসিটি, তাহলে BRMS কত হবে, BRMS কত হবে, ERMS মানে হচ্ছে 12 বাই C এর ভ্যালু 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 কত হচ্ছে 4 10 টু দি পাওয়ার -8, 4 10 টু দি পাওয়ার -8। তাহলে পিক ভ্যালু চেয়েছে, পিক ভ্যালু চেয়েছে, তাহলে √2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, √2 দিয়ে BRMS কে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কত হবে 4√2 10 টু দি পাওয়ার -8। এবার √2 ভ্যালু কত 1.4, √2 ভ্যালু 1.4, তাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, 1.4 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 4.5.65। opaque plate is placed on the surface of pond which has refractive index 5/3। opaque plate একটা রয়েছে এরকম ভাবে একটা সারফেসে অফ পন্ড এর উপর, বলেছিলাম এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে। এবার বলছে কি এখান থেকে এই যে প্লেটটা রয়েছে এই প্লেটের মধ্যে দিয়ে তো লাইট বেরোবে না, যদি বেরোতে হয় তাহলে সাইড দিয়ে বেরোতে পারে। এবার বলছে সোর্স অফ লাইট ইজ প্লেসড 4 মিটার বিলো, তার মানে এটা বলেছে 4 মিটার বিলো দ্য লিকুইড অফ মিনি, হোয়াট ইজ দ্য মিনিমাম রেডিয়াস, আর এর ভ্যালু বার করতে বলেছে এই ডিস্কে নিডেড সো দ্যাট লাইট নট কামিং আউট। তার মানে লাইট আসবে না মানে কি, লাইট আসবে না মানে লাইট এই গ্রেস করে বেরিয়ে যাবে, তার মানে এখানে অ্যাঙ্গেলটা কত হবে থিটা সি,
এখানে অ্যাঙ্গেল 90, এখানে অ্যাঙ্গেল 90। তো এটা যদি থিটা সি হয়, এই অ্যাঙ্গেলটাও থিটা সি, এই অ্যাঙ্গেলটাও থিটা সি, তাহলে ট্যান থিটা সি ইকুয়াল টু কি হবে r/4, r/4। এবার দেখ তো থিটা সির ভ্যালু কত, থিটা সির ভ্যালু কত, সাইন থিটা সি ইকুয়াল টু 1/μ, সাইন থিটা সি ইকুয়াল টু 1/μ। মিউ এর ভ্যালুটা বলা আছে কোশ্চেনে, মিউ এর ভ্যালু বলা আছে 5/3, তাহলে এটা উল্টে গিয়ে 3/5 হলো, 3/5, 3/5 মানে কত অ্যাঙ্গেল, থিটা সি ভ্যালু কত 37 ডিগ্রি, থিটা সি ভ্যালু কত 37 ডিগ্রি, tan 37 এর ভ্যালু হচ্ছে 3/4, tan 37 এর ভ্যালু 3/4, তাহলে r ইকুয়াল টু কত হলো 3, r ইকুয়াল টু কত হলো 3, r ইকুয়াল টু 3 মিটার, r ইকুয়াল টু 3 মিটার, 3 মিটার বেরোচ্ছে, 3 মিটার কি বেরোচ্ছে। Two polaroids P1 and P2 placed with their axis perpendicular to each other, দুটো পোলারয়েডের অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু ইচ আদার প্লেস করা আছে, টু পোলারয়েডের অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু ইচ আদার প্লেস করা আছে, আর একটা আনপোলারাইজড লাইট এসে ফার্স্টে P1 এ পড়লো, তাহলে P2 দিয়ে যখন বেরোবে, দেখ মাঝখানে যদি কিছু না থাকে, P2 দিয়ে যখন ফাইনালি বেরোবে তখন কি জিরো ইন্টেন্সিটি, কারণ এখান থেকে ওর একটা হাফ বেরিয়ে যাবে, পরেরটা থেকে আরেকটা হাফ বেরিয়ে গেলে পুরো জিরো হয়ে যাবে, কোনো ভাইব্রেশনই থাকবে না, তার মানে কোনো ইন্টেন্সিটি বেরোবে না, কোনো ইন্টেন্সিটি বেরোবে না। বাট মাঝখানে একটা P3 রাখা হয়েছে, তো এটা ধর ফার্স্ট পোলারয়েড, এটা হচ্ছে সেকেন্ড পোলারয়েড, সেকেন্ড পোলারয়েড এইভাবে রাখা রয়েছে, সেকেন্ড পোলারয়েড এইভাবে রাখা রয়েছে পারপেন্ডিকুলার, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তো 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তো এইভাবে রাখা রয়েছে, তো এখান থেকে যখন লাইট রে ঢুকলো, এটার যদি ইন্টেন্সিটি I0 হয়, আনপোলারাইজড লাইটের ইন্টেন্সিটি I0, তাহলে ফার্স্ট টাইম পোলারাইজেশনের পর ওর ইন্টেন্সিটি কত হয়ে যায়, হাফ হয়ে যায়। তারপর এবার বলছে একটা অন্য আরেকটা পোলারয়েডকে রাখা হলো যার অ্যাক্সিস একটা থার্ড পোলারয়েডে রাখা হয়েছে যার অ্যাক্সিস মেক্স অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ P1, তার মানে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে ম্যালাস ল কি বলে, এখান থেকে কত ইন্টেন্সিটির লাইট বেরোবে, এখান থেকে কত ইন্টেন্সিটির লাইট বেরোবে, যেটা আসছে তার cos স্কয়ার থিটা, যেটা আসছে I0/2 আসছে তার cos স্কয়ার থিটা, cos স্কয়ার 30 ডিগ্রি, cos 30 এর ভ্যালু কত √3/2, cos 30 এর ভ্যালু √3/2, তার স্কয়ার মানে 3/2, তাহলে কত হচ্ছে I0 ইন্টু 3/4। এবার যখন এখান থেকে বেরোবে, দেখ খেয়াল কর, যে পোলারয়েডটা এটার সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, সেটা এটার সঙ্গে কত অ্যাঙ্গেল করবে, 90 - 30, ভার্টিক্যালের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছিল 30, আর এই দুটোর মধ্যে তো 90, তাহলে এইটুকু অ্যাঙ্গেল কত হবে 60 হবে, এইটুকু অ্যাঙ্গেল কত হবে 60, তাহলে এটা যদি 60 হয়, তাহলে এখান থেকে যখন বেরোবে আবার ম্যালাস ল ইউজ হবে, তো যত আসছে অর্থাৎ এই অ্যামাউন্ট আসছে 3I0/4, তার cos স্কয়ার থিটা, তার cos স্কয়ার 60 ডিগ্রি, cos 60 ভ্যালু হচ্ছে হাফ, তার মানে 1/4, তাহলে কত হয়ে যাবে 3I0/16, 3I0/16, ভুল করলাম কিছু, cos 60 ভ্যালু হচ্ছে হাফ, হাফের স্কয়ার তার মানে 4, √3/2, আচ্ছা এখানে একটা ভুল আছে, এখানে তো 8 হবে, √3/2, √3 কে স্কয়ার করলে 3 আর /2 কে স্কয়ার করলে 4, তাহলে 4 × 2 8, আর এখানে একটা 8 আর এখান থেকে 2 এলো, এখান থেকে 4 এলো, হাফ স্কয়ার 4, তাহলে 32, অপশন 4 হচ্ছে, 4 হচ্ছে কি অপশন 4 হচ্ছে, interference pattern is obtained with two coherent light source of intensity ratio n if the interference pattern ratio, আচ্ছা দেখ আমি এটা কি বলি মনে রাখতে বলি, তুই ভ্যালু বসিয়ে চেক করতেই পারিস, if n equal to 1, যদি n equal to 1 হয়, তার মানে কি দুটো ইন্টেন্সিটি সেম ইন্টেন্সিটি, অর্থাৎ Imax/Imin কত হবে, Imax/Imin হয়ে যাবে তোর 1, কারণ যদি দুটোই
দুটোই যদি সেম ইন্টেন্সিটির লাইট এসে পড়ে, দুটোই যদি সেম ইন্টেন্সিটির লাইট এসে পড়ে, তাহলে এটা ওয়ান রেজাল্ট দেওয়ার কথা, ঠিক আছে। কিন্তু দেখ দুটো অপশনে তোর ওয়ান রেজাল্ট দেবে, এটাতেও দেবে এটাতেও দেবে, তাই জন্য শর্টকাট লাগানোর কোনো দরকার নেই, তুই ডিরেক্ট ভ্যালু মনে রাখ, তুই ডিরেক্ট ভ্যালু মনে রাখ, আই ম্যাক্স মাইনাস আই মিন বাই আই ম্যাক্স বাই আই ম্যাক্স প্লাস আই মিন, মাইনাস বাই প্লাসের ভ্যালুটা আমি শিখিয়েছিলাম মনে করে, প্রুফও করেছিলাম আমরা, এটা প্রুফও করেছিলাম। এটা ভ্যালু কত বেরিয়েছিল, 2√n বাই n প্লাস 1, 2√n বাই n প্লাস 1, এটারই উল্টো দেওয়া আছে, তাহলে এটা হবে, ওটার উল্টো দেওয়া আছে তো। তো এখানে তুই n ইকুয়াল টু 1 বসিয়ে কিন্তু কোনো লাভ হবে না, m ইকুয়াল টু 1 বসিয়ে কোনো লাভ হবে না, কারণ দুটো অপশনে মিল খাবে, দুটো অপশনে মিল খাবে, n ইকুয়াল টু বসিয়ে কোনো লাভ হবে না। The first minima adjacent central maxima single slit diffraction, the phase difference between Huygens wavelet from the edge of slit and wavelet from the midpoint, দেখ এইটা যদি স্লিট হয় আর এইটা যদি ইন্টারফারেন্স প্যাটার্ন হয়, এইটা যদি ইন্টারফারেন্স প্যাটার্ন হয়, এই সরি ডিফ্রাকশন প্যাটার্ন হয়, তাহলে ধর এইটা হচ্ছে তোর সেন্ট্রাল ম্যাক্সিমা। এবার বলছে ফার্স্ট মিনিমা যেখানে হচ্ছে, ফার্স্ট মিনিমা যেখানে হচ্ছে সেখানে এখান থেকে একটা লাইট যাচ্ছে, এখান থেকে একটা লাইট যাচ্ছে, এই দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স কত হবে। তো কনসেপ্টটা আমরা এটাই তো পড়েছিলাম, মনে কর কনসেপ্টে আমরা এটাই পড়েছিলাম যে এই দুটো লাইট একটা এই এটাকে যদি দুটো ইকুয়াল পার্টে ভাঙা হয়, এখান থেকে একটা এখান থেকে একটা, দুটো লাইট কি কত ফেজ ডিফারেন্সে পড়বে, পাই ফেজ ডিফারেন্সে পড়বে, পাই ফেজ ডিফারেন্সে পড়বে, তারা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করবে, পাই ফেজ ডিফারেন্সে পড়ে তারা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করবে, পাই ফেজ ডিফারেন্সে পড়ে তারা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করবে। বলিনি এই জিনিসটা, হ্যাঁ বলেছিলাম তো যে দুটোই পাই ফেজ, সবগুলোতেই কি হবে, সবগুলো কেসেই একই জিনিস হবে, পাই ফেজ ডিফারেন্সে পড়বে, পাই ফেজ ডিফারেন্সে পড়বে। ব্যাস চলো মডার্ন ফিজিক্স আমাদের লাস্ট পার্ট স্টার্ট করে দিই। দ্য ওয়ার্ক ফাংশন অফ এ মেটাল এ বি সি রেসপেক্টিভলি এত 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 অ্যাকর্ডিং টু আইনস্টাইনস ইকুয়েশন, আইনস্টাইন ইকুয়েশনের অ্যাকর্ডিং the metal which will emit photoelectrons for a radiation of wavelength 6400 angstrom, তো আমাদের অ্যাংস্ট্রমে ওয়েভলেন্থ দেওয়া আছে, ফোটো ইলেকট্রন কোনটা থেকে বেরোবে, কোনটা থেকে ফোটো ইলেকট্রন বেরোবে, তো ওয়ার্ক ফাংশন হচ্ছে দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু লিবারেট ইলেকট্রন ফ্রম মেটাল সারফেস, তো ইলেকট্রনকে বার করার জন্য যে মিনিমাম এনার্জি লাগে সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। তার মানে এই মেটালগুলোতে প্রথম মেটালটায় 1.92 ইভি মিনিমাম দিতে হবে, দ্বিতীয়টায় 2 ইভি মিনিমাম দিতে হবে, তৃতীয়টায় 5 ইভি মিনিমাম দিতে হবে। তাহলে আমার যে ওয়েভলেন্থের ফোটন আসছে সেটা কতটা এনার্জি ক্যারি করছে সেটা আগে দেখে নি, আমার যে ওয়েভলেন্থে আসছে সে কতটা এনার্জি ক্যারি করছে, ফোটনের এনার্জি, এনার্জি অফ ফোটন, এনার্জি অফ ফোটন hc বাই ল্যামডা, hc এর ভ্যালু 12400, 12400, তাহলে 6400 বসাই, দুটো জিরো কাটলো, কত হচ্ছে এটা 64, ওয়ান পয়েন্ট নাইন ফাইভ অ্যারাউন্ড আসছে কি, 1.95 অ্যারাউন্ড আসছে, 1.95 অ্যারাউন্ড যদি আসে তাহলে একমাত্র এটার থেকেই বেশি হচ্ছে, এটার থেকে বেশি, অর্থাৎ এইটার কেসেই শুধুমাত্র ওয়ার্ক ফাংশনকে ক্রস করছে, বাকিদের মিনিমাম এনার্জি এইটা লাগবেই, তার থেকে কম এনার্জি পড়ছে, তার থেকে কম এনার্জি, তার মানে 2 আর 3 থেকে, মানে বি আর সি থেকে কোন রকম ফটো ইলেকট্রিক এমিশন হবে না, একমাত্র প্রথমটা থেকেই হবে, এ অনলি একমাত্র প্রথমটা থেকেই হবে, একমাত্র প্রথমটা থেকেই হবে, একমাত্র প্রথমটা থেকেই হবে। হ্যাঁ দুই ধরে নিলে তো মুশকিল, দুই ধরে নিলে তো এটাও চলে আসবে, এক্সাক্ট ভ্যালু মোটামুটি চাই, মোটামুটি কাছাকাছি চাই, খুব কাছাকাছি দেওয়া আছে না। when photoelectrons of energy h nu fall on aluminum plate of work function, aluminum plate of work function E naught,
photo electrons of maximum kinetic energy k is ejected। তার মানে এইচ নিউ যখন পড়ে সেটা দুটো পার্টে ভাগ হয়, একটা কাইনেটিক এনার্জি দিতে আর একটা ওয়ার্ক ফাংশন, তার মানে ই নট প্লাস কে হলো। দ্য ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন ইজ হাফড। এবার কি করা হয়েছে, ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন হাফ করে দেওয়া হয়েছে, তার মানে এইচ নিউ বাই 2। ওয়ার্ক ফাংশন তো সেই একই লাগবে, সে তুমি ফ্রিকোয়েন্সি হাফ করো আর যাই করো, মিনিমাম এনার্জি হামকো লাগেগা, ব্যাস মিনিমাম এনার্জি আমাকে দিতেই হবে। এবার এটাকে আমি বলছি কে ড্যাশ, এটাকে বলছি কে ড্যাশ, তাহলে কে ড্যাশের ভ্যালু কত হবে, এক কাজ কর 2 দিয়ে মাল্টিপ্লাই করে দে, 2 দিয়ে এটাকে গুণ করে দে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এইচ নিউ ইকুয়াল টু 2 ই নট প্লাস 2 কে ড্যাশ। তো এইচ নিউ এর জায়গায় এটা বসিয়ে দে, ই নট ফার্স্ট ইকুয়েশন থেকে ই নট প্লাস কে ইকুয়াল টু 2 ই নট প্লাস 2 কে ড্যাশ, 2 ই নট প্লাস 2 কে ড্যাশ। তাহলে কে ড্যাশের ভ্যালু দরকার আমার 2 কে ড্যাশ ইকুয়াল টু, এটাকে ওপাশে নিয়ে যা, কে মাইনাস ই নট, তাহলে কে ড্যাশ ইকুয়াল টু হাফ কে মাইনাস ই নট, হাফ কে মাইনাস ই নট, হাফ কে মাইনাস ই নট। When energy of incident radiation is increased by 40%, the kinetic energy of photoelectrons emitted from metal surface increased to 0.5 eV to 0.8 eV. The work function of the metal is 40% এনার্জি ইনক্রিজ করা হয়েছে, 40% এনার্জি ইনক্রিজ করা হয়েছে, তাহলে কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন সেটা 0.5 থেকে 0.8 এ গেছে, তাহলে ওয়ার্ক ফাংশন কত হবে কর। হয়ে যাবে, আর বেশি বাকি নেই। কি দাঁড়াচ্ছে, এনার্জি অফ ইনসিডেন্ট রেডিয়েশন ইনক্রিজ বাই 40%। তার মানে প্রথমে তোর এনার্জি অফ রেডিয়েশন ছিল এইচ নিউ, তার জন্য ওয়ার্ক ফাংশন ধর ফাই নট, ওয়ার্ক ফাংশন ধর ফাই নট, আর কাইনেটিক এনার্জি কত ছিল 0.5 ইভি বলেছে, 0.5 ইভি, ঠিক আছে 0.5 ইভি। এবার বলেছে ইনসিডেন্ট এনার্জিকে 40% ইনক্রিজ করা হলো, ইনসিডেন্ট এনার্জিকে 40% ইনক্রিজ করা, তাহলে আমি ই লিখি, ই ফোটন। এবার এই এনার্জিকে 40% ইনক্রিজ করা হলো, তো যদি 40% ইনক্রিজ করা হয় তাহলে এটা কত হয়ে যাবে 0.4, না সরি 40% ইনক্রিজ করা হয়েছে, 40% ইনক্রিজ করা হয়েছে, তাহলে 140 বাই 100, 140 বাই 100। ওয়ার্ক ফাংশন তো সেমই থাকে, এনার্জি ইনক্রিজ কর বা ডিক্রিজ কর ওয়ার্ক ফাংশনে কিছু পার্থক্য হয় না, 0.8। এটা কত 1.4 ই ফোটন ইকুয়াল টু ফাই নট প্লাস 0.8। আমাদের কি বার করতে বলেছে, ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল বার করতে বলেছে, ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল বার করতে বলেছে, আমাকে সলভ করেই জাস্ট এটা বার করতে হবে। তো এক কাজ করি, এটাকে 1.4 ইপিএইচ এর জায়গায় গোটা ব্যাপারটা বসিয়ে দিই, ইপিএইচ এর জায়গায় গোটা ব্যাপারটা বসিয়ে দিই, ফাই নট প্লাস 0.5, ফাই নট প্লাস 0.5 ইকুয়াল টু ফাই নট প্লাস 0.8।
তাহলে দাঁড়াচ্ছে কি 1.4 ফাই নট, এই ফাই নটটাকে এ পাশে নিয়ে আয়, ইকুয়াল টু 0.8 মাইনাস 1.4 ইন্টু 0.5, তার মানে কত হচ্ছে 0.5 মানে হাফ, 1.4 আর 0.5 মাল্টিপ্লাই হয়ে কত হবে 0.7, তাহলে এখানে কত হচ্ছে 0.4 ফাই নট ইকুয়াল টু 0.1, তাহলে ফাই নট ইকুয়াল টু 1/4, ফাই নট ইকুয়াল টু 1/4 মানে 0.25 ইভি, 0.25 ইভি। এ হচ্ছে অপশন। এ হচ্ছে তো অপশন। নেক্সট কি, photons with energy 8 eV are incident on cathode in a photoelectric cell, the maximum energy of emitted photoelectrons 2 eV, 8 eV এনার্জি পড়ে, 8 eV এনার্জি আসে, এসে ফটো ইলেকট্রনের এনার্জি হয় 2 eV, তাহলে ভাব 8 eV এসে ফটো ইলেকট্রনের এনার্জি হয়ে যায় 2 eV, তাহলে বাকিটা নিশ্চয়ই ওয়ার্ক ফাংশন, বাকিটা নিশ্চয়ই ওয়ার্ক ফাংশন, তাহলে ওয়ার্ক ফাংশন কত 6 eV, ওয়ার্ক ফাংশন 6 eV, 8 - 2 6 eV, তো এটা তো সব সময় লাগবে, তুই এনার্জি ইনসিডেন্ট যাই করিস না কেন 6 eV সব সময় লাগবে। তো নেক্সট কেসে কি বলেছে 7 eV এনার্জি দেওয়া হয়েছে, 7 eV এনার্জি দেওয়া হয়েছে, তাহলে 6 eV তো লাগবেই, প্লাস বাকিটা যেটা হবে অর্থাৎ 1, এটাই তোর কাইনেটিক এনার্জি হবে, এটাই কাইনেটিক এনার্জি হবে, তো কাইনেটিক এনার্জি কত হবে 1 eV, তাই তো, বাকি যেটা পড়ে থাকবে সেটাই হবে কাইনেটিক এনার্জি, তো কাইনেটিক এনার্জি 1 eV, তো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি 1 eV হলে স্টপিং পোটেনশিয়াল কত হবে, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইলেকট্রনকে স্টপ করতে যে ভোল্টেজ দিতে হয়, যে নেগেটিভ ভোল্টেজ দিতে হয়, সেটাই হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। 1 eV ইলেকট্রনকে, 1 eV এনার্জির ইলেকট্রনকে থামাতে -1 ভোল্ট দিতে হবে, -1 ভোল্ট দিতে হবে, -1 ভোল্ট দিতে হবে, ঠিক -1 ভোল্ট দিতে হবে। কি বলা হচ্ছে লাইট অফ ফ্রিকোয়েন্সি এত টাইমস দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ইজ ইনসিডেন্ট অন এ ফটো সেন্সিটিভ মেটেরিয়াল। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে দ্য মিনিমাম ফ্রিকোয়েন্সি, যেই ফ্রিকোয়েন্সি লাইট এসে পড়লে ফটো ইলেকট্রিক এফেক্ট যা স্টার্ট হয়, তো সেটার থেকে 1.16 টাইমস বেশি এনার্জি দিয়ে বেশি ফ্রিকোয়েন্সি লাইট ফেলা হচ্ছে, তো ভালো কথা, বেশি ফ্রিকোয়েন্সি লাইট যদি ফেলা হয় তাহলে অবশ্যই কি হবে আমার ফটো ইলেকট্রিক এফেক্ট হবে, কোনো সমস্যাই নেই, ফটো ইলেকট্রিক এফেক্ট হবে। বাট এবার কি বলেছে ফ্রিকোয়েন্সিকে হাফ করে দেওয়া হলো, ফ্রিকোয়েন্সিকে যা ছিল তার হাফ করে দেওয়া হলো, যা ছিল তার হাফ করে দেওয়া হলো, যদি যা ছিল তার হাফ করে দেওয়া হয়, ফ্রিকোয়েন্সিকে হাফ করে দেওয়া হলো, ফ্রিকোয়েন্সিকে হাফ করে দেওয়া হলো, তাহলে আগে ফ্রিকোয়েন্সি ছিল 1.16 বেশি, ভালো করে বোঝ, আগে ফ্রিকোয়েন্সি ছিল 1.16 অফ নিউ নট, স্টার্টিং ফ্রিকোয়েন্সি বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে এত, এবার যদি হাফ করে দেওয়া হয় এখন ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ বাই 2, তার মানে এটা কত 1.16/2, তো এটা অবভিয়াসলি নিউ নটের থেকে ছোট হবে, অবভিয়াসলি নিউ নটের থেকে ছোট হবে, তো এটা কোনো ফটো ইলেকট্রিক এফেক্ট তৈরি করতে পারবে না, ফটো ইলেকট্রিক এফেক্ট ঘটাবেই না, এটা কোনো ফটো ইলেকট্রিক এফেক্ট ঘটাতে পারবে না, কারণ এর ফ্রিকোয়েন্সি থ্রেশহোল্ডের থেকে কমে গেছে, তাহলে কারেন্ট কত হবে 0, ইন্টেন্সিটি বাড়ালেও কোনো কাজ নেই, ইন্টেন্সিটি বাড়ালেও কিচ্ছু হবে না, এনার্জিটা লাগবে। লাইট উইথ এন অ্যাভারেজ ফ্লাক্স এত, আচ্ছা অ্যাভারেজ ফ্লাক্স ইউনিটটা খেয়াল কর ওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার, তার মানে এটা বেসিক্যালি ইন্টেন্সিটির কথা বলছি, তার মানে এটা বেসিক্যালি কি বলছে ইন্টেন্সিটির কথা, তো ইন্টেন্সিটি কত বলেছে 40 ওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ারটাকে মিটারে কনভার্ট করে নে 10⁻⁻⁴ করে, 10⁻⁻⁴ করে। এবার কি, এবার বলছে রিফ্লেক্টিং সারফেসে এলো, নর্মাল ইনসিডেন্ট হলো, হ্যাভিং সারফেস এরিয়া এত 10 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এনার্জি রিসিভড বাই দ্য সারফেস ডিউরিং দ্য টাইম স্প্যান অফ 1 মিনিট, এনার্জি রিসিভড বাই দ্য সারফেস ডিউরিং দ্য টাইম 1 মিনিট, তাহলে একটা কাজ করি,
এনার্জির বেসিক ডেফিনেশনটা লিখি। ইন্টেন্সিটি বেসিক ডেফিনেশন, এনার্জি এমিটেড পার ইউনিট এরিয়া বা এনার্জি রিসিভড পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। এনার্জি রিসিভড পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। তো ইন্টেন্সিটি কত 40, আমি সেন্টিমিটার স্কোয়ারই রাখি কারণ এরিয়াটা দেখলাম সেন্টিমিটার স্কোয়ারই দিয়েছে, কোনো অসুবিধা নেই। এনার্জি ইন্টেন্সিটি ভ্যালু 40, এনার্জি রাখলাম, এটার ভ্যালু কত দিচ্ছে 10 সেন্টিমিটার স্কোয়ার, আর টি এর ভ্যালু 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এনার্জি কত হলো 4 6 24 1 2 3 তিনটে 0, 10 টু দি পাওয়ার 3 জুল, 24 10 টু দি পাওয়ার 3 জুল। ঠিক আছে, এনার্জি তাহলে কতটা রিসিভ হচ্ছে পার মিনিটে, এনার্জি কতটা রিসিভ হচ্ছে পার মিনিটে 60 সেকেন্ডে এত জুল। ঠিক আছে, monochromatic light of wavelength এত is produced by helium neon laser, the power emitted এত, the number of photons arriving per minute per second। তো পাওয়ার ইকুয়াল টু কি এনার্জি বাই টাইম, পাওয়ার ইকুয়াল টু এনার্জি বাই টাইম। এনার্জি মানে এন এইচ নিউ, একটা ফোটনের এনার্জি এইচ নিউ, তাহলে এন খানা ফোটন যদি এসে পড়ে তাহলে এন এইচ নিউ। পাওয়ারের ভ্যালু বলে দিচ্ছে 3 মিলিওয়াট, 10 টু দি পাওয়ার -3 করে দিই। এন বাই টি এটাই হচ্ছে তোর নাম্বার অফ ফোটনস পার সেকেন্ড। এই দেখ নাম্বার অফ ফোটনস পার সেকেন্ড, অর্থাৎ এন বাই টি চেয়েছে। এইচ নিউ, এইচ নিউ, এইচ নিউ, এইচ নিউ, এইচ ওয়েভলেন্থ দেওয়া আছে, তাহলে এইচ সি বাই ল্যামডা করে দিই। ওয়েভলেন্থ দেওয়া আছে তাহলে এইচ সি বাই ল্যামডা করে দিই। এইচ সির ভ্যালু ইয়েতে কত আমাদের কি বলে জুল বা এসআই তে কত, এসআই তে করলে এন বাই টি ইকুয়াল টু 3 10 টু দি পাওয়ার -3 ইন্টু ল্যামডা, ল্যামডার ভ্যালু হচ্ছে 667 10 টু দি পাওয়ার -9, আর এইচ সির ভ্যালু একসঙ্গে 2.25, তো 2 লেখ 10 টু দি পাওয়ার -25। এটাকে সিম্পলি সলভ কর, সিম্পলি এটাকে সলভ কর, করলে কত আসে, সিম্পলি এটাকে সলভ কর, করলে আমার যত ধারণা সবগুলো কেটে যায়, সবগুলো কেটে যায়, কারণ 6.67 কে তুই 0.6 এর ফর্মে লিখতে পারিস। ভাব 6.67 কে তুই দেখা টেকনিক্যালি ভাব, তোর অঙ্কটা সলভ করতে হবে না। 6.67 কে এই সরি 667 এটাকে তুই 0.67 লিখতে পারিস পাওয়ার শিফট করিয়ে। 0.67 মানে কি 2/3, 0.67 মানে 2/3, তার মানে এটাকে যদি আমি পাওয়ার শিফটিং করাই তাহলে এখানে 2/3 একটা আনতে পারি, এখানে দেখ 3/2 বসে আছে, তাহলে পুরো কেটে যাবে, তার মানে শুধু 10 এর পাওয়ার থাকবে এখানে, শুধু 10 এর পাওয়ার থাকবে আর কিচ্ছু না। তো 10 এর পাওয়ার একটা অপশনই আছে, 10 এর পাওয়ার একটা অপশনই আছে, 10 এর পাওয়ার একটা অপশনই আছে। ডি ব্রগলির কোশ্চেন বল। এনার্জি কি করা হয়েছে, এনার্জি কি করা হয়েছে 25 টাইমস করে দেওয়া হয়েছে। আচ্ছা ডি ব্রগলি ওয়েভলেন্থ কত হয়, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। খুব ভালো করে দেখে যাবি ল্যামডার পি এর মধ্যে গ্রাফ, ভালো করে দেখে যাবি ল্যামডার পি এর মধ্যে গ্রাফ, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা এবং বাকি সবগুলো রাশির মধ্যে, বাকি সবগুলো রাশির মধ্যেই দেখে যাবি। পি ইকুয়াল টু কি লিখতে পারি রুট আন্ডার 2me, তাই তো 2me বা 2m কে যাই বলিস না। এখন বিষয় হলো এটাকে কত করা হয়েছে 25 টাইমস করে দেওয়া হয়েছে, তাহলে ল্যামডা ড্যাশ ইকুয়াল টু কি হবে h বাই রুট আন্ডার 2m 25e। তো 25টা রুটের বাইরে 5 হিসাবে বেরিয়ে আসবে 5 রুট 2me, তো h বাই 2me টা তো ল্যামডা, তা ল্যামডা বাই 5, ল্যামডা বাই 5, তো ল্যামডা বাই 5 মানে কত হলো, ল্যামডা বাই 5 মানে কত হলো 0.2, 0.2 অফ ল্যামডা, 0.2 অফ ল্যামডা। তাহলে বলছে কি পার্সেন্টেজ চেঞ্জ ইন ডি ব্রগলি ওয়েভলেন্থ, কতটা চেঞ্জ হলো, দেখ 0.2 পড়ে আছে, তার মানে কতটা পাল্টেছে 0.8 হাওয়া হয়ে গেছে, 0.8 হাওয়া হয়ে গেছে, তার মানে 80% হাওয়া হয়ে গেছে, 80% হাওয়া হয়ে গেছে, 80% হাওয়া হয়ে গেছে, সোজা হিসাব, বেশি ক্যালকুলেট করার দরকার নেই। 0.2 আছে মানে 80% হাওয়া হয়ে গেছে।
ইলেকট্রন ইজ অ্যাক্সেলারেটেড থ্রু এ পোটেনশিয়াল এত ডি ব্রগলি ওয়েভলেন্থ কত হবে? ডিরেক্টলি আমরা ইউজ করি ডি ব্রগলি ওয়েভলেন্থ ফর ইলেকট্রন 12.27 ডিভাইডেড বাই রুট ভি। ডিরেক্ট অ্যাংস্ট্রমে বেরোয় অ্যান্সারটা, ডিরেক্ট অ্যাংস্ট্রমে বেরোয় 12.27, এটাকে ভোল্টে ইউজ করা হয় 4 4টে 0, এত অ্যাংস্ট্রম। তাহলে 12.27, 4-এর জন্য 2 বেরোলো, 4টে 0 থেকে 2টো 0 বেরোলো। আর অ্যাংস্ট্রমকে মিটারে কনভার্ট করতে গেলে 10⁻⁻10, তাহলে কত হচ্ছে? 12.27 কে 2 দিয়ে ডিভাইড করলে 6 আসবে। তো এইগুলো বাকিগুলো তো হবেই না, এটাই হবে। নিচে 2 আছে, উপরে 12.27, তো রেশিও তো 6ই আসার কথা। এনার্জি অফ হাইড্রোজেন ইন nth অরবিট ইজ En, দেন nth অরবিট, এনার্জি ইন nth অরবিট অফ সিঙ্গলি আয়োনাইজড লিথিয়াম, তো En ইকুয়াল টু কি ছিল? En ইকুয়াল টু কি ছিল? দেখ সেই হিসাবটা কি ছিল? আরভিন ঝানঝান 2211, তাই তো? তাহলে এনার্জি লিখবো, তাহলে জেড আসবে, তারপরে এন আসবে। তাহলে এনার্জি লিখবো, প্রথমে আসবে জেড, তারপরে আসবে এন। জেড স্কোয়ার, দেখ জেড এর মাথায় 2 আছে, এন এর মাথায় 2 আছে, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, তাই তো? জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে ই প্রপোর্শনাল টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। অ্যাকচুয়ালি এখানে কনস্ট্যান্ট নিলে কত আসে? -13.6, -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তো জেড স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, একই nth স্টেটেই বলেছে জেড স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। লিথিয়ামের জেড কত? লিথিয়ামের জেড হচ্ছে 3, লিথিয়ামের জেড হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার মানে 9 হয়ে যাবে, 3 স্কোয়ার মানে 9 হয়ে যাবে। অনেক বড় হয়ে গেছে, তাই জন্য টাইম নিচ্ছে। বিরাট বড় ফাইল হয়ে গেছে, বিরাট বড় ফাইল হয়ে গেছে। বিরাট বড় ফাইল হয়ে গেছে। কেটা বললো ওই ফার্স্ট স্লাইডটা নাকি ডিলিট না করলে ওটা থেকে যায়। ফার্স্ট স্লাইড রেখে দিয়েছিলাম, কিছু হয়নি, কোনো কাজে আসেনি। এগুলো হয়ে গেছে, কিন্তু এগুলো উড়েও গেছে। এইটা অবধি হয়েছিল, পরে এইটা। টোটাল এনার্জি অফ ইলেকট্রন ইন গ্রাউন্ড স্টেট অফ হাইড্রোজেন এত কাইনেটিক এনার্জি অফ ফার্স্ট এক্সাইটেড স্টেট কি হবে? ফার্স্ট এক্সাইটেড স্টেটের কাইনেটিক এনার্জি কি হবে? ফার্স্ট এক্সাইটেড স্টেটের নর্মাল এনার্জি কত হয়? ফার্স্ট এক্সাইটেড স্টেটের নর্মাল এনার্জি কত হয়? -13.6 eV। ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেকেন্ড এক্সাইটেড স্টেট, থার্ড এক্সাইটেড স্টেট। এই অবধি মোটামুটি তোর মনে থাকলে তোর কাজ হয়ে যাবে, এই অবধি মনে থাকলে তোর কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো ফার্স্ট এক্সাইটেড স্টেটে ভ্যালু কত হয়? ফার্স্ট এক্সাইটেড স্টেটে -3.4 eV, ঠিক আছে? এগুলো ভ্যালু মনে রাখতে বলেছি, ভ্যালু মনে রাখলে তোর কাজ সুবিধা হবে, কেমিস্ট্রিতেও সুবিধা হবে, ফিজিক্সেও সুবিধা হবে।
minus 13.6 ev minus 3.4 minus 1.51 ev minus 0.84 ev, চারটা যদি মনে রাখ তাহলেই চলবে। এটা হচ্ছে গ্রাউন্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো এবার কি বলছে, কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন ইন ফার্স্ট এক্সাইটেড স্টেট। তো কাইনেটিক এনার্জি কি হয়, কাইনেটিক এনার্জি মাইনাস ইএন হয়, তাই না? কোন একটা এনএস স্টেটের কাইনেটিক এনার্জি মাইনাস ইএন। তো ফার্স্ট এক্সাইটেড স্টেটে টোটাল এনার্জি মাইনাস 3.4 ইভি, তো কাইনেটিক এনার্জি কত হবে, প্লাস 3.4 ইভি, প্লাস 3.4 ইভি। গ্রাউন্ড স্টেট এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম মাইনাস 13.6 ইভি। সেকেন্ড এক্সাইটেড স্টেটে এক্সাইটেশন এনার্জি কত হবে, সেকেন্ড এক্সাইটেড স্টেটের এনার্জি কত, মাইনাস 13.6। এখানে ফার্স্ট এক্সাইটেড স্টেটের এনার্জি মাইনাস 3.4ই তো ছিল, হ্যাঁ 3.4 ইভি। তারপর সেকেন্ড এক্সাইটেড স্টেট মাইনাস 1.51 ইভি, তাই তো। থার্ড এক্সাইটেড স্টেট মাইনাস 0.84 ইভি। এখন বিষয় হচ্ছে তোকে বলছে কি সেকেন্ড এক্সাইটেড স্টেটের এক্সাইটেশন এনার্জি, মানে সেকেন্ড এক্সাইটেড স্টেটে তুলতে কত এনার্জি লাগবে, গ্রাউন্ড থেকে এখানে তুলতে কত এনার্জি দিতে হবে। তো এই দুটোর মধ্যে যা এনার্জি গ্যাপ সেই অ্যামাউন্ট দিতে হবে, এই দুটোর মধ্যে যা এনার্জি গ্যাপ সেই অ্যামাউন্ট দিতে হবে। তো এখানে কত আছে 13.6, 13.5 থেকে 1.5 মাইনাস করলে কত হয়, 13.5 থেকে 1.5 মাইনাস করলে অ্যারাউন্ড 12, 13.5 থেকে 1.5 মাইনাস করলে অ্যারাউন্ড 12। তো এটা হবে অ্যান্সার। যদি মনে থাকে ডাইরেক্ট বেরিয়ে যাবে, আর যদি না মনে থাকে তোকে ক্যালকুলেট করতে হয় বসে বসে, তোকে বসে বসে ক্যালকুলেট করতে হবে, ঝামেলা। রেশিও অফ কাইনেটিক এনার্জি টু দ্য পোটেনশিয়াল এনার্জি অফ বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম। যে কোনো এনার্জি স্টেটে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি রেশিও কি, kn ইকুয়াল টু মাইনাস en ইকুয়াল টু, আবার kn ইকুয়াল টু মাইনাস un বাই 2, তাই তো। তাহলে রেশিও কত, 1:-2, 1:-2, এই দুটো মনে রাখতেই হবে। এনার্জি রিলেশন মনে রাখতেই হবে। কাইনেটিক এনার্জি টোটাল এনার্জি নেগেটিভ, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি নেগেটিভের হাফ। এনার্জি বলে দিয়েছে the energy of photon ejected when electron jumps from n equal to 4 to 1, n equal to 4 থেকে n equal to 1 এ জাম্প করে, মাইনাস 13.6 ইভি। দেখ মনে রাখলে ফাটাফাট হবে, না হলেই ঝামেলা হয়ে যাবে। মনে রাখলে খুব তাড়াতাড়ি হবে, না হলেই ঝামেলা হয়ে যাবে। 2-3 বার লিখবি এমনি মনে থেকে যাবে, কি বলছে n ইকুয়াল টু 4, তাহলে n ইকুয়াল টু 1 2 3 4। তো এখান থেকে জাম্প করে এখান থেকে এখানে জাম্প করলে যে ফোটনটা বেরোবে সেটা এদের এনার্জি ডিফারেন্সের সমান হবে, তো খেয়াল করে দেখ এটা আছে কত 13.5 মতন, আর এটা আছে নিয়ারলি 1, তাহলে মোটামুটি 12.5 একটা গ্যাপ আছে, 12.5 থেকে একটু বেশি গ্যাপ, 12.5 থেকে একটু বেশি গ্যাপ, কারণ এটা এক্স্যাক্টলি 1 নয়, 12.5 থেকে একটু বেশি গ্যাপ, এক্স্যাক্টলি 1 নয়, 12.75। এইটাই হবে তোর সুবিধা, যদি তোর এটা মনে থাকে তুই ফটাস করে দেখে অ্যান্সার মারবি, আদারওয়াইজ তোকে ক্যালকুলেট করতে হয় বসে বসে, ক্যালকুলেট করতে হবে, যেটা ঝামেলার বিরাট। ফর দ্য লজিক সার্কিট শোন ইন ফিগার ট্রুথ টেবিল কি হবে, লজিক সার্কিটের ট্রুথ টেবিল কি হবে জিজ্ঞেস করেছে, লজিক সার্কিটের ট্রুথ টেবিলটা জিজ্ঞেস করেছে কি হবে। মাঝখানে মনে ঢুকে গেছে এই অঙ্কটা, কারণ নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াসের কোশ্চেন কোথায় গেল, আছে নিশ্চয়ই। আচ্ছা, ফর দ্য লজিক সার্কিট শোন ট্রুথ টেবিল ইজ, আচ্ছা দেখ এটা হচ্ছে তোর নট গেট, তার মানে এখান থেকে এ বার, এখান থেকে বি বার, তো এ বার আর বি বার যদি আসে, এ বার বি বার এলো, এটা কি গেট, এটা দেখতে পাচ্ছি নর গেট, তার মানে এ বার
প্লাস বি বার তার মাথায় টোটাল বার। এবার এটাকে যদি স্প্লিট করে দিস, ডি মর্গান ইউজ করে যদি স্প্লিট করে দিস, তাহলে এ এর মাথায় বার, বি এর মাথায় বার, মানে এই বারটা স্প্লিট হয়ে গেল দুজনের মাথায়, প্লাসটা কি হয়ে যাবে ডট, তাহলে বারবার ক্যান্সেল হয়ে গেল এ ডট বি। তার মানে এটা অ্যান্ড গেটের মতো বিহেভ করছে। কার মতো? অ্যান্ড গেটের মতো বিহেভ করছে, অ্যান্ড গেটের মতো বিহেভ করছে। তো অ্যান্ড গেটের মতো বিহেভ যদি করে, অ্যান্ড গেটের মতো বিহেভ যদি করে, তো অ্যান্ড গেটে দেখ তো কোন আউটপুটটা হয়? অপশন বি। কারণ যদি দুটোই 1 হয় তাহলেই একমাত্র আউটপুট 1, বাকিগুলোর জন্য 0, বাকি কম্বিনেশনে 0। তো অ্যান্ড গেটের আউটপুট এটা, অ্যান্ড গেটের আউটপুট এটা। হ্যাঁ, তো প্রশ্ন আছে। হাইড্রোজেন অ্যাটম ইন গ্রাউন্ড স্টেট এক্সাইটেড বাই মোনোক্রোম্যাটিক রেডিয়েশন এত, ল্যামডা ইকুয়াল টু 975, ল্যামডা ইকুয়াল টু 975 অ্যাংস্ট্রম। নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স, নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স কত হবে? তাহলে এনার্জিটা বার করি, এইচ বাই ল্যামডা, কত এনার্জি দেওয়া হচ্ছে? এইচ এর ভ্যালু 12,400 বাই 975, 12,400 বাই 975। একটু ক্যালকুলেট করে দেখ তো মোটামুটি কাছাকাছি কতটা আসে। দেখ খুব ভালো করে হিসেব কর, এটা কত আছে? 975। তার মানে এটাকে, এটা হাজারের থেকে কম, ভালো করে বোঝ, এটা হাজারের থেকে একটু কম। যদি হাজার হতো, যদি হাজার হতো তাহলে এটা হতো কত? 12.4। ঠিক, যদি হাজার হতো তাহলে রেজাল্ট আসতো 12.4। তো 975 হাজারের থেকে একটু কম আছে, তাহলে এটা 12.4 এর থেকে একটু বেশি হবে। তো 12.4 এর থেকে বেশি কোন এনার্জি স্টেটের গল্প রে? 12.75, 12.75। তাহলে 12.75 কোন এনার্জি স্টেটে পৌঁছায়? 12.75 এনার্জি দিলে কোন এনার্জি স্টেটে পৌঁছায়? এক্ষুনি করছিলাম। এই ছকটা পুরো মাথায় মনে থাকবে, এই ছকটা না পুরো মাথায় মনে থাকবে, যে কোথা থেকে কোথায় গেলে কত হবে, গ্যাপ কত। কারণ তোকে ঘুরিয়ে ফিরিয়ে এই 1 থেকে 4 এর মধ্যেই জিজ্ঞেস করে, 1 থেকে 4 এর মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করে, ঠিক আছে? 3 4, 1 থেকে 4 এর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করে। তো 12.75 ইভি এনার্জি দিলে ও চলে যাবে 1 থেকে 4-এ, 1 থেকে 4-এ চলে যাবে। তো 1 থেকে 4-এ যখন চলে যাবে, যখন জাম্প করবে, যখন ও 4 থেকে এবার জাম্প করবে, যখন ও 4 থেকে জাম্প করবে তাহলে কতগুলো লাইন্স পাবি? 4 থেকে যখন জাম্প করবে তখন কতগুলো লাইন্স পাবি? তাহলে নাম্বার অফ লাইন্স। এবার দেখ এই ছকটা যদি তোর মনে না থাকে, এটা ছকটা যদি তোর মাথায় না ঘোরে, এই ছকটা যদি মাথায় না ঘোরে, এনার্জি ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো যদি মাথায় না ঘোরে, তাহলে তুই এই ক্যালকুলেশনটা করতে 1 থেকে 1.5 মিনিট কাটিয়ে দিবি, তাই তোর নাম্বার অফ লাইন্স বার করতে গিয়ে ভোর হয়ে যাবে। নাম্বার অফ লাইন্স কি হবে? n ইন্টু n-1/2। কোন স্টেটে গেছে? 4 নম্বর স্টেটে গেছে, তাহলে 4 ইন্টু 3/2, 3 4 12/2 মানে 6। 6টা নাম্বার অফ লাইন্স, 6টা নাম্বার অফ লাইন্স, 6টা লাইন্স পাওয়া যাবে, 6টা লাইন্স পাওয়া যাবে, 6টা লাইন্স পাওয়া যাবে। স্যাম্পল অফ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কন্টেইনিং এত অ্যাক্টিভ নিউক্লি অতগুলো আছে। হাফ লাইফ বলেছে 10 ডেজ। দেখ হাফ লাইফ বলেছে 10 ডেজ, তাহলে 40 দিন পর ডিকেড নিউক্লি চেয়েছে, ডিকে মানে কতগুলো বেরিয়ে গেছে, ডিকেড নিউক্লি চেয়েছে। তাহলে যে নাম্বার থাকে একটা হাফ লাইফের পর, সেটা কি হয়ে যায়? n0/2 হয়ে যায়, তাই তো? এটা হয়তো একটা হাফ লাইফের পর, একটা টি হাফ টাইমের পর এইটা হয়ে যায়। তাহলে এখানে কটা টি হাফ হচ্ছে? 10 ডেজে হচ্ছে একটা টি হাফ, 40 ডেজ মানে 4, 4টে টি হাফ, 4টে টি হাফ হচ্ছে, 4টে টি হাফ হচ্ছে, 4টে টি হাফ মানে 4টে টি হাফ মানে 1/2 টু দি পাওয়ার n, মানে 1/2 টু দি পাওয়ার 4। 4টে টি হাফের করেসপন্ডিং 1/2 টু দি পাওয়ার 4, 4 ইন্টু 10 টু দি পাওয়ার 16, মানে 4 থেকে 2। দেখ তুই এটা ক্যালকুলেশন না করেও করতে পারিস, 4টে টি হাফ হচ্ছে তো, 4 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে 0.5, 0.5 থেকে আরেকটা হাফ গেল 0.25, তাহলে তোর পড়ে রইল কত? পড়ে রইল 0.25, 0.25 10 টু দি পাওয়ার 16। এতগুলো পড়ে আছে, এতগুলো পড়ে আছে, এটা অ্যান্সার নয়, তোকে চাইছে কি ডিকেড। তাহলে 4 ছিল, 0.25 পড়ে আছে, তার মানে 3.75 ডিকে হয়েছে, 3.75 ডিকে হয়েছে। নেক্সট কোশ্চেন, অ্যাক্টিভিটি কি বলছে? n নট কাউন্টস পার মিনিট। এবার বলছে n নটস বাই ই, n নট বাই ই কাউন্ট পার মিনিট যখন t ইকুয়াল টু 10। n নট বাই ই কাউন্ট কখন হয় রে?
এন নট বাই ই কাউন্ট কখন হয়? হাফ লাইফে হয় না, মিন লাইফে হয়। এন নট বাই 2 হয় হাফ লাইফ পরে, এন নট বাই ই কাউন্ট হয় মিন লাইফ বা গড় আয়ুর পরে। তো গড় আয়ু অর্থাৎ যদি মিন লাইফ লিখি, তো মিন লাইফ ইকুয়াল টু 1 বাই ল্যামডা, তাই না? মিন লাইফ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। তাহলে টি ইকুয়াল টু 10, তার মানে এটাকে 10 লেখ 1 বাই ল্যামডা। ল্যামডার ভ্যালু তাহলে কত? ল্যামডার ভ্যালু তাহলে হচ্ছে আমাদের কি বার করতে বলেছে? হাফ অফ ইটস ভ্যালু, তো টাইম ইন মিনিটস অ্যাট হুইচ ল্যামডা অ্যাক্টিভিটি রিডিউসেস টু হাফ অফ ইটস ভ্যালু। তার মানে টি হাফ ক্যালকুলেট করতে বলেছে। তো টি হাফ এর সঙ্গে ল্যামডা রিলেশন কি? টি হাফ এর সঙ্গে ল্যামডা রিলেশন 0.693, বা যদি লগে লিখি log টু দি বেস ই অফ 2, log 2 এর ভ্যালু তো 0.693, লগের রেসপেক্টে আমার অ্যান্সার চেয়েছে 10 log 2 টু দি বেস ই, 10 log 2 টু দি বেস ই। 10 log 2 টু দি বেস ই 1 বাই ল্যামডা মানে 10। নেক্সট কি বলছে? হাফ লাইফ অফ রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ এক্স ইজ 20 ইয়ার্স, ইট ডিকেজ টু অ্যানাদার এলিমেন্ট ওয়াই হুইচ ইজ স্টেবল। এক্স থেকে ওয়াই তে কনভার্ট হয়, এক্স থেকে ওয়াই তে কনভার্ট হয়, এক্স থেকে ওয়াই তে কনভার্ট হয়। দুটো রেশিও কত? 1:15, দুটো রেশিও হচ্ছে 1:15 ইন এ স্যাম্পল। তাহলে বলছে রকের এজ কত হবে? রকের এজ কত হবে? তো ডিকে পার্ট কতটা হয়েছে? 1:15, 1:15, 1:15 মানে কি? এখন পড়ে আছে এন, এখন পড়ে আছে এন, আর ডিকে হয়ে গেছে অলরেডি, এক্স থেকে ওয়াই তে কনভার্ট হয়ে গেছে, তো তার মানে ডিকে হয়ে গেছে। কতটা হয়েছে? এন নট মাইনাস এন ইকুয়াল টু 1/15, তাই তো? ইকুয়াল টু 1/15। তো এবার দেখ এন বাই এন নট মাইনাস এন ইকুয়াল টু 1/15। আমি ছকটা করেছিলাম ক্লাসে, ছকটা থেকে এখান থেকে সরাসরি বলা যায় যে 1/16 হবে এন বাই এন নট রেশিওটা, এন বাই এন নট রেশিওটা 1/16 হবে। তো আমরা এখান থেকে 12 করে নিতে পারি, এন নট মাইনাস এন বাই এন ইকুয়াল টু 15, therefore n naught by n minus 1 equal to 15, therefore n naught by n, ছকটা মুখস্থ করবে যেটা ক্লাসে করেছিলাম, 16, তাহলে n বাই n নট কত হলো? 1/16। এটা কত সময় হবে? এটা কত সময় হবে? 1/2 টু দি পাওয়ার n কর, তাহলে কত হলো? n এর ভ্যালু কত? কটা হাফ লাইফ? n হচ্ছে নাম্বার অফ হাফ লাইফ, কটা হাফ লাইফ লাগবে? তাহলে 4টে হাফ লাইফ লাগবে, 4টে হাফ লাইফ লাগবে। n এর ভ্যালু তাহলে কত? 4, 4টে হাফ লাইফ লাগবে, 4টে হাফ লাইফ। হাফ লাইফ কত বলেছে? 20 ইয়ার্স, 4টে হাফ লাইফ মানে 4 দুগুণে 8, 80 ইয়ার্স। For a radioactive material, half life is 20 minutes. If initially there are 600 number of nuclei, time taken to disintegrate of 450 nuclei, তো 450 disintegrate হয়ে যাচ্ছে, তাহলে পড়ে আছে কত? 150। তো 150 কতক্ষণে পড়ে থাকে? 600 থেকে একটা টি হাফ পর পড়ে থাকে 300, আর একটা টি হাফ পর এটারও অর্ধেক হয়ে যায়, এটারও অর্ধেক হয়ে যায় অর্থাৎ 150। তার মানে 600 থেকে 150 বেসিক্যালি তোর যাত্রাটা। 450 কিন্তু ডিসইন্টিগ্রেটেড অলরেডি হয়ে গেছে, তাহলে পড়ে আছে কত? আমাদের কিন্তু পড়ে আছে যেটা সেটা নিয়ে কাজ হয়। 600 থেকে 150, 600 থেকে 150, তার মানে দুটো টি হাফ গেছে, দুটো টি হাফ গেছে, এক একটা টি হাফ 20 মিনিটস করে, তাহলে দুটো টি হাফ মানে 40 মিনিটস, দুটো টি হাফ মানে 40 মিনিটস। নেক্সট কি বলছে? ফর এ এন টাইপ semiconductor which of the following statement is true? Electron is majority carriers and pentavalent atom is dopant. Electron majority carrier হয়, pentavalent atom dopant হয়। হোলস আর মেজরিটি ক্যারিয়ার্স, ট্রাইভ্যালেন্ট অ্যাটম ডোপড হয়। এটা কোন ধরনের জন্য? পি টাইপের জন্য, এটা পি টাইপের জন্য, আর এইগুলো কিছু না, এই দুটো ফালতু। এটা পি টাইপের কন্ডিশন, এটা এন টাইপের কন্ডিশন। কি বলছে? ডায়োডে কারেন্ট কত বলছে? তো ব্যাটারির এই দিকটা হাই পোটেনশিয়াল, এই দিকটা লো পোটেনশিয়াল। ডায়োডের এটা পি সাইড, এটা এন সাইড, এটা এন, এটা পি। তো
তো খেয়াল কর এই ডায়োডের নেগেটিভ সাইড পি তে কানেক্টেড, তার মানে এটা রিভার্স বায়াস, আর এই ডায়োডের পি সাইডে পজিটিভ বা হায়ার পোটেনশিয়াল কানেক্টেড, তার মানে এটা ফরওয়ার্ড বায়াস, এটা ফরওয়ার্ড বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াসে এই ডায়োড শুধু কন্ডাক্ট করে, রিভার্স বায়াসে কন্ডাক্ট করে না বা নেগলিজিবল হয়ে যায়। রিভার্স বায়াসে ডায়োড ইনফাইনাইট বা অনেক বড় অ্যামাউন্টের রেজিস্ট্যান্স শো করে, কারণ পোটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয়, সেটাকে ভাঙা যায় না। হ্যাঁ, ওটাকেও ভাঙা যেতে পারে যদি রিভার্স বায়াস ভোল্টেজ আমি অনেক বেশি দিই, ব্রেকডাউন করাই তাহলে। তো এখানে আমরা এই ডায়োডটাকে বলে দিচ্ছি কি এই ব্রাঞ্চে কোনো কারেন্ট ফ্লো করবে না, কারণ রিভার্স বায়াস রয়েছে, তাহলে এর মধ্যে দিয়ে শুধু কারেন্ট ফ্লো হবে। তো টোটাল রেজিস্ট্যান্স কত এখানে 20 প্লাস 20। ডায়োড কিছু বলেনি মানে আইডিয়াল ডায়োড ধরে নিতে হবে, এর কোনো ফরওয়ার্ড রেজিস্ট্যান্স নেই। যদি তোকে বলে দেয় ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স সিম্পলি থাকবে যেটাকে সিরিজে এর সঙ্গে অ্যাড করে দিবি, আর কিচ্ছু না। এখানে কিছু বলেনি, তাহলে 20 প্লাস 20 মানে 40 ওহম রেজিস্ট্যান্স। তাহলে কারেন্ট কত, I equal to total voltage by total resistance 5/40, 5/40। বলছে কি আউটপুট চাই y equal to 0, আউটপুট চাই y equal to 0, তাহলে কোন অপশনটা হবে? দেখ আউটপুট y 0 লাগলে, আউটপুট y 0 মানে কি, এটা কি গেট, ন্যান্ড গেট, এটা কি গেট, ন্যান্ড গেট। তো ন্যান্ড গেটে আউটপুট 0, অ্যান্ড এর আউটপুট কি হয়, অ্যান্ড এর আউটপুট যেটা হয় ন্যান্ড সেটার উল্টো করে দেয়। ভাব, অ্যান্ড এ যেটা আউটপুট হয় ন্যান্ড সেটার উল্টো করে দেয়। তার মানে ন্যান্ড হওয়ার আগে এর আউটপুট কত ছিল, ন্যান্ড হওয়ার আগে এর আউটপুট ছিল 1, সেটাকেও 0 বানিয়েছে। তো 1 আউটপুট অ্যান্ড গেট কখন দেয় রে, 1 আউটপুট অ্যান্ড গেট কখন দেয়, যখন দুটো ভ্যালুই 1 হয়, দুটো ভ্যালুই 1 হয়। তার মানে এখান থেকে যে ভ্যালুটা আসছে সেটাকেও 1 হতে হবে, এখান থেকে যে ভ্যালুটা আসছে সেটাকেও 1 হতে হবে। তাহলে অ্যান্ড অপারেশন কি করবে, এই দুটো 1 থেকে 1 বানাবে, আর ন্যান্ড কি করবে, এটাকে আবার 0 বানিয়ে দেবে। ঠিক, তাহলে সি এর ভ্যালু 1 একটাই অপশনে আছে, অপশনে। ডায়োড কি বলছে কোনটা, হুইচ ওয়ান ইজ রিভার্স বায়াস, কোনটা রিভার্স বায়াস, তো পি সাইডে হাই, এন সাইডে লো হলে ফরওয়ার্ড, উল্টোটা হলে রিভার্স। তো চেক কর, পি সাইড এন সাইড, পি সাইডে -5 এন এ -12, পি তে এটা তাহলে -5 কিন্তু -12 এর থেকে বড়, -5 -12 এর থেকে বড়, সেই ছোটবেলায় ক্লাস 5-6 এ পড়েছিলি, -5 -12 এর থেকে বড়, তাই অবশ্যই এটা ফরওয়ার্ড বায়াস। এটা -10 এন সাইডে, আর এদিকে 0, গ্রাউন্ড মানে কি 0 ভোল্টেজ, তো 0 তো -10 এর থেকে বড়, তাহলে এটাও ফরওয়ার্ড বায়াস। এটাই কি 10 পি সাইডে কানেক্টেড, 5 এন সাইডে কানেক্টেড, 10 গ্রেটার দ্যান 5, তাহলে এটাও হাইতে কানেক্টেড আর লোতে কানেক্টেড, সো ফরওয়ার্ড বায়াস। আর এটা কি 5 ভোল্ট, দেখ এন এ কানেক্টেড, এন এ হাই ভোল্টেজ, আর পি তে 0 মানে লো ভোল্টেজ, কম্পারেটিভলি লো ভোল্টেজ, তার মানে এটা রিভার্স বায়াস। রিভার্স বায়াস চেয়েছে, এটা অপশন হবে। The peak value, peak voltage in output of a half wave diode rectifier, half wave diode rectifier fed with a sinusoidal signal without filter is 20 volt, 20 volt input voltage দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে বলছে ডিসি কম্পোনেন্ট অফ আউটপুট ভোল্টেজ কত হবে, ডিসি কম্পোনেন্ট অফ আউটপুট ভোল্টেজ কত হবে, ভি আউট ইকুয়াল টু যেটা দেওয়া হয়েছে ডিভাইডেড বাই পাই, যেটা দেওয়া হয়েছে ডিভাইডেড বাই পাই, ঠিক আছে, যেটা দেওয়া হয়েছে ডিভাইডেড বাই পাই। ফর্মুলাগুলো আমি ক্লাসে লিখিয়েছিলাম, 20 বাই পাই, হাফ ওয়েভ রেকটিফায়ারের এফিসিয়েন্সি, হাফ ওয়েভ রেকটিফায়ারের ভোল্টেজ, ফুল ওয়েভ রেকটিফায়ারের ভোল্টেজ, এফিসিয়েন্সি, রিপেল ফ্রিকোয়েন্সি, এইগুলো যেন প্রত্যেকটা জিনিস মাথায় থাকে। তো 20 বাই পাই ভোল্টেজ, 20 বাই পাই ভোল্টেজ, 20 বাই 5 ভোল্ট। টু আইডিয়াল ডায়োডস আর কানেক্টেড, একই গল্প, কোনো একটা ফরওয়ার্ড থাকবে কোনো একটা রিভার্স থাকবে। এটা দেখ ফরওয়ার্ড, প্লাস এখানে মাইনাস এখানে, তো এইটা ফরওয়ার্ড আর এটা রিভার্স, তো রিভার্স মানে এটা দিয়ে কারেন্ট কন্ডাক্ট হবে না, শুধু 20 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কন্ডাক্ট। তাহলে I ইকুয়াল টু কত হবে 5/20, I ইকুয়াল টু হবে 5/20 মানে 1/4, 0.25, 0.25 C। NPN transistor is connected in common emitter configuration in a given amplifier, NPN ট্রানজিস্টর কি করা আছে কমন এমিটার কনফিগারেশনে, কমন এমিটার কনফিগারেশনে রয়েছে। এ লোড রেজিস্ট্যান্স বলা আছে কত 800 ওহম ইজ কানেক্টেড ইন দ্য কালেক্টর সার্কিট এন্ড দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইট
is 0.8 ভোল্ট। আচ্ছা ভোল্টেজ ড্রপ বলে দিচ্ছি ইফ দ্য কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর ইজ 0.8, তার মানে বিটা, কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর বিটা বলে দিয়েছে 0.8। তাহলে বলছে কি ভোল্টেজ গেইন আর পাওয়ার গেইন কত হবে? তো ভোল্টেজ গেইন মানে কি ভি আউট বাই ভি ইন, এটাই হচ্ছে তোর ভোল্টেজ গেইন, ভি গেইন। ভোল্টেজ গেইন হচ্ছে ভি আউট বাই ভি ইন। তো ভি আউট কে তুই কি লিখতে পারিস? আই আউট আর আউট ডিভাইডেড বাই আই ইন আর ইন। তো আই আউট বাই আই ইন এই ব্যাপারটা কি রে? এটাই তো কারেন্ট গেইন, এটাই আবার কারেন্ট গেইন। আই আউট বাই আই ইন এটাই হচ্ছে কারেন্ট গেইন। তার মানে এটা হয়ে গেল তো 0.8, বিটার ভ্যালু বলা আছে, ইন্টু আর আউট বাই আর ইন। আর আউট কত? লোড রেজিস্ট্যান্স 800 বাই আর ইন কত? ইনপুট রেজিস্ট্যান্স কত দিয়েছে? ইনপুট রেজিস্ট্যান্স 1.8 না 128, সরি 128 দেওয়া আছে। 8 দিয়ে কাটি, 10, 8 দিয়ে এটাকে কেটে দিলে 4 8 6 8 48, 8 দিয়ে কাটলাম 2 5 5, তাহলে ভোল্টেজ গেইন কত? 5। ভোল্টেজ গেইন 5 একটাতেই আছে। আর যদি পাওয়ার গেইন বার করতে হতো, যদি পাওয়ার গেইন বার করতাম, ধর দুটো অপশনে দিয়েছে, তো পাওয়ার গেইন তো তখন তোকে বার করতেই হবে। পাওয়ার গেইন ইকুয়াল টু কি হবে? পাওয়ার গেইন মানে কি পি আউট বাই পি ইন, পি আউট বাই পি ইন। পি আউট বাই পি ইন মানে কি? পি আউট বাই পি ইন মানে ভি আউট আই আউট বাই ভি ইন আই ইন। এখন খেয়াল কর আই আউট বাই আই ইন তো বিটা, আর ভি আউট বাই ভি ইন অলরেডি পেয়েছিস এই জিনিসটা, দেখ ভি আউট বাই ভি ইন অলরেডি পেয়েছিস এই জিনিসটা। এবার এই জিনিসটা অলরেডি তোর বিটা ছিল, এই জিনিসটা অলরেডি তোর বিটা ছিল, এখানে আরেকটা বিটা আছে, তাহলে বিটা স্কোয়ার হয়ে যাবে ইনটু আর আউট বাই আর ইন। আমি আর ক্যালকুলেট করছি না, করলে এই ভ্যালুটা চলেই আসবে, 4 চলেই আসবে, 4 চলেই আসবে, 4 চলেই আসবে। Consider junction diode, the value of current flowing through AB. AB এর মধ্যে কত ফরওয়ার্ড বায়াস? তো এটা 4, এটা -6, 4 -6, 4 -6 মানে ভোল্টেজ কত? 4 -6 মানে ভোল্টেজ যে 4 মাইনাস অফ -6, এটা হচ্ছে V। 4 মাইনাস অফ -6 তাহলে কত হচ্ছে? 4 প্লাস 6 মানে 10 ভোল্ট, 10 ভোল্টের ডিফারেন্স আছে, 10 ভোল্টের ডিফারেন্স, আর 10 কিলো ওহম, তাহলে কারেন্ট কত? 10 বাই 10 কিলো, নিচে কিলো মানে ওপরে মিলি, নিচে কিলো মানে ওপরে মিলি, 1 মিলি অ্যাম্পিয়ার মানে 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার, 10 to the power -3 ampere. Photosensitive metallic surface has work function h nu naught if photons of energy 2 h nu naught falls on the surface, electrons come out with maximum velocity এত। আচ্ছা তাহলে ওয়ার্ক ফাংশন আমার বলে দিয়েছে h nu naught, যখন 2 h nu naught এসে পড়ে, h nu naught খরচা হয়ে যায় ওকে তুলতে মানে ওয়ার্ক ফাংশনে, বাকিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়, হাফ এম ভি স্কোয়ার। when the photon energy increase to 10 h nu naught, যখন সেকেন্ড কেসে 10 h nu naught হয়, ওয়ার্ক ফাংশন তো একই আছে, তাহলে এই অবস্থায় ম্যাক্সিমাম ভেলোসিটি চেয়েছে, তাই তো, মানে v2 ভ্যালু বার করতে হবে। তো এক কাজ কর, ফার্স্ট ইকুয়েশন থেকে দেখ তো কি লেখা যায়, হাফ এম v1 স্কোয়ার ইকুয়াল টু h nu naught টাকে এপাশে আনলাম, h nu naught হাফ এম v2 স্কোয়ার, হাফ এম v2 স্কোয়ার, 10 এইটাকে এদিকে আনলে 9 h nu naught। তাহলে দুটোকে ডিভাইড করে দিই, দুটোকে ডিভাইড করলে কি দাঁড়াবে? v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার ইকুয়াল টু 1/9, তাহলে
2 বাই v1 ইকুয়াল টু 3, তাহলে v2 ইকুয়াল টু 3v1, 3v1 তার মানে কত 12 হয়ে যাবে, 4 আছে তাহলে 3 গুণ 4 মানে 12 হয়ে যাবে, 12 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড, 12 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। তাহলে ভেলোসিটি দিয়েও কোশ্চেন হতে পারে, ভেলোসিটি দিয়েও কোশ্চেন হতে পারে। Light of two different frequencies whose photons have energy 1 eV 3 eV respectively illuminate a metallic surface's work function 0.5 eV successively. Ratio of maximum speed of electron, একই গল্প, একই গল্প। এই অ্যামাউন্টের এনার্জি দেওয়া হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে এতটা খরচা হয়ে যাবে। তাহলে ফার্স্ট কেসে কে ম্যাক্স কত হবে, ফার্স্ট কেসে কে ম্যাক্স কত হবে, ইনসিডেন্ট এনার্জি মাইনাস ওয়ার্ক ফাংশন। ফার্স্ট কেসে কে ম্যাক্স তার মানে হচ্ছে হাফ এম v1 স্কয়ার, হাফ এম v1 স্কয়ার ইকুয়াল টু h নিউ, h নিউ এর ভ্যালু বলেছে 1 মাইনাস ওয়ার্ক ফাংশন 0.5, তার মানে এটা হলো 0.5। আর সেকেন্ড কেসে হাফ এম v2 স্কয়ার ইকুয়াল টু, সেকেন্ড কেসে এনার্জি কত 3 ev, তাহলে 3 মাইনাস ওয়ার্ক ফাংশন তো সেমই থাকে 2.5, দুটোকে ডিভাইড করে দিই, ডিভাইড করলে v1 বাই v2 এটার হোল স্কয়ার ইকুয়াল টু 0.5 বাই 2.5, পয়েন্ট তুললাম 1/5, তাহলে v1 বাই v2 রেশিও কত, v1 বাই v2 রেশিও কত 1/√5, v1 বাই v2 রেশিও 1/√5, v1 বাই v2 রেশিও 1/√5। লাইট উইথ এনার্জি ফ্লাক্স, আচ্ছা দেখ সেম কোশ্চেন বাট ডিফারেন্ট প্যাটার্ন দেওয়া, এইরকম কোশ্চেন ছিল লাইট উইথ এনার্জি ফ্লাক্স, ইনসিডেন্ট এনার্জি মানে ইনসিডেন্সিটি দেওয়া ছিল, ইন্টেন্সিটি গিভেন ছিল, এরিয়া গিভেন ছিল, আমরা ওখানে নাম্বার অফ ফোটনস বোধহয় বার করেছিলাম। এখানে বলেছে অ্যাভারেজ ফোর্স এক্সার্টেড অন দ্য সারফেস, অ্যাভারেজ ফোর্স এক্সার্টেড অন দ্য সারফেস, অ্যাভারেজ ফোর্স এক্সার্টেড অন দ্য সারফেস। অ্যাভারেজ ফোর্স কত হয়, একটা সারফেসে যখন ফোটন এসে হিট করে তখন ফোর্স কত লাগে, সেটা ডিপেন্ড করবে আমার কি বলে সারফেসটা কিরকম। যদি পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেস হয়, যেরকম এখানে বলেছে পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেস, তাহলে ফোর্স অফ রেডিয়েশন কি হবে 2IA বাই সি। রেডিয়েশন প্রেসার কত হয় 2I বাই সি, রেডিয়েশন প্রেসার হয় 2I বাই সি, ফোর্স ইকুয়াল টু কি হবে প্রেসার ইনটু এরিয়া, তো 2IA বাই সি। যদি পারফেক্টলি রিফ্লেক্টিং, যদি পারফেক্টলি অ্যাবজর্বিং হয়, যদি পারফেক্টলি অ্যাবজর্বিং হয় তাহলে কত হবে, পারফেক্টলি অ্যাবজর্বিং হলে I বাই সি হবে, পারফেক্টলি অ্যাবজর্বিং হলে I বাই সি ইনটু এ হবে, 2টা থাকবে না, ঠিক আছে 2টা থাকবে না। তাহলে দুটো কেসের উপরই কোশ্চেন হয়, দুটো কেসের উপরই কোশ্চেন হয়। এবার হচ্ছে I ভ্যালু বলা আছে 230, এর ভ্যালু 15 সেন্টিমিটার স্কয়ারে দেওয়া আছে, তাহলে কনভার্ট করতে হবে 10 টু দি পাওয়ার -4 করে দিলাম। সি এর ভ্যালু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 10 টু দি পাওয়ার 4 কেটে গেল, 3 দিয়ে কাটলাম 10, 15 দুগুণে 30, 3 10 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 8, 3 10 টু দি পাওয়ার -6, 3 10 টু দি পাওয়ার -6 নিউটন, 3 10 টু দি পাওয়ার -6 নিউটন। টোটাল কাইনেটিক এনার্জি অফ এন ইলেকট্রন অফ এন অ্যাটম অরবিট কত বলেছে, টোটাল এনার্জি বলেছে -3.4, কাইনেটিক আর পোটেনশিয়াল কত হবে, তো কাইনেটিক তো এটারই সমান হয় কিন্তু পজিটিভ, কাইনেটিক এটারই সমান হয়, যদি ইএন নেগেটিভ হয় তাহলে কাইনেটিকটা পজিটিভ হবে। আর kn ইকুয়াল টু -un/2, kn ইকুয়াল টু -un/2, তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে, পোটেনশিয়াল এনার্জি হবে মাইনাস অফ কাইনেটিক এনার্জি ইনটু 2। আর কাইনেটিক এনার্জি তো অলরেডি আমরা দেখতেই পাচ্ছি যে ইএন এর ঠিক উল্টো, ইএন এর পজিটিভ, তো -3.4 হলে +3.4 হবে, এবং দুটো সেম হতে পারে না, এটাই অ্যান্সার হবে। এবং -6.8 দেখ 2 মাল্টিপ্লাই করলে -6.8 চলে আসবে, 2 মাল্টিপ্লাই করলেই -6.8 চলে আসবে। half life of radioactive element is 10 hours and its quantity is 256 gram. After how much time its quantity will remain 1 gram? 256 থেকে 1 গ্রামে কনভার্ট হচ্ছে,
256 থেকে 1 গ্রামে কনভার্ট হচ্ছে, মানে আগে ছিল 256 এখন 1, তাহলে কতটা পড়ে আছে 1/256 n বাই n নট, এখন পড়ে আছে n, ছিল n নট, পড়ে আছে কত 1 গ্রাম পড়ে আছে, ছিল 256, এটার ভ্যালুই তো 1/2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে হাফ লাইফ, তো n এর ভ্যালু কত, n এর ভ্যালু কত এখান থেকে কত দেখতে পাচ্ছি 8, তাই তো, তার মানে 8খানা হাফ লাইফ গেছে, 8খানা হাফ লাইফ গেছে, তাহলে টোটাল টাইম কত হবে, প্রত্যেকটা হাফ লাইফের ভ্যালু 10 আওয়ার্স, প্রত্যেকটা হাফ লাইফের ভ্যালু 10 আওয়ার্স, তাহলে 80 আওয়ার্স হবে। দ্য নিউক্লিয়াস এত এল, আচ্ছা নিউক্লিয়াসের রেডিয়াসের গল্প বলেছে, রেডিয়াস অফ নিউক্লিয়াই কি হয় r নট a টু দি পাওয়ার 1/3, r নট a টু দি পাওয়ার 1/3, তাহলে r প্রপোর্শনাল টু a টু দি পাওয়ার 1/3, যেখানে এ হচ্ছে মাস নাম্বার, আর হচ্ছে রেডিয়াস অফ নিউক্লিয়াস, তাহলে r অফ টি ডিভাইডেড বাই r অফ অ্যালুমিনিয়াম ইকুয়াল টু টির ই কত, সরি এর ভ্যালু কত 125 আর এটার কত 27, তো 125 টু দি পাওয়ার 1/3 বাই 27 টু দি পাওয়ার 1/3, এটা কত হয় 5, এটা কত হয় 3, therefore RT equal to R অ্যালুমিনিয়াম ইনটু এটা, R অ্যালুমিনিয়াম বলে দিচ্ছে 3 ফার্মি, 3 ফার্মি বলা আছে, তাহলে 3 ইনটু 5/3, তার মানে 5 ফার্মি, 5 ফার্মি, 5 ফার্মি, 5 ফার্মি। In the circuit shown in the figure the input voltage VI এত, এই যে ট্রানজিস্টরের অঙ্ক, একটা অঙ্ক বলছি মাথায় ঢুকে গেলে তোর ট্রানজিস্টরের অঙ্ক কোনো ভুল হবে না। সবার আগে সার্কিট ক্লোজ করবি, সবার আগে সার্কিট ক্লোজ কর, সবার আগে সার্কিট ক্লোজ কর, এই হয়ে গেল তোর সি কনফিগারেশন, এই হয়ে গেল তোর সি কনফিগারেশন। এবার দেখ এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে ভিআই, তুই সেটা এখানে লেখ, কোনো ক্ষতি নেই, ভিআই বলা আছে 40 ভোল্ট, এই ভোল্টেজটা কি ভোল্টেজ বলতো, এই ভোল্টেজ হচ্ছে বায়াসিং ভোল্টেজ অফ বেস, তাই জন্য ভিবিবি, এই ভোল্টেজটা এখানে যেটা এখানে দেওয়া আছে 20 ভোল্ট, সেটা কি ভিসিসি, সেটা ভিসিসি 20 ভোল্ট। এখন তোর কাছে দুটো সার্কিট, একটা ইনপুট সার্কিট একটা আউটপুট সার্কিট, দুটোতে কেভিএল এর দু রকম ইকুয়েশন লাগাবো, দুটোতে কেভিএল এর দুটো ডিফারেন্ট ইকুয়েশন লাগাবো, ঠিক আছে। বেস আর এমিটারের মাঝে, বেস আর এমিটারের মাঝে যে ভোল্টেজটা পাবো, বেস আর এমিটারের মাঝে যে ভোল্টেজটা পাবো সেটা কত হবে, ফর ইনপুট সার্কিট, ফর ইনপুট সার্কিট, ফর ইনপুট সার্কিট VBB equal to VBE plus IB RB, দেখ তো মানতে পারিস কিনা এটা, এই টোটাল ভোল্টেজটা দুটো পার্টে ডিভাইড হবে, একটা ড্রপ হবে এই রেজিস্ট্যান্সটার মধ্যে, আরেকটা ড্রপ হবে বেস এমিটার জাংশনে, কি বললাম, একটা ড্রপ হবে এই রেজিস্ট্যান্সটার মধ্যে, আরেকটা ড্রপ হবে বেস এমিটার জাংশনে, তাহলে টোটাল ভোল্টেজটা এইভাবে লিখতে পারি তো কেভিএল ফর্মে, টোটাল ভোল্টেজটা এইভাবে লিখতে পারি কেভিএল ফর্মে, কেভিএল ফর্মে এইভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে তুই কিছু ক্যালকুলেট করতে পারিস, হ্যাঁ ভিবিই বলে দিয়েছে অলরেডি 0, এই কোশ্চেনটা ভিবিই অলরেডি 0 বলা আছে, তাহলে আমি আইবি ইজিলি বার করতে পারবো, আইবি ইজিলি বার করতে পারবো ভিবিবি বাই আরবি, ভিবিবির ভ্যালু কত 40 ভোল্ট ডিভাইডেড বাই আরবির ভ্যালু কত, আরবির ভ্যালু হচ্ছে 500 কিলো ওহম, 500 কিলো ওহম, কত হচ্ছে তাহলে 500 কিলো ওহম, 2 দিয়ে গুণ করলে এটা 1000 হয়ে যাবে, আর এদিকে তাহলে ওটা 8, 80 মাইক্রো অ্যাম্পিয়ার, 80 মাইক্রো অ্যাম্পিয়ার। তারপর এবার আউটপুট সার্কিটে চলে আয়, ফর আউটপুট সার্কিট, আউটপুট সার্কিটেও একই গল্প, টোটাল ভোল্টেজ যেটা সাপ্লাই হচ্ছে, টোটাল ভোল্টেজ যেটা সাপ্লাই হচ্ছে ভিসিসি, সেটাও দুটো পার্টে খাবে, একটা পার্ট এখানে
ICRC, তাই তো, V ইকুয়াল টু IR ফর্মুলা থেকে ICRC প্লাস আরেকটা কোথায় খাবে, কালেক্টর এমিটার জাংশনে খাবে VC, তাহলে VCEটাও বলেছে 0, VCEটাও বলেছে 0, তাহলে এখান থেকে তুই IC ইজিলি বার করতে পারিস। VCC এর ভ্যালু বলে দিয়েছে 20 ভোল্ট ডিভাইডেড বাই RC বলেছে 4 কিলো ওহম, 4 কিলো ওহম তার মানে 5 মিলি, নিচে কিলো মানে ওপরে মিলি, তো 80 মাইক্রো অ্যাম্পিয়ার 5 কিলো ওহম, 80 মাইক্রো অ্যাম্পিয়ার 5 মিলি অ্যাম্পিয়ার, দুটোতেই আছে। তাহলে বিটা বার করে চেক করতে হবে, বিটা বার করে চেক করতে হবে নাকি না, না এইটাই হবে, এইটাই হবে, দুটোই মিলে গেছে, এটাই হবে। আর যদি এই দুটো তোর কাছে থাকে, যদি আইবি আর আইসি থাকে, তাহলে তুই বিটাও বার করতে পারিস, তুই বিটাও বার করতে পারিস। সেক্ষেত্রে তোকে দুটো ইকুয়েশনে হেল্প নিতে হবে, আইদার আলফা আর বিটার রিলেশন, আলফা আর বিটার রিলেশনের হেল্প নিতে হবে, যেখানে আলফা ইকুয়াল টু আইসি, না ইনপুট কারেন্ট তো হচ্ছে আইবি আর আউটপুট কারেন্ট হচ্ছে আইসি, আইসি বাই আইবি করে দিতে পারিস, কোনো ঝামেলা নেই, আইসি বাই আই করে দিতে পারিস, আইসি বাই আইবি করে দিতে পারিস, কোনো ঝামেলা নেই বিটা, ঠিক আছে। আর যদি তোকে আলফা ক্যালকুলেট করতে বলে, আলফা ইকুয়াল টু আইসি বাই আইই, এখন স্যার আইটা কোথা থেকে পাবো, যে কোনো ট্রানজিস্টরের জন্য, যে কোনো ট্রানজিস্টরের জন্য আই ইকুয়াল টু হয় আইসি প্লাস আইবি, তাহলে তোর কাছে আইসি আর আইবি যদি দুটোই থাকে, প্লাস করলে আই পাবি, ডিভাইড কর আলফা পেয়ে যাবি, ঠিক আছে। তো ট্রানজিস্টরের অঙ্কে কোনো ঝামেলা নেই, ট্রানজিস্টরের অঙ্কে কোনো ঝামেলা নেই, তোকে সিম্পল কিছু জিনিস ফলো করলে তোর ট্রানজিস্টর উড়ে যাবে। A big thanks to all of you, কালকে বিকেল থেকে আজকে এখন অবধি আলটিমেটলি আমরা কমপ্লিট করলাম, আলটিমেটলি কমপ্লিট করেছি। থ্যাংক ইউ এভরিওয়ান, সকাল থেকে উঠে আবার তোরাও লেগে পড়েছিস একসঙ্গে, আলটিমেটলি শেষ হলো। তোদের কাজ এখনো শেষ নয়, আমি একটু রেস্ট পাবো, কিন্তু তোদের কাজ এখনো শেষ নয়, এরপরে আবার কেমিস্ট্রি ক্লাস আছে, তো কিছুক্ষণের জন্য রেস্ট নিয়ে নে, কেমিস্ট্রি ক্লাস আছে, তারপরে আবার অর্কদীপ স্যারের জুলজি ক্লাস আছে সন্ধ্যেবেলা, সেটাও কতক্ষণ চলবে কোনো ঠিক নেই, তারপর আবার পরের দিন অর্পিতা ম্যাডামের ক্লাস, সেটাও হয়তো চলবে, ঠিক আছে। কাজেই যেরকম চলছে চলবে, তাই তোদের রেস্ট নেই এই কটা দিন, তোরা জাস্ট লড়ে যা, ঠিক আছে, তোরা জাস্ট লড়ে যা। থ্যাংক ইউ। ইয়েস, আলটিমেটলি এটা আমার জন্য খুব এক্সাইটেড ব্যাপার ছিল, আলটিমেটলি হয়েছে। চলো তাহলে আবার দেখা হচ্ছে, দেখা তো নিশ্চয়ই হবে, একদম তোরা ফাইটটা করে যাস, যেভাবে যেভাবে তোরা ক্লাসটা পুরো করেছিস, যারা ক্লাসটা পুরো করেছিস, অনেকে অনেক কারণের জন্য হয়তো শরীর খারাপ হয়ে গেছে, অনেকে সোহম বলছিল শরীর খারাপ লাগছে, আমারও কালকে শরীর খারাপ হয়ে গেছিল, তো হতেই পারে, বাট আমরা তো লড়াই করাটা ছাড়িনি, আমরা লড়াই কিন্তু আবার রিজিউম করেছি, তো যারা লড়াই রিজিউম করবে তারা কিন্তু আলটিমেটলি সাকসেস পাবেই, ঠিক আছে, আলটিমেটলি সাকসেস পাবি। লড়াইটাকে রিজিউম কর, তুই খানিকের ব্রেক নিতে পারিস, বাট লড়াইটাকে রিজিউম করতে হবে, লড়াইটাকে ওখানে থেমে গেলে হবে না, লড়াইটাকে রিজিউম করতে হবে আবার, ঠিক আছে। তো এক্সামে এক্সামে আজকের দিনের কথাটা মাথায় রাখিস, যে তোরা কি পরিমাণ ফাইটটা করেছিলি, সেই অ্যাপে যারা ক্লাস করেছিলি তারা তো 12টা থেকে ক্লাস করছিলি, তারপর আজকে আবার সকাল এখন বাজে 9:10 বা 9:05 এই অবধি, রাতে বোধহয় কিছুক্ষণ রেস্ট পেয়েছিস, রাতে কিছুক্ষণ রেস্ট পেয়েছিস, তাছাড়া পুরো টানা তো তোরা ক্লাস করেছিস। কাজেই এই ফাইটটা মনে রাখিস, এবং পরের ক্লাসগুলোতেও এরকম টানা চলবে, এটা মনে রেখে এই স্পিরিটটা নিয়ে নিট দিস, এই স্পিরিটটা নিয়ে নিট দিস। অল দ্য বেস্ট টু অল অফ ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান।